afternoon. Today we have a workshop on mediation organized by Bangladesh International Mediation Society in cooperation with Kokla District Bar Association. Before I start, I would like to congratulate all of you who are here. First of all, we have our chief guest, His Lordship, Honorable Justice Muhammad Ashraful Kamal, Judge, High Court Division, Supreme Court of Bangladesh, along with our Honorable Chair, Mr. Muhammad Shahinuddin, Senior District and Session Judge of Bajar. We have Mr. Muhammad Abu Hannan, Judge, Nari ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 3, Bajar. We have Learned Mr. Abdullah Mamun, Chief Judicial Magistrate, Bajar. Madam Disha Sultana, Additional District and Session Judge, Bajar. And other judges from our Bajar. We have guest of honor, Mr. Muhammad Jahangir, Senior Member of the Kolkata District Bar Association, Mr. Muhammad Kamul Hassan, Senior Member of the Kolkata District Bar Association, Mr. Akhtaruddin Halali, Advocate, Senior Member of the Kolkata Bar Association, and other colleagues of our Bar Association. I, Nowshad Iftekhar, accredited mediator from Bangladesh Institute of International Mediation Society, congratulate all of you to join this auspicious program. Before I start, I would like to congratulate our district judge. And now, first of all, I would like to invite Mr. S.N. Goswami, Senior Advocate, Bangladesh Supreme Court, accredited mediator and Chairman of Bangladesh International Mediation Society, to deliver his opening speech before us. প্রিয় বন্ধুগণ, প্রথমেই স্বাগত সবাইকে। আজকে ওয়ার্কশপে যিনি মধ্যমণি, প্রধান অতিথি অনারেবল জাস্টিস এম ডি আশরাফুল কামাল, হাইকোর্ট ডিভিশন সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ, তিনি একজন অ্যাক্রিডিটেড মেডিয়েটর এবং আন্তর্জাতিক অঙ্গনে স্বর্ণপদক প্রাপ্ত মেডিয়েটর বটেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শাহিনুদ্দিন, সিনিয়র জেলা ও দায়রা জজ, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত অংশগ্রহণকারী বিজ্ঞ আইনজীবী বন্ধুগণ, আপনাদের সবাইকে স্বাগত ও অভিনন্দন। আমি কিছু বলার আগেই প্রথমে আপনাদের জেলা জাজশিপের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, অতিরিক্ত জেলা জাজ নিশাত সুলতানাকে অভিনন্দন জানাই, জ্ঞাপন করি। উনি মূলত একজন অ্যাক্রিডিটেড মেডিয়েটর ব্যক্তিত্ব। মেডিয়েশন অঙ্গনে তার সহযোগিতার কারণে আজকে আমরা এই অনুষ্ঠান করতে সমর্থ হয়েছি, মূলত তার অনুপ্রেরণায়। এবং আপনাদের বারের সম্মানিত সদস্য, যিনি এই মুহূর্তে অ্যাক্রিডিটেড মেডিয়েটর হিসেবে পরিচিতি লাভ করেছেন, বিএমসির 40 ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত যে মেডিয়েশন প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন এবং সফলতার সঙ্গে অ্যাক্রিডিটেড মেডিয়েটর সার্টিফিকেট লাভ করেছেন। আমি প্রথম তাকে স্বাগত জানাই। অতিথি বক্তা হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিসিন সোসাইটির অন্যতম ট্রেনার অপূর্বা প্যাটেল এবং
তিনি তার পরিচয় অনেক সংক্ষিপ্ত পরিচয় নিয়ে আসছে প্রফেসর গুজরাট ন্যাশনাল ল ইউনিভার্সিটি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অতিথি বক্তা হিসাবে ম্যাডাম জোসা স্নাই, তিনি বিএমসির মধ্যপ্রাচ্য বিষয়ক ডাইরেক্টর, এবং ঢাকা থেকে আগত অ্যাক্টিভিটি মেডিটেশন বিন্দু, আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। প্রিয় মডারেটর, যিনি সম্প্রতি অ্যাক্টিভিটি মেডিটেটর হিসাবে স্বীকৃতি লাভ করেছেন, তাকে আবারও অভিনন্দন জ্ঞাপন করছি। মেডিটেশন একটি শক্তি, আমরা বিশ্বাস করি, বিশেষ করে বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিটেশন সোসাইটি, জাতিসংঘের উন্মুক্ত কমিটি এবং দেশের নির্বাহী দলের সঙ্গে ত্রিদলীয় একটি এমুর মাধ্যমে আমরা বাংলাদেশে কাজ করছি। বিএমস মূলত 29টি দেশের সঙ্গে নিরবচ্ছিন্নভাবে কাজ চালিয়ে আসতেছে। এর মধ্যে বাংলাদেশে ওই এমুর মাধ্যমে আমরা কাজ করছি। বিএমস হচ্ছে একটা সেলফ কন্ট্রিবিউটেড অর্গানাইজেশন, এটা কোনো এনজিও না। আমরা প্রথমে বলতে চাই, এনজিও ধরনের সঙ্গে আমাদের কোনো মিল নেই। এটা মূলত সেলফ কন্ট্রিবিউটরি একটি সংগঠন। ইউনিসেফ ফ্যাকাল্টি মেম্বার রবার্ট কিং মার্টন সবসময় বলতেন, মানুষ অপরাধ করে অর্থনৈতিক ও সামাজিক চাপে। এই মানসিক ও মনস্তত্ত্বের বিভিন্ন বিষয় নিয়ে পরিস্ফুট হয়ে ওঠে। তিনি সিগমন্ড ফ্রয়েডের ইড, ইগো, সুপার ইগো এই তিনটিকে সামনে এনেছেন, নিয়ে এসে বারবার বলার চেষ্টা করতেন, যদি এই তিনটির সমন্বয়ে সে মেডিটেশন নামক শক্তিটাকে আমরা অনুসরণ করতে পারি, ব্যবহার করতে পারি, সমাজ জীবন হবে বৃহৎ বিমূল। আমরা সবসময় বিশ্বাস করি, তাৎক্ষণিক পাওয়ার ইচ্ছা থেকেই কিন্তু অপরাধ প্রবণ সমাজ গড়ে ওঠে। আর তাৎক্ষণিক পাওয়ার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা বড় যন্ত্রণাদায়ক বলে বিলস তার গবেষণা লব্ধ ফলাফল থেকে আমরা বরাবর বলে আসি। কিভাবে সেটা হতে পারে? সম্প্রতি ঢাকার জাজ সাহেব, অ্যাডিশনাল জাজ সাহেব, তিনি একটি মামলায় রায় দিতে গিয়ে তার পর্যবেক্ষণ উল্লেখ করেছিলেন, এই ধরনের ব্যক্তিত্ব সমূহকে যদি আমরা পরিহার করতে পারি সামাজিকভাবে, তাহলে এই দুর্নীতিমুক্ত একটি সমাজ কাঠামো গড়ে ওঠা সম্ভব। এর জন্য প্রয়োজন মেধাবান বিচারক এবং মেধাবান আইনজীবী। মেডিটেশন উল্লেখযোগ্য অবদান রাখতে পারে তখনই যখন আমরা দুর্নীতিমুক্ত একটি সমাজের স্বপ্ন বাস্তবায়ন করতে সক্ষম হব। একজন মেডিটেটর তার জ্ঞান ও প্রজ্ঞা দ্বারা মেডিটেশনকে আলোকিত করতে পারে। যদি মেডিটেটর ওই বিষয়টির উপর আলোকিত ব্যক্তিত্ব হন, তবে মেডিটেশন বাস্তব ভিত্তিক পরিবার, সমাজ এবং উন্নত দেশ গড়া সম্ভব। প্রকৃত অর্থে একজন দেশপ্রেমিক নাগরিক হবেন জনকল্যাণমুখী, মেডিটেশন বান্ধব সমাজ বিনির্মাণের কারিগর। তিনি হতে পারেন একজন কৃষক, কিংবা একজন শ্রমিক, কিংবা একজন ব্যবসায়ী, কিংবা একজন পেশাজীবী, কিংবা একজন বিচারক। মেডিটেশন বান্ধব সমাজ ব্যবস্থায় আমরা প্রত্যেকে হতে পারি বিরোধ বিমুখ সমাজের অংশীদার। সৃষ্টি মুখর মেডিটেটরগণ বিরোধের সংজ্ঞা দিলেন এইভাবে, এক পক্ষ কর্তৃক দাবি করা হয় এবং অপর পক্ষ তা অস্বীকার করে। বর্তমানে আমাদের বিচার ব্যবস্থা প্রধানত অ্যাডভার্সারিয়াল বা পক্ষ প্রতিপক্ষমূলক, যেখানে মেধাবান বিচারক, মানবিক মন সমৃদ্ধ আইনজীবী মামলা উৎস বন্ধে মেডিটেশন শক্তি ব্যবহার করতে সক্ষম। এই শক্তিটি হচ্ছে প্রচলিত আইনি ব্যবস্থার মধ্যে অনেক ধারাসমূহ রয়েছে, যা আমাদের প্রজ্ঞা দ্বারা বিচারক এবং আইনজীবী যদি আমরা ব্যবহার করতে সক্ষম হয়, অনুসরণ করতে সক্ষম হয়, তবে সারা বাংলাদেশে এখন আমরা গত 15 দিন আগে আমাদের রিপোর্ট 40-এর অধিক মামলা রয়েছে। একদিনে এক আদেশের দ্বারা
আমরা 50,000 মামলা শেষ করতে পারি। কিভাবে? আমাদের হাতে তথ্য রয়েছে, অর্ডার 711 ফলো না করে দিনের পর দিন কাগজ দাখিলের দিন দেওয়া হয়। যদিও ম্যান্ডেটরি হচ্ছে কাগজ বেঁধে রেখে কোনো আর্জি ফাইল হবে না। আমরা সেই সমস্ত বিজ্ঞ যাদের কাছে আমরা বড় রাখি, কেন সেটা হচ্ছে? জবাব দেওয়ার অর্ডার 821 কে আমরা ফলো আপ করতে যদি সক্ষম হই, অর্ডার 10 কে যদি প্রতিপালন করতে সক্ষম হই, তাহলে একই দিনে 50টি মামলা শেষ হতে পারে। আমরা একটা রিসার্চ করে সম্প্রতি মাননীয় প্রধান বিচারপতির কাছে আমরা সেটা হ্যান্ডওভার করেছি। শুধু তাই না, সেকশন 89 কে যদি বাস্তবায়ন করতে হয়, একটা সার্কুলার বেঞ্চ এবং সুপ্রিম কোর্ট ডিফেন্স কমিটির যৌথ পরিশ্রমের ফল হচ্ছে সেই দুটি সার্কুলার 21/3/2021 এবং 5/8/2021। তখন সমগ্র বাংলাদেশে জেলা জজদের কাছে নোটিশ আকারে প্রেরণ করা হয়েছিল। বেঞ্চ এবং সুপ্রিম কোর্ট ডিফেন্স কমিটির মাধ্যমে অনুরোধ করা হয়েছিল সেই আলোকে, অর্থাৎ সে সার্কুলার দুটির আলোকে প্যানেল হবে, তাদের প্রশিক্ষিত হতে হবে সেই এককের বন্ধুদেরকে। সম্প্রতি আমরা লক্ষ্য করেছি 15টি বার মাত্র অনুসরণ করছেন। সুতরাং অত্যন্ত জোরের সঙ্গে বলতে পারি, এবং সঙ্গে সঙ্গে জোরটা হচ্ছে বিনয়ের জোর, যে আমরা যদি মেধাবান বিচারক ওই সার্কুলার দুটি প্রতি অনুসরণ করতে তৎপর হই, তবে অতি সত্তর অনেক মামলা কমে যেতে পারে। আমরা জানি মধ্যস্থের যে তারিখ থাকে, সেই তারিখে ওই সার্কুলার বলা আছে আমরা দুই পক্ষকে আমরা জানাবো, এক পক্ষের বন্ধুকে জানাবো। আমি জানি না কতটুকু প্রতিপালন হয়, তবে আমাদের কাছে রিপোর্ট, কারণটা হচ্ছে কি, রেজিস্ট্রার জেলার মাধ্যমে আমরা প্রতি সপ্তাহে রিপোর্ট কালেকশন করে থাকি। সেই রিপোর্টে দেখা যায় সেটা প্রতিপালন অনেকাংশে হয় না। যদি হতো, মামলার জট এই প্রচলিত আইন ব্যবস্থার মধ্যে অনেক কমে যেত। অনেক মেধাবান বিচারক রয়েছেন যারা সেই প্রতিপালন করছেন, তাদের প্রতি বেঞ্চের পক্ষ থেকে সাধুবাদ জ্ঞাপন করছি। প্রাচীন ঋষিদের সমৃদ্ধ বাক্য ছিল, বসো, আলোচনা অব্যাহত রাখো, জ্ঞান দ্বারা নিষ্পত্তি করো। মেডিটেশন বান্ধব বিচার ব্যবস্থা হচ্ছে ওই পক্ষে বিজয় সুনিশ্চিতকরণ এবং শান্তির নীড় প্রতিষ্ঠা। বাংলাদেশের মেডিটেশন ইতিহাস হলো বঙ্গবন্ধুর কাঙ্ক্ষিত সেই আদর্শ, যা স্বল্প সময়ে স্বল্প ব্যয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা দ্বারা ওই পক্ষের মনে আমরা বিজয়ী মনোভাব তৈরি করা এবং বৈরীভাব চিরতরে দূরীভূত করে শান্তি বিনির্মাণ, এই লক্ষ্যকে সামনে রেখে তৎকালীন প্রধান বিচারপতি মোস্তফা কামাল এবং বিআরটির মাধ্যমে গড়ে তোলেন স্টাডি গ্রুপ, এবং স্টাডি গ্রুপের মাধ্যমে গড়ে উঠেছিল একটি রিসার্চ সেল। এবং এই ধারাবাহিকতায় তৎকালীন প্রধান বিচারপতি KM হাসান, বিচারপতি বিপি রায় চৌধুরী, বিচারপতি মোহাম্মদ আব্দুর রশিদ, এখন প্রয়াত তিনি, বিচারপতি BK দাস, বিচারপতি মোহাম্মদ ইমান আলী বঙ্গবন্ধুর কাঙ্ক্ষিত বিচার প্রাঙ্গণ তৈরিতে অগ্রসর ভূমিকা রেখেছিলেন। সম্প্রতি সেই ধারাবাহিকতায় জাতীয় সংসদের মাননীয় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী, তিনি অ্যাক্টিভেট মেন্টর বটে, দেশের প্রধান নির্বাহী, তিনি নিজেও একজন অ্যাক্টিভেট মেন্টর বটে। বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামাল আজকে অনুষ্ঠানে আমাদের মধ্যমণি প্রধান অতিথি, বিচারপতি আহমদ সাহেব প্রমুখ বঙ্গবন্ধুর কাঙ্ক্ষিত বিচার প্রাঙ্গণ তৈরিতে এগিয়ে চলেছে। তাদের কথাই কারণে উল্লেখ করা দরকার, বাংলাদেশের ইতিহাস অত্যন্ত কঠিন একটি ইতিহাস। মেধাবান বিচারকদের মাধ্যমে গড়ে ওঠা যে বিচার প্রাঙ্গণ, বঙ্গবন্ধুর কাঙ্ক্ষিত যে বিচার প্রাঙ্গণ তৈরিতে তিনি সক্রিয় ছিলেন, তাকে অগ্রসর করে নেওয়ার জন্য আজকে সমগ্র বাংলাদেশের বিচারকদের মধ্য থেকে 283 জন প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছেন। তাদের দ্বারা আমরা প্রতিনিয়ত কিছু ফিডব্যাক পেয়ে থাকি।
ওই সমস্ত প্রশিক্ষিত বিচারকবৃন্দের মাধ্যমে প্রতিদিনকার মূল্য বর্তমান প্রচলিত বিচার অঙ্গন থাকা সত্ত্বেও নিয়মিত বিচার অঙ্গন তিনি আলোকিত করছেন। আরো আলোকিত করছেন বাংলাদেশের সর্বস্তরে প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ যারা ইতিমধ্যে প্রশিক্ষণ গ্রহণ করেছেন মিডিয়েশন বিষয়ে, আইনজীবী বৃন্দ, পুলিশ বৃন্দ তারা অংশগ্রহণ করেছেন। জিজিএফআই, সেনাবাহিনী, নৌবাহিনী সহ সর্বস্তরে আমরা প্রশিক্ষণ দিতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। যারা প্রশিক্ষণ নিয়েছেন তাদের ফিডব্যাক হচ্ছে অতি উত্তম। তাই অত্যন্ত জোরের সঙ্গে, কিন্তু বারবার বলছি বিনয়ের সঙ্গে অনুরোধ করতে চাই, প্রজ্ঞাবান বিচারক এবং প্রজ্ঞাবান একজন আইনজীবী হতে পারেন বঙ্গবন্ধুর কাঙ্ক্ষিত সেই বিচার অঙ্গনের শান্তির প্রতীকী। প্রশিক্ষণ আমরা বলে থাকি অভিজ্ঞতা একটি বিনিময়, আর সেই অভিজ্ঞতায় একজন বিচারক, একজন আইনজীবী, বিভিন্ন পেশার পেশাজীবীগণ হতে পারে প্রশিক্ষিত জনবল। তাদের সমন্বয়ে মেডিটেশনের অনুশীলন সম্ভব। মেডিটেশন সম্পর্কে অভিজ্ঞ মেডিয়েটর আমাদের আইনের চিহ্নিত ধারাসমূহ যথেষ্ট প্রয়োগ করতে সক্ষম। অন্যথায় আইনের কল্যাণকর ধারাসমূহ শুধু অকার্যকরী নয়, বরঞ্চ অবাস্তব বলে মনে হতে পারে। আইন থাকলে মানুষ বিচার পাবেন এমনটি নয়। বিচার অঙ্গন মেডিটেশন বান্ধব করতে পারলে মানুষ ন্যায় বিচার পাবেন। মেডিটেশন এবং মেডিটেশন এগ্রিমেন্ট সম্পর্কিত ধারণা বিচার অঙ্গন কিংবা সমাজ অঙ্গনকে মজবুত করতে সক্ষম। প্রসেস অফ মেডিটেশনের প্রথম ধাপ হলো যৌথ আলোচনা। যৌথ আলোচনার মাধ্যমে ইস্যু নির্ণয় করা, আমরা যাকে আইনের ভাষায় অর্ডার 14 ল ফ্যাক্টস ল পয়েন্ট আমরা আনতে পারি, মেডিটেশন ভাষায় পার্টনার, এটা হচ্ছে নিরূপণ করতে হয়। পার্টনার সম্পর্কে যদি একজন অভিজ্ঞ বিচারক জানতে পারেন, একজন আইনজীবী জানতে পারেন, মামলা তাৎক্ষণিকভাবে অর্ডার 10 দ্বারাই নিরূপণ করা সম্ভব এবং সত্যিকারী অর্থে ওই পক্ষ শান্তির দূত হিসাবে সবাই বিজয়ী হতে পারে। রাষ্ট্রীয় জীবনে এমনকি আন্তর্জাতিক অঙ্গনে শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম। সম্প্রতি ভারতে অনুষ্ঠিত G20 সম্মেলনে অতিথি দেশসমূহের বক্তা হিসাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যথার্থই বলেছেন, পৃথিবী একটি দেশ, এর প্রতিটি পরিবার মিলে একটি সমাজ। আলোচনার মাধ্যমে আমাদের প্রতিটি পরিবার শান্তিময় পৃথিবী গড়তে সক্ষম, অর্থাৎ পরিবার হচ্ছে শান্তি বিনিময়ের কারিগর। G20 মেডিটেশন বান্ধব বিচার প্রাঙ্গণ তৈরিতে দুটি দিক নির্দেশনা আমাদেরকে আলোকিত করেছে। একটি হলো সন্ত্রাসবাদ নির্মূল এবং অপরটি হলো ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স মাধ্যমে অবৈধ অর্থ পাচার নির্মূল করা। প্রসঙ্গত এক উদাহরণ জানা যেতে পারে, ক্যাসিনো কাণ্ডের অন্যতম হোতা সেলিম প্রধানকে 8 বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত ওই বিচারক আব্দুল আলম শেখ। এই সময় বিচারক বলেছেন, মামলার রায় দিয়ে সমাজ থেকে দুর্নীতি দূর করা সম্ভব না। সমাজে সবাই মিলে দুর্নীতিবাজদের বয়কট করতে হবে। দুর্নীতিবাজদের সঙ্গে ছেলে মেয়ের বিয়ে দেবেন না, তাদের কোনো অনুষ্ঠানে যাবেন না, তাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখবেন না। জেনে শুনে দুর্নীতিবাজদের দাওয়াত যাওয়া মানে রাষ্ট্রবিরোধী অবস্থান নেওয়া। আমাদের মনে রাখা উচিত, মেডিটেশন বান্ধব আইন প্রাঙ্গণ তৈরি করতে হলে প্রথমে মেধাবান বিচারক এবং মেধাবান আইনজীবী তৈরি করতে হবে। এই লক্ষ্যে মেডিটেশন বিষয়ে উপযুক্ত প্রশিক্ষণ ও অভিজ্ঞ মেডিটেটরদের দ্বারা মেডিটেশন বান্ধব বিচার প্রাঙ্গণ তৈরির লক্ষ্যে সুপ্রিম কোর্ট মেডিটেশন সেন্টার উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি শেষ কর্মদিবসে বলেছেন, বার হলো বিচারকদের বিচারক। এখন আমাদের উচিত হবে বেঞ্চ এবং সুপ্রিম কোর্ট রিফর্মস কমিটি অক্লান্ত পরিশ্রমে তৈরিকৃত এবং সুপ্রিম কোর্ট কর্তৃক মেডিটেশন সম্পর্কে গত ইংরাজি 2021 সালে জারিকৃত নির্দেশনামূলক যথাযথভাবে অনুশীলন করা। আমরা মূলত সেই বার্তায় সারা বাংলাদেশে দেবার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। বাস্তবতা নিরিখে মামলা জটের কারণ উদ্ঘাটন ও নিরসন করতে সক্ষম শক্তি হচ্ছেন দক্ষ মেধাবান বিচারবৃন্দ এবং আইনি শাসন প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ আইনজীবীবৃন্দ। প্রসঙ্গত সঠিক আইন প্রয়োগ দ্বারা বিচারাধীন সকল মামলা তড়িৎ নিষ্পত্তি সম্ভব।
কোর্ট কানেক্টেড এডিআরের পাশাপাশি আমাদের দেশে নন কোর্ট কানেক্টেড এডিআর ব্যবস্থা প্রবর্তন করা অতি জরুরি। মেডিসিন একটি পেশা হতে পারে, এ ধারণা আমাদের দেশে নাই বললে চলে। কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে পেশা হিসাবে আইনজীবী বন্ধুগণ বিচারক বৃন্দ গ্রহণ করে থাকেন। সেটি একজন জাজও সেই মেডিসিন অন্তর্ভুক্ত হতে পারে আইনের প্রক্রিয়ার মাধ্যমে, এবং একজন আইনজীবী অবশ্যই স্বতন্ত্র হতে পারে সেই প্রক্রিয়ার একটি অংশ হিসাবে, অর্থাৎ পেশাজীবী হিসাবে আমরা আইনজীবী, পেশাজীবী হিসাবে আমরা মেরিটর হিসাবে আমাদের তড়িৎ ভূমিকা পালন করে সারা পৃথিবীর সঙ্গে বাংলাদেশকে আমরা উন্নত জায়গায় নিতে সক্ষম হতে পারি। আমরা বিশ্বাস করি মানব বিচারক বিন্দু, আইনজীবী বিন্দু, বিভিন্ন পেশার পেশাজীবী বিন্দু মেডিয়েশন সম্পর্কে উপযুক্ত প্রশিক্ষণ গ্রহণ দ্বারা বিচার অঙ্গন এবং সমাজ জীবন ও রাষ্ট্র জীবনের শান্তি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালনে সক্ষম। আন্তর্জাতিক মেডিসিন শিক্ষা পাঠ্যক্রম অনুযায়ী বিমস আন্তর্জাতিক ট্রেনারদের মাধ্যমে নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে। আপনারা যারা উৎসাহী উপযুক্ত প্রশিক্ষণ মাধ্যমে ডোমেস্টিক কিংবা আন্তর্জাতিক মানে মেরিটর হিসাবে নতুন পেশায় অংশ নিতে পারেন। সবাইকে ধন্যবাদ জানানোর আগে কক্সবাজারের আইন শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ প্রশাসন এবং বিভিন্ন প্রশাসনের যিনারা নিয়মিত আইন শৃঙ্খলা রক্ষা করে চলছেন, তাদের প্রত্যক্ষ সহযোগিতার জন্য তাদেরকে প্রথম ধন্যবাদ জানাই। জেলা প্রশাসনে যারা আজকের অনুষ্ঠানকে সফল করার জন্য নিয়মিত প্রচেষ্টা চালিয়েছেন, তাদের প্রতিও আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি জানি অনেকে প্রশিক্ষিত ব্যক্তি এখানে রয়েছেন, এই কক্সবাজারের প্রশাসন রয়েছেন, তাদের উন্নত চরিত্র এবং মহামূল্যবান তাদের জ্ঞান আমরা পারস্পরিক সমন্বয় করে বার এবং বেঞ্চের মাধ্যমে সমন্বিত শক্তির মাধ্যমে আমরা কক্সবাজার বিচার প্রাঙ্গণকে বঙ্গবন্ধু সেই নির্দেশিত বিচার প্রাঙ্গণে রূপ দিতে সক্ষম হতে পারি। পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি, আবারও সবাইকে অভিনন্দন।
has been always within communities, within humankind, culture, customs, traditions. And it's also an alternative conflict resolution mechanism, if we wanted to put it in today's perspectives and approach. And it's one of the most widespread practice within the world. You can find mediation from China, in Europe, and reaching all the way to America. So it's one of the most old conflict resolution practice in the world. And today, how can we define mediation? Mediation is a method of resolving disputes. It's been done through an intervention of a third party that's called the mediator. It's an independent and a neutral party. Its main job is to come between the two parties in order to help them reach a solution. Within this approach, when we're talking about the mediator, it's what makes it different from the justice sector, let's say. In the court, both parties will present their cases, and in the end, the judge will deliver the decision, whether they like it or they not. However, when we talk about mediation, we talk that the mediator, who can play the role of judge, if you want to say it, does not actually deliver its decision, its final decision. Its main role is to help the people, help the two parties to actually reach a solution, to reach the final decision, in order to resolve the conflict among them. In this aspect, when we talk about the mediation process, the main aim is not only to resolve the conflict. Resolving conflict and reaching the final solution, it's the main, let's say, the main objective, the far more objective. However, what we want to do specifically during this whole process is to make the parties themselves to actually see this resolution, they see this solution, and actually sitting together to discuss, to negotiate, to see what is the problem between them, what is the root causes of this problem, how they can both of them actually see the problem from different perspective or from a shared perspective, in order to finally reach the solution that meets both their needs. The main word, let's say here, is a solution that actually help and meet the needs of all the parties. And the way to reach this solution is by the mediator. So the mediator role, and most of all, is to help those parties to see each other perspective, to understand each other's problems and needs, and to reach the solution that actually meet their perspective. So it's not his job to tell them you need to do this or you need to do that. It's his role to tell them you need to or you not need to, you can reach that. You help him to actually walk all the way to reach the solution. So when we can use mediation? Mediation is one of the tools that can be used in all kinds of cases, basically. You can use them within criminal cases like murder or theft. You can use them within commercial, civil cases, and you can also use them within personal cases, especially in case of divorce or custody, we come to the children. So it's a very used, a very widespread method that can help actually in all kinds of dispute. What is the characteristics? Why we need to go more into mediation instead of the traditional justice sector, let's say. First of all, the mediation can be seen as a confidential and a private way. When we talk about the mediation, we don't do that in a public area. We don't do that in the court where there are so many people who may have a case after mine. No, it's done in secrecy and in privacy, which actually help in keeping all the details of the case in private, help the party themselves to feel safe, because it's more safer for the disputant to discuss the problem, to go into more details if it's been doing in a private room, in a private place where no one can actually hear them or interfere with their cases. Within this aspect, it's more confidential and private way, which help also all the parties to feel more safe and shared more and help interact within the cases. In addition, mediation is time saving. Usually in courts,
cases can take years. In one case, as I remember, there was a juvenile who entered as a 13 years boy, and when I witnessed the last session, he was at least 24. So it's basically 10 years. But within mediation, it's a time saving. You can do it in one session, 2 session, 3 session, but it won't go for years. Another thing, it's a cost effective. Courts can be expensive. The court fees, the lawyer fees, the implementation fees is the whole process. So the mediation in this case can help the parties themselves or even the lawyer, because I know this is a really sensitive topic for lawyers, but it can be helpful to cost save for all the parties. And finally, it's more flexible. So within the mediation process, there is no one way to do it. You can do it with the other parties, maybe in their houses, in your houses, in the community center. There is no one way to do that. It's up to the parties themselves to actually decide how they want to do the mediation process and what help them also to do the mediation process. So what is the main objective of the mediation? Within the justice sector in the court, basically, the main role is not for the parties. When we talk about the criminal justice, the main role is for the lawyers of the perpetrator and the public prosecution. So first of all, the victim is out of the process. There is no role for the victim. No one hear the victim voice. No one hear what he wants to say or what he needs. However, in the mediation session, the mediation process, it is all about the parties themselves. So it's not about the judge, it's not about the lawyers, it's not about the law itself, and it's not about the state. Because in the criminal law, for example, it's the crime is against the society and the state. But when the mediation comes, it's about the parties themselves. So it helps the parties to be the focus, at the center of the focus. It helps them to actually say what they want, what they need, and what they demand. Because in many cases, the perpetrators and the victim basically, maybe he doesn't want to actually put the perpetrator in jail. He maybe wants a different kind of compensation. So in the mediation process, it helps to actually make the people or let the two parties say what they need, what they want, and what they deserve. A second thing is create a sense of ownership. When we talk about the dispute or the crime, basically, we always say the crime is owned by its party. So one of the main idea behind the mediation is give the dispute back to its own party or to its original owner in this case. So when the two parties go to the mediation and they go through the whole process to actually discuss the dispute, discuss the root causes of the dispute, what happened, how it happened, what they do want to resolve it, and how they do want to resolve it. This is all make them feel like this is their process. This is their, let's say, their baby. So when they sign the agreement, it's basically theirs. So this is also help not only in making them feel like it is important to stick or to keep their way within the process, but it's also important for them to actually implement this agreement, because there is no law to say you need to implement it or not. But when they feel like it is own, it is theirs, this is what help them in actually implement it and keep implementing it after the mediation is done. Third, it's restoring individual relationship. The main thing in resolving the conflict is not just putting the perpetrator behind bars. It's not just paying fines. We need to restore relationship between the people, the two parties. The mediation aims to that after the conflict is done, after the agreement is signed, when the two parties see each other in the street, they will at least acknowledge each other. They will stand and tell each other, hi, or welcome, or how have you been? This is the main point, restore the relationship that have been broken because of the crime. And finally, protecting the rights and the needs of the parties, especially the victims. As we said, within the court or the justice sector, it's about what the law wants. It's not about what the parties need. So when we talk about the mediation, the main important thing is that we hear what the parties want, we hear what the parties need, and the final agreement come to actually achieve this.
So if the victim just wants the perpetrator to say, I am sorry, I don't want to do this again, he will get what he needs. Or if he wants the perpetrator to actually stand in the public and shout, I am sorry for what I did to you, then he will get what he needs and what he deserves. So this is what we talk about the mediation, the history, the definition, the characteristic, and the objective. If anyone have any question or comment, I will be glad to do that. Thank you very much. Namaskar and a very good evening to each and everyone present over here. We can understand that after a long day of work and waiting for the vacation, this must be a difficult task for you to sit. But as Sir rightly pointed out, we are here to just set the stage for you people to get to know about the basics of mediation and stages of mediation. So thank you for this opportunity. Okay, so getting to know what mediation is, we know that nowadays we are talking a lot about sustainable development, alternative solutions, etc. So mediation in that context also appears to be one of the best alternative in the context which we know we are sitting over here with the kind of caseloads and backlogs our courts have. So in that context we say mediation is a dispute resolution process which involves the third neutral party, who we call as the mediator, who helps in conducting a discussion and find a solution or come to a settlement at the end. As my colleague pointed out, it's a voluntary and confidential process that allows parties to resolve their disputes outside of the formal legal system. And very, very important point to note before we move ahead is that mediator here does not make the decisions for the parties, but instead facilitates communication and negotiation between them. It was important to point out because as of now, as in the role of the lawyers, we have been doing the other way around, right? But here it is important to take note that it's a confidential and voluntary process, wherein both the parties have to agree to mediate and move ahead. And also, the role of mediator is not to decide or not to judge, but to facilitate a communication amongst them and facilitate if the negotiation can be done to come to an agreement. And this was important to set out here because my topic is stages of mediation. So this gives us also an idea. So if we say that it's a voluntary and so it's a third neutral party, so of course like the clients come to you when they want to go for litigation. So here also both the parties first stage appears to be that there has to be preparation in the terms that both the parties should be agreed to mediate first, right? So that becomes the first important process. And then of course as communication and negotiation is also mentioned over here. So before going ahead, I thought this should be a point of reflection. So what do we think? What feels better? When you tell somebody that I will see you in the court, or when you will be telling somebody that see you in the mediation room? Any points on this? I understand from the lawyer's cap, it's difficult to answer this question, specifically in the times wherein we in the mediation. Thank you, sir. Thank you for saying that. So we may try. We should try because last in the Dhaka also, which 5 days training we had, all the honorable judges and the acting Chief Justice of Bangladesh present over there have unanimously agreed that the kind of caseloads and backlogs we have, we need to now find an alternative solution to it, and mediation appears to be one of the best. And this is not what we are saying as a trainer or as BIMs, because we know the data and the statistics around the globe is saying that the lawyers taking the mediator's role or clients going through the mediation see more feasible options in front of them. So this also points towards the need to prioritize making peace with each others, which the mediation facilitates. So now moving on to the stages of mediation. Broadly, we say that there is a pre-mediation phase, opening phase,
exploration and negotiation phase, conclusion phase, and post-mediation phase. And each of these phases have certain principles, skills, and knowledge, which as we move ahead in the mediation training, you would be more acquainted with. And specifically negotiation as one of the important skills here, so I thought it would be important to highlight that it includes exploration of what the issues are, what is the dispute on which parties are coming together, what are their interests, what is that they wanted, as Yusra rightly pointed out that we need to take into consideration the interest of both the parties. Many a times what we decide, or as a court or abiding by the rule of the law, what position we take might not be actually, so we talk about the rights of the victims as well. So does that actually compensate for the loss which they have gone through? So maybe the interest is something which becomes much more important to explore. And then we look into the various alternatives available, exchanging and conclusion. So very briefly going into each of these stages, like I said, in the pre-mediation is the preparation stage, wherein a meeting is probably convened by the mediator to, getting to know or getting the parties together to agree to mediate at the first phase. And the disputants here actually decides that are they really ready to mediate. And then as an opening stage, the mediators make an opening statement by creating, so it basically creates an optimism, a positivity, and also very important is that opening statement set the expectations, what the clients could expect out of this whole process. And for the disputants, that prepares them mentally or psychologically to make sure that their case is actually ready for negotiation or going ahead through mediation. So both the mediators and the disputants' opening statements are something which we see in the opening stage. Then comes the exploration stage, wherein all aspects of the disputes are explored and discussed. Efforts are being made, or the mediator encouraged that a joint discussion takes place after the opening statement, and that would help them to define their issues or the disputes they are going through. And then in furtherance to that, if required, the mediator may meet the parties privately also to know the strength and the weaknesses of each of the positions, and also to exchange offers to them. Next, very important stage again, the negotiation stage, wherein the options for agreement are explored. So mediator has to communicate in a way or negotiate in a way or facilitate the whole discussion so that both the parties actually explore the underlying cause of the disputes and what is that which they want at the end of the case. And thereafter we come to the next stage wherein we see that if the agreement is reached, we say that mediation has been successful. So it's basically the closure stage wherein the parties reach an agreement. The mediator will likely to put its main provisions specifically in writing and asking each side to sign the written summary of the agreement. So if in case the mediation is successful, as a closure, like we have a memorandum of understanding. So important is that we have something in return to which both the parties agreed to, so that we can say that it was a successful mediation and fruitfully the process has taken place. So this way we see that these are the various stages which a mediator has to go through, and this is in very short to just give you an idea about it. But simultaneously, in summary, I wanted to highlight that the process is not only important for the mediator themselves to know, but the party should also be knowing that what would be the process which they would be going through in the various sittings of the mediation. How long it might take, what would be their expectations, what might happen, what might not happen. If the agreement has reached, then what? If the agreement has not reached, then what additional options are available, and so on. So therefore, this is particularly to highlight the roles of the mediator and also the roles of the disputants at each of these stages. So I would just like to end with a quote which says that an ounce of mediation is worth a pound of arbitration,
and the turn of litigation. So I hope I was able to just give you a glimpse at least about what are the stages which we go through, and if there is anything, I would be happy to address later. Thank you. আইনজীবী বন্ধুরা এবং অতিথিদ্বয়, আমি বেসিক্যালি ক্রিমিনাল লয়ার, প্র্যাকটিশনার। আমি 45 বছর ধরে মাঠে থেকে লোয়ার কোর্টে এগুলা দেখতেছি। মিডিয়েশন এটা ক্রিমিনালও আছে, কিন্তু আইনের মধ্যে থেকে ক্রিমিনালে লিমিটেড। ফৌজদারি কার্যবিধির শিডিউল 2-তে যেগুলো কম্পাউন্ডেবল বলেছেন এবং কিভাবে হবে, কে মীমাংসা করবে, এটা 345-এ পদ্ধতি দেওয়া আছে। লিমিটেড কিছু সেকশনে কম্পাউন্ড করা যায়, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা এর বাইরে গিয়েও করতে হয়। প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা হলো করতে গিয়ে আমরা যে কোর্টে কেস পেন্ডিং ও কোর্টের প্রিসাইডিং অফিসারের মন মানসিকতা, ওনার মোটিভ চিন্তা করি। যে কিছু বিচারক আছেন যে উভয় পক্ষে যদি আপোষ করলে শান্তি পায়, এলাকায় শান্তি চলে আসে, দুই পরিবারের মধ্যে শান্তি বিরাজ করে, আমাদের অসুবিধা কি এলাও করে। কিন্তু কিছু বিচারকের ধারণা ক্রাইম একটা করবে, মানুষ খুন করবে, আবার টাকা দিয়ে এটা মীমাংসা করবে, এটা তো হতে পারে। কিন্তু আমাদের বর্তমানে কক্সবাজার দাসশিবে যে জজগুলা আছেন বিচারকরা খুবই ভালো, ইনারা মানুষের ভালো করতে চান। তারপরও আমরা থাকি কক্সবাজারে, আমাদের কিছু আবেগ টাইপ অনুরূপ থাকতে পারে যে নন কম্পাউন্ডেবল অফেন্সে কম্পাউন্ড করা লিগ্যাল স্কোপ পরিধি, এই দুই সেকশন কিছু অ্যামেন্ডমেন্ট করে, কিছু অ্যাড করে করা যায় কিনা। যে আমার দুই বন্ধু গেলেন আমার কাছে, আপনি তো অনেক দিন ধরে করতেছেন, এই মার্ডার কেস তো নন কম্পাউন্ডেবল, দুনো পক্ষ এখন এরা আপোষনামা একটা লেগছে, এখন এটা কিভাবে এক্সিকিউট করবে, এটা কম্পাউন্ডেবল না। এখন বাদী বলতেছে যে আমি লেখাপড়া জানি না, চেয়ারম্যান সাহেবের লিখে দিছে, আমি দস্তখত করছি, কিন্তু যে মারছে বলতেছে এই তো মানে নাই, আমি তো পড়ালেখা জানি না, এখন মীমাংসা না করে আমি কি করব। আমরা এলাকা অনুযায়ী, মানুষ অনুযায়ী পরামর্শ দিই যে সরাসরি কথা বলা যাবে না, এভাবে বলা যাবে, পিপি সহ এইটা বসে যেটা সত্য এটাই প্রতিষ্ঠিত হোক, ওইভাবে আমরা পরামর্শ দিই। কিন্তু এটা অনেক সময় আমরা কোর্টকে জানাই না, হয়তো জানাইলেও উল্টা হইতে পারে। ওইটা হলো প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা। ওইটা কম্পাউন্ডেবল নন কম্পাউন্ডেবল যে দুই ধারা, ওইখানে নন কম্পাউন্ডেবল গুলো কিভাবে কম্পাউন্ড করা যাবে, ওই ধরনের কোন স্কোপ, লিগ্যাল স্কোপ সৃষ্টি করা যায় কিনা। আপনাদের পেপারসে দেখলাম যে আমার গোস্বামী বাবু উনি যে বললেন ওইটা দুদুগুরের কথা, শুধু শাস্তি দিয়ে ক্রাইম করা যাবে না, দুর্নীতি বন্ধ করা যাবে না। দুর্নীতিবাজদেরকে ঘৃণা করতে হবে, উপেক্ষা করতে হবে, তাদের সাথে বিয়ে শাদী আমরা করবো না, তাদের কোনো অনুষ্ঠানে যাবো না, এ ধরনের ইয়ে আছে।
একটা সামাজিক অবরোধ। এটা আমি দুর্নীতি প্রতিরোধ কমিটির কক্সবাজার জেলা সভাপতি ছিলাম, ওইগুলো বলছি বারবার। কিন্তু এইখানে আপনারা টাইমস কর্তৃপক্ষ এই জিনিসটা নিয়েছেন, আমি খুব খুশি হয়েছি, আশাবাদী হয়েছি। এটা একটা সামাজিক আন্দোলন। এখানে আমি আরেকটা নতুন কথা বলতে চাই। আমাদের সিনিয়র ডিস্ট্রিক্ট জাজ সাহেব কালকেও 6 জনকে বোধহয় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ইয়াবার জন্য। গত কয়েক বছর ধরে সত্য কথা বলতে গেলে অনেক ইয়াবার শাস্তি হয়েছে, বিচার করে ইয়াবার খালাস হয় না, জামিন পেয়েছে বিভিন্নভাবে, সবগুলো শাস্তি হয়েছে মারা। কিন্তু এটা কি বন্ধ হয়েছে? পাশা বন্ধ হয় নাই, বন্ধ কোনোদিন হবেও না। আমরা এত আয়োজন করতেছি, ব্রিলিয়ান্ট বিচারক, ব্রিলিয়ান্ট আইনজীবী তৈরি করতে পারলে ইনারা আপনাদের সৃষ্ট এই মিডিয়েশনের ব্যবস্থা চালু রাখতে পারে। যদি সবাই আমাদের ভবিষ্যৎ বংশধর যদি মাদকাসক্ত হয়ে যায়, এডিক্টেড হয়ে যায়, তাহলে আমাদেরকে মাদক বন্ধ করতে হবে, ইয়াবা বন্ধ করতে হবে, ব্যবহার বন্ধ করতে হবে, ওইদিকে দৃষ্টি দিতে হবে। আমি কক্সবাজারের লয়ার হিসাবে জানি যে ইয়াবা বন্ধের নামে ক্রসফায়ার হয়েছে। এই ধারাবাহিকতায় একজন আর্মি অফিসারও মেজর সিনহার কিল হয়েছে, বিচার হয়েছে। 204 জন এই পুলিশের হাতে ক্রসফায়ারের নামে হত্যা হয়েছে। একটা হত্যার পিছনে 3টা মামলা হয়, অস্ত্র হত্যা, ইয়াবা হত্যা, যে মার্ডার হয় তার আত্মীয় স্বজনদেরকে আসামি করে। তাহলে এটা মামলার লোড বাড়তেছে, অপ্রয়োজনীয়। সমাজের এটা কোনো লাভ নাই, লাভ হয় নাই প্র্যাকটিক্যালি। এটা সরাসরি বলাও যায় না। আবার কম্পিটেন্ট অফিসার এজাহার দিতে পারে পুলিশের, এরা তদন্ত করে 161 বানাইয়ে, সিজার লিস্ট বানাইয়ে কোর্টে দিলে কোর্ট গ্রহণ করেন, বিচার করেন, তাহলে মামলা করতে পারবে। আর মাদকের এটা কমপ্লিটলি বন্ধ হবে যদি আমরা ব্যবহার কিভাবে বন্ধ করব। আজকে যেভাবে অনুষ্ঠান হয়েছে, আমরা সামাজিক অনুষ্ঠান, সামাজিক আন্দোলন, গভর্নমেন্টে না পারো, আমার পরিবারে কেউ মাদকাসক্ত আছে কিনা, ইয়াবা নাই কিনা, আমি তো জানি, আমি জানবো, কন্ট্রোল করবো পারিবারিকভাবে। না পারলে হাসপাতালে দেব, না পারলে পুলিশে দেব। আর সরকার অলরেডি একটা সিস্টেম চালু করছে, যুক্তরাষ্ট্রে না টিকলে সরকারি চাকরি না দেওয়া, কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি না হওয়া, এই ইত্যাদি সামাজিক পদক্ষেপ দিলে মাদক ব্যবহার বন্ধ হয়ে যাবে। ডিমান্ড না থাকলে অর্থনীতি ধর্ম অনুযায়ী সাপ্লাই আসবে, মাদক প্রস্তুত হবে না। বার্মার আর্মি অফিসারদের মালিকানাধীন যে মাদক ফ্যাক্টরি, ওইখানে মাদক প্রস্তুত বন্ধ হয়ে যাবে। তাহলে আপনাদের কাছে যখন পাইলা, কক্সবাজার থেকে আপনাদের যখন পাইলাম, প্লিজ আপনারা মাথায় এই জিনিসটা আনেন যে দুর্নীতি দমন করার জন্য, সামাজিকভাবে বর্জন করা যে আহ্বান করেছেন, যে মাদক ব্যবহার বন্ধ করার জন্য। আমার ছেলে, আমার নাতি এগুলো করতেছে, আমি জানি না। এডিক্টেড হয়ে যাবে, ব্রিলিয়েন্ট এডিক্টেড হবে, ব্রিলিয়েন্স তো কোনো কাজে দেবে না। প্লিজ আপনারা আপনাদের প্রোগ্রামে ওইটাও অন্তর্ভুক্ত করা যায় কিনা একটু চিন্তা করার অনুরোধ করে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। Learned speakers, resource persons,
আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, বিচারকবৃন্দ এবং আমার আইনজীবী বন্ধুগণ, CPC এটা তো অনেক দিন ধরে আছে. It has been amended in the year 2003 in Bangladesh, but unfortunately it is not exercised properly. So I have been practicing in the civil side for the last 43 years, and this amendment in the CPC 89A, B, and last of all C, it has been for more than 20 years, and in practice I have hardly seen any lawyer or any presiding officer, that is, I should say, neither with the lawyers nor the learned judges are sincere and active, or we do not take much initiative to get any shoot compromise. There is a day fixed for mediation under section 89. That has become a routine work. একটা দিন ধার্য থাকে, একজনকে নিয়োগ করা হয়, উনি কয়েক adjournment চলে গেল, উনি একটা রিপোর্ট দিলেন না দিলেও নাই, and nobody communicates with him, neither the lawyers of the respective parties nor the parties themselves communicate with him. So this has become a very routine work. এবং এতে করে this kills time. 4 to 4 adjournments go. So instead of speedy trial or a speedy disposal, it just has got adverse effect. আমাদের বিজ্ঞ advocates, senior advocate from the appellate division, Mr. Goswami, যেটা বলেছেন এবং এখানে পেপারসও আছে, and what the learned resource persons have addressed, have iterated, all are theoretical. We have got everything in the section 89A, and last of all, there has been an elaboration by the Supreme Court Circular number 3 and 4. And this is most unfortunate that this is for the first time I have heard of these two elaborations. I think the learned courts are aware of these circulars, but those have not been communicated to us. And we are not in a position to collect all these circulars. Sitting at a district like Cox's Bazar. A circular গুলোতে section 89A, B, এগুলার elaboration or rules প্রয়োগ implementation has been elaborated there. So the one more thing I would like to say, today's workshop is very good, and I am a learner. I have come here as a learner, and this is for the first time that I have had the opportunity to attend such a workshop. But I think all the judicial officers, that is from the civil side, should have been invited here, or there should be further workshop or seminar like this where all the judicial officers of the civil side may attend. কারণ ওনারাই তো করবেন, জজ সাহেবরা যদি না থাকেন, না বুঝেন, এবং আমরা লয়ার ছাড়া যদি না বুঝে না থাকি, টু উইংস যদি না থাকে তাহলে তো এটা ইমপ্লিমেন্টেড হবে না,
but this has become just a formal or theoretical workshop. আমি অর্থঋণ আদালত সম্পর্ক বলেছেন, অর্থঋণ আদালতও আছে সেকশন 22. I happen to be a panel lawyer of the Sonali Bank for the last 30 years. A অর্থঋণ আদালত, that is realization of bank loan, realization of bank loan suits, which has been named as অর্থঋণ আদালত in our country. This has been also implemented in the year 2003. For the last 20 years, I have never found any judge or any lawyer to exercise this section 22 of this অর্থঋণ আদালত, that is arbitration. This is very sad. One execution case or several execution cases whose age are more than 25 or 26 years are pending in the অর্থঋণ আদালত, that is Joint District Judge 1. Only the execution cases are pending for more than 25 years or more. Then how money will be realized? How the public money will be realized? The clients are so shrewd, and with the lawyers give good advices how to delay, how to procrastinate the procedure, not to refund the money, refund the public money. So we should be more diligent, we should be more active and more sincere. Next, I would like to refer Family Court Ordinance. There is also provision in the Family Court Ordinance. Family Court Ordinance 1985 has been repealed very recently, and latest ordinance has been done in 2023, this year. In this Family Court Ordinance, there is also sections of compromise, section 11(p)(12), section 14(15) compromise, so and so. These sections are also not properly exercised with the lawyers or the landed presiding officers. So my conclusion is that our workshop should not be limited to theories only. I have one suggestion that 6 suits, possibly 6 suits are required to be disposed of or are required to be shown to have disposed in 1 month by a judge. Out of that 6 suits, 2 more suits can be added compulsorily. That 2 more suits, that is 8 suits, should be disposed of in a month. These 2 more suits shall be done under section 89A, B, and C. This is my suggestion. There are cases and suits in our Cox's Bazar district, civil suits. One suit I would like to refer, which is now pending in the additional 5th court. Upper appeal 98/2002, other appeal 98/02. The original suit is partition suit 69. That is 54 years. 54 years, and I would like to thank the landed presiding officer who has taken initiative to get the suit compromise between the parties. Though it is very hard because the clients are so cunning. Those who are in the advantageous positions, they never want to get it compromised. But still she is trying, and this is a very rare case. In the appellate stage, this is for the first time I have seen that a landed judge has taken a very courageous endeavor to get the suit compromised. In this way, if all the landed presiding officers try and
be sincere and be active, and with the lawyers, if we the lawyers are sincere and active, and if we convince the clients, and if the learned presiding officers take initiative to convince the clients in the court, on the day the suit is fixed for 89A, on that day the learned court can invite both the parties to remain, or all the concerned parties to remain present, and the lawyers of both the parties or all the parties shall explain their cases, and after hearing the learned court may presume or come to a conclusion at least 80% after hearing both the parties that what will be the merit, what will be the result of the suit. In that case, the learned presiding officer can take some bold initiative indirectly to put some indirect pressure, though the word pressure is not very much applicable here, to put some indirect initiative to ask the parties to get us compromised. So the procedures which have been iterated or addressed by Mrs. Apurva Patel, these procedures are, in my opinion, are lengthy. Though there has been a time limit in the section 89A, so I would request, or my suggestion will be that we all the lawyers and the learned presiding officers should be more active, should be more sincere, should be more diligent to get the benefit of mediation. Thank you. আজকে বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটি কর্তৃক আয়োজিত মেডিয়েশন বিষয়ক কর্মশালার সম্মানিত সভাপতি জেলা জজ মহোদয়, অনারেবল জাস্টিস জনাব মোহাম্মদ আশরাফুল কামাল, ওনার নামের পাশে আন্তর্জাতিক স্বর্ণ পদকপ্রাপ্ত মেডিয়েটর মাননীয় বিচারপতি মহোদয়কে অভিনন্দন জানাচ্ছি। আজকের ওনার উপস্থিতি আমাদের এই সন্ধ্যাকালীন সময়টাকে অনেক প্রাণবন্ত করেছে। উপস্থিত আমার বিচার বিভাগীয় কর্মকর্তার মধ্যে আছেন মাননীয় নারী শিশু ট্রাইব্যুনাল এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ এবং সিনিয়র সহকারী জজ এবং সহকারী জজ, এবং উপস্থিত আজকের আয়োজক যারা আসছেন তাদের সবাইকে ধন্যবাদ, এবং আমার সহকর্মী সিনিয়র আইনজীবী বন্ধুগণ এবং জুনিয়র বন্ধুগণ। আসলে মেডিয়েশন একটি শক্তি, একটি প্রচন্ড শক্তি, যে শক্তির মাধ্যমে আমরা একটি সমাজের মধ্যে একটি শান্তি প্রতিষ্ঠা করার অন্যতম মাধ্যম। আমাদের বিচার অঙ্গনে যে মামলার ভারে ঝরঝরিত, সেদিন আমাদের ত্রৈমাসিক প্রোগ্রামে আলোচিত হলো যে প্রায় 90,000 উপরে মামলা আছে, যদি আমার ভুল না হয়, এবং যা একজন বিচারকের তুলনায় অনেক অনেক বেশি। সবচেয়ে সেখানে আকর্ষণীয় বিষয় ছিল আমাদের লিগেটেড এইড অফিসে, আজকে মনে হয় আমাদের জন্য উপস্থিত নাই, সাজ্জাদুন নিসার যে প্রতিবেদন, উনি শতভাগ সফল একজন মেডিয়েটর ছিলেন। আমি যদি ভুল না করি সে আমি সেখানে উপস্থিত ছিলাম। এটা উল্লেখযোগ্য ব্যাপার, যেটা কক্সবাজার জেলার মতো একটা এলাকায় আমাদের লিগ্যাল এইড অফিসার 100 মামলা উনি ডিসপোজাল করেছেন। আমি এটা প্রতিবেদন পাওয়ার পরে আমি এত উৎসাহিত হয়েছি যে আমি সেদিন আমার চেম্বারে একটি ব্যতিক্রম ধর্মী উদ্যোগের চেষ্টা করছি। সেটা হয়তো আমার আগে থেকে আমার সিনিয়ররা জানেন, আমার সাথে কথা হয় প্রায় সময়। মেডিয়েশন আফটার শুট, এটা আমাদের জন্য একটা কমপ্লিকেশন তৈরি করে। মেডিয়েশন বিফোর ফাইলিং অফ দ্য শুট, যেটা আমি মিস্টার গোস্বামীর প্রতিবেদনও একটু করে
দেখলাম উনি সেক্ষেত্রে উল্লেখ করেছেন কোড কানেক্টেড এরিয়া, এর পাশাপাশি আমাদের দেশে নন কোড কানেক্টেড এরিয়ার ব্যবস্থা প্রবর্তন করা অতীব জরুরি। আমার চেম্বার কলিগ আছে আমার সাথে, আমরা সাম্প্রতিক 3টে মামলায় অত্যন্ত সাকসেস হয়েছি। বাবা করেছে তার জীবদ্দশায় 60 শতক জমি মেয়ের জামাইকে পাওয়ার বেটনে দিয়েছে, সেলেবল পাওয়ার বেটন। উনি বাবার জীবদ্দশায় 30 শতক জমি বিক্রি করে সবাইকে বন্টন করে দিলেন, কিন্তু ভিতরে উনি 30 শতক জমি ওনার ওয়াইফের নামে রেখে দিয়েছে। আফটার ডেথ অফ ফাদার আমার কাছে এক ছেলে আসলো, বলে স্যার একটা মামলা করতে চাই, এইভাবে আমি বললাম যে কি বাবা তোমার বোন কি বল? বলে যে আমার বোন দিতে চায়, কিন্তু আমার বোন ফেরত দিতে চাইলেও আমার বোনের জামাই বলেছে তোমাকেও ডিভোর্স দিয়ে দেবে। আমার বোন বলে আবার যে তোমার দুলাভাই যদি মারা যায় তাহলে ফেরত দিয়ে দেবে। আমি ব্যাপারটা কিন্তু বুঝতে পেরেছি। আমি মামলা করার জন্য 5 লাখ টাকা ফি নিয়ে আমার ড্রয়ারে রেখে দিয়েছি। আমি আমার জুনিয়রকে বললাম তুমি একটু ড্রাফট করো, মামলা দায়েরের পূর্বে এডিআর প্রার্থনা করে সাজাদুল নিসার কাছে এটা আবেদন করো, লিগ্যাল এইড অফিসারের কাছে। উনি এই আবেদনের প্রথম দিন একটু ইতস্ত করছিলেন যে এটা তো কোর্টের ব্যাপার, এটা দলিল বাতিল করব, কিভাবে কি হবে উনি নিতে চাচ্ছিলেন না। পরে আমি আমার কার্ড দেবো, উনি নিলেন মামলাটা নিয়ে, আমি খুবই অ্যাপ্রিসিয়েট করছি। উনি এই মামলাটা সাজাদুল নিসার সিগনেচার করে একটা কপি আমার কাছে আমি নিয়ে এসেছি আজকে। উনি আপোষ মীমাংসার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত চুক্তিপত্র বিরোধ মামলা নম্বর 424/2023 উনি অলরেডি চুক্তিটা সাইন করে দিয়েছে। এত ভালো লাগলো যে আমি 5,000 টাকা নয়, আমি আমার জুনিয়রকে নিয়ে এসেছি তাদেরকে শেখানোর জন্য, সে নিজেরা ড্রাফট করেছে, তুমি ড্রাফট করো, এবং সে সাকসেস। এটা আমার চোখে জল চলে আসছে, কারণ আমি চিন্তা করতেছি যে সমাজ আমার মামলার ফাইলের বাইরে মাঝে মাঝে আমি বলি যে তোরা আউট হয়ে যাবে, এত মামলা একটা মামলা কম আমি চিন্তা করি। এই মামলা করার পরে ওই ছেলে আমাকে এসে কিছু ফিস দিতে চাইলো, আমি তোমার ওই 5,000 টাকা নিয়ে যাও, আর এটার জন্য সাদকা হিসাবে আমি কিছু নিব না। এটা ভালো দিক, যেটা এটা আমাদের যে মামলা করার পরে এটা আমাদের সোসাইটিতে তেমন অ্যাডজাস্ট হচ্ছে। আমি বারবার বলি মামলা দায়ের পূর্বে ডিএ করো, এটা ম্যান্ডেটরি করা। এটা হতে পারে গ্রাম আদালতে, এটা হতে পারে লিগ্যাল অফিসারের কাছে, এটা হতে পারে আমাদের বাইরে একটা লিগ্যাল এইড দেওয়ার মতো একটা প্যানেল থাকতে পারে। তো দেখা যাবে সোসাইটিতে মামলা কমে যাচ্ছে। সামান্য একটা স্পোর্ট আমি যদি করি তাহলে আমি দলিল বাতিল মামলা করতে পারতাম, পাত্র বিভাগের মামলা করতে পারতাম, পুরো এলাকাবাসী তোমাকে পার্টি দিয়েছে, তো মামলা শেষ হতো। একটা গেল, এর পাশাপাশি আর 2টে পাঠিয়েছি আমি সম্প্রতি। আমি পাঠাচ্ছি ওই সমস্ত মামলা যেগুলো ইন্টারনাল ফ্যামিলি রিলেটেড, যাতে ওগুলো সাকসেস হওয়ার বেশি থাকে। আমি ইতিমধ্যে আর 2টে পাঠিয়েছি, আশা করি এগুলো সাকসেস হবে। এটা আমার মামলা কজ অফ অ্যাকশন কিন্তু নষ্ট করছে না। আমরা মামলাতে বারবার লিখি আবু সভা করতে ব্যর্থ হওয়ার পরে আমি কজ অফ অ্যাকশন তৈরি করি না, আমি এডিআরকে রেফারেন্স করে মামলা করতে অসুবিধা দেখেছি। আমি আমাদের জাস্টিস রাবিয়া আমাদের ওনাকে এটা বলেছিলেন, উনি আমাকে বারবার বলেছিলেন যে আপনি ট্রাই করেন, এরকম ট্রাই করে নীতি বিপরীত আছে, ফাইল নিয়ে যায়, এত একটা মামলা করবে না, ফাইলটা দিয়ে ওর ফাইল ফেরত দিতে আমরা আপত্তি নেই। এখন যেটা বলতে চাইছিলাম যে এই এরিয়াটাকে যদি আমরা আরো সাকসেস করতে চাই, আমরা ফ্যামিলি শুট এরিয়া অত্যন্ত সাকসেসফুল। আমি দেখতেছি আমি 85-এ যে আইন করেছে, আমি যেই করুক আইন প্রণেতাকে অত্যন্ত ধন্যবাদ দিতে চাই। প্রি ট্রায়াল এবং পোস্ট ট্রায়াল। প্রি ট্রায়ালটা হচ্ছে কি, আমরা ট্রায়াল শুরু করার আগে বসছি, আফটার ট্রায়াল আবার পোস্ট ট্রায়াল করছি। আমাদের দেওয়ানি মামলাতেও এই ধরনের ব্যবস্থা থাকা উচিত। মামলার গভীরে যাওয়ার পরে জজ সাহেবের মাথায় চলে আসে হোয়াট ইজ দ্য ইস্যু অফ দিস কেস, ইস্যুটা অত্যন্ত ছোট হয়ে যায়, ওই ইস্যুটাকে ভাগ করে দেওয়া কোনো ব্যাপার থাকে না। এজন্য আপনার ডাব্লিউএস ফাইলিং 89A সাকসেস হচ্ছে, এর মাঝখানে একটা দিন থাকা উচিত যেখানে অভিযুক্তের ইস্যুগুলো নিয়ে জজ সাহেব নিজেই আত্মস্থ করবেন হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ দিস কেস। আমরা ইস্যুগুলো তৈরি করি,
কিন্তু এটা কথা আমি আই এক্সপেক্ট টু কাজের ভাই এত কাজ এত মামলা কি করে ইস্যুগুলো নিজে পড়ে তৈরি করবে জাজমেন্ট দেওয়ার সমাধান করতে পারে কিন্তু এই জন্য যদি আমরা ইন্ডিয়াতে সাকসেস করতে চাই এত পরিপত্র আমি দেখলাম আমাদের সবগুলো ঠিক আছে কিন্তু সবগুলো নষ্ট হবে যদি না আমরা মামলা ডাব্লিউসগুলো পড়ে জজ সাহেব যিনি আমাদের প্রেসিডেন্ট অফিসার ওনার ধারণা হতে হবে এই মামলাটার এই জায়গায় সমস্যা ওই জায়গাটা যদি একটু ডিসকাস করে দেওয়া হয় এদের মধ্যে এডিআর সহজ হয়ে যায় এই জন্য যেটা আমি ওটা বলতে চাচ্ছি যে এডিআর ডাব্লিউএস এর পরে আর একটু ডিসকাশন পিরিয়ড আমার সিনিয়র বলেছেন ওটা রাখা উচিত আর অর্থ ঋণ আদালতে সাকসেস রেট খুবই কম কারণ ব্যাংকের এত টাইট অবস্থা তারা রিকভারি মানি ছাড়া মানে উইথ ইন্টারেস্ট রিকভারি মানি আমি একটা মামলা সম্প্রতি মানে যা হাইকোর্টে পাঠাতে বাধ্য হয়েছে আমার অপোজিটে আছেন আমার সিনিয়র কাউন্সিলর অর্থ মামলাটা হচ্ছে জারি মামলা পেন্ডিং ওটা হচ্ছে 8 লাখ টাকা ইনভেস্টমেন্ট ছিল সিম্পল 8 লাখ জারি মামলা হয়েছে 65 লক্ষ টাকা তাহলে আইনে বলা আছে 47 এ নট মোর দেন 200 তাহলে আমি 24 লাখ টাকা দিয়ে শেষ আইনে একটা বলা আছে 2003 সালে আইনটা হলো এর পরবর্তী মামলাগুলো এই সেকশন অ্যাপ্লাই হবে কিনা সেটা ডিফারেন্ট করে ব্যাংকের উপর 7433 বলা আছে এখন আমি মানে অর্থনীতি আদালত মাহমুদুল হাসান স্যার তখন চার্জে ছিলেন আমি ওনাকে পিটিশনটা দিলাম স্যার এটা বলেন আমি 130 দিয়ে দিই উনি এডিআর জন্য ব্যাংকে ডাকলেন ব্যাংক সরাসরি বললো যে আমরা এটা দিতে রাজি না ব্যাংক রাজি না হওয়াতে উনি আমার পিটিশনটা খারিজ করলেন আমি হাইকোর্টে গেলাম হাইকোর্ট থেকে এটা শুনানি করে সোনালী ব্যাংকের এজিএমকে শুনানি করে হাইকোর্টে আমার জাস্টিস মহোদয় ডিরেকশন দিয়েছেন যে এটা এই সেকশনে ব্যাংক নিষ্পত্তি তাহলে ব্যাংকেরও কোঅপারেশন লাগবে তারপর কিছু কিছু মামলা আছে যেমন আমাদের ডেভেলপার নিয়ে অনেক মামলা হয়ে যাচ্ছে যে মামলাগুলো আমরা আসলে 89 এ তে সম্ভব না এটা আরবিট্রেশনে সম্ভব 89 বি তে সম্ভব কিন্তু আমি দেখলাম 89 বি হচ্ছে আরবিট্রেশনের ব্যাপার তা আরবিট্রেশন করবে কি আমাদের কোনো আরবিট্রেটর প্যানেল যারা 10 মহোদয় প্যানেলে নাই আর আরেকটি দেখলাম আমরা আইনজীবীরা যখন আরবিট্রেটর মেডিয়েটর হই তখন কিন্তু পরস্পরের মধ্যে একটা ইয়ে হয় শ্রদ্ধাবোধ থাকে না পার্টিরা চিনে কে করবো ওই মুখ আক্তার দিন হেলালি মেডিয়েটর না উনি পারবেন উনি ওনাকে আমি চিনি এরকম একটা ধারণা হয়ে যায় এই জন্য আমি মেডিয়েটর প্যানেলে সাবেক বিচারকদের রাখার জন্য একটা আমাদেরকে নাই কিন্তু আমাদের কনসালে যারা স্যারকে বলবো যে যেন রাখা ওনাদের ভাবমূর্তি অনেক সময় এরিয়ার জন্য ভালো গ্রাউন্ড আছে বেশি কথা বাড়াবো না অনেক কথা ধন্যবাদ সবাই Honorable Chief Guest, Mohammad Ashraful Kamal Sir, Honorable Justice, High Court Division, Bangladesh Supreme Court, Dhaka, Honorable Senior District and Session Judge, Honorable Chair, today's session, Mohammad Shahin Sir, Honorable Special Guest, District and Session Judge, Nari O Shishuri Jodam Doman Tribunal, respected Chief Judicial Magistrate, all my colleagues, respected Dr. Apurva Patel, accredited mediator, associate professor, Gujarat National Law University, respected Yushra Hasna, accredited mediator, Middle East, BIMS, respected learned advocate S.N. Goswami, chairman, BEAMS, Bangladesh International Mediation Society, president of the bar, district bar, Cox's Bazar, all learned lawyers and respected audience, Assalamu alaikum. Welcome to the seminar on mediation organized by Bangladesh International Mediation Society, in short, BIMS. I begin by thanking the organizer of the seminar for inviting me to the workshop. I am deeply grateful to Honorable Chief Guest, Mohammad Ashraful Kamal Sir, Honorable Justice, High Court Division, Bangladesh Supreme Court, for his gracious presence. I deliver my speech in Bengali for better communication to the learned advocates, and sometimes I use English for Dr. Apurva Patel's and Yushra's understanding. আমরা
শুনছিলাম আমাদের লার্নেড লয়ার্সরা বলেছেন, আমাদের ডিস্টিংগুইশ গেস্ট যারা আছেন তারা বলেছেন মিডিয়েশন প্রসেস স্টেজেস, কিভাবে বাংলাদেশে আমাদের কোন আইনে আছে, সুপ্রিম কোর্ট কোন সার্কুলারগুলো দিয়েছে, ইতিহাস মিডিয়েশন কোথা থেকে আসছে। আমাদের লার্নেড অ্যাডভোকেট এস এন গোস্বামী তার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডও বলেছেন, যে ধর্মের কথা, তার ধর্মের ঋষিজ থেকে যে আপোষের সূত্র সেটাও বলেছেন। আমি এই সূত্রে আরেকটু যোগ করব, মিডিয়েশন শুধু আইনে না ধর্মেও কিভাবে ইনক্লুড হয়েছে। আমি যদি আমার ইসলাম ধর্মের কথা বলি, সেখানে আমরা যদি একটু আমাদের যে সূরা নিসার দিকে তাকাই, সূরা নিসার আয়াত 128, সেখানেও আমরা দেখব স্বামী স্ত্রী বা পারিবারিক যে বিবাদগুলো আছে, সামাজিক সম্পর্কের যে বিবাদগুলো আছে, সেটা যে আপোষে নিষ্পত্তির ক্ষেত্রে যে উদ্যোগ নেওয়ার বিষয় আছে, সে আয়াতের সে ব্যাখ্যায় সেটাই বলা হয়েছে। আবার আমরা যদি সূরা হুজরাতের আয়াত 10 দিকে তাকাই, সেখানেও যেভাবে আছে, আমি ডিটেইলসে যাচ্ছি না, সময় আমাদের সিনিয়র স্টাররাও বলবেন, আমি খুব সংক্ষেপে বলবো যে সেখানেও যদি আমরা দেখি, সেখানেও আমরা দেখব যে আমরা মুমিন যারা পরস্পর ভাই ভাই, আমাদের যে বিবাদগুলো থাকবে সেটা যেন আমরা আপোষে মীমাংসার মাধ্যমে সেটা বিরোধটা নিষ্পত্তির চেষ্টা করি, যে উদ্যোগ নেওয়ার কথা সেটাও বলা হয়েছে। অর্থাৎ শুধু প্রত্যেকটা দেশের আইনে না, আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডেও আমাদের ধর্মীয় ভাবেও সেই বিষয় আপোষকে গুরুত্ব দেওয়ার বিষয়টা ইনক্লুডেড হয়েছে। আমরা ইতিমধ্যে দেখেছি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যে কোন কোন আইনগুলোতে সুনির্দিষ্টভাবে আপোষের কথা বলা হয়েছে, আবার কোথাও কোথাও অনুজ্জ আছে, ডিরেক্টলি বলা হয়নি, ইনডিরেক্টলি আমরা সেটাকে ব্যাখ্যা দিই। আমি লার্নেড অ্যাডভোকেট কামরুল হাসানের দৃষ্টি আকর্ষণ করব। লার্নেড বলেছেন যে সুপ্রিম কোর্টের সার্কুলারের বিষয়টা নিয়ে ডিটেইলস অবগত না। আসলে লার্নেড মনে হয় খেয়াল করেননি যে সুপ্রিম কোর্টের পুরো সার্কুলারটা হয়তো আমি বিশদভাবে পড়ে দেখিনি, কিন্তু আমি প্রতিটা দিন প্রতিটা আমার পারিবারিক মামলায়, অ্যাক্টের মামলায় আমার কোর্টে যারা আছেন তারা কিন্তু জানেন যে আমি বারবার বলি যে হাইকোর্টের সুপ্রিম কোর্টের একটা সার্কুলারের বিষয়। আমি সংক্ষেপে বলি, যেহেতু কোর্টে আমাদের অনেক মামলার ভিতরে এত ডিটেইলস কথা বলার সুযোগ থাকে না। আমার মনে হয় আজকেও আমি বলেছি একই কথা, যে এটা সুপ্রিম কোর্টের সার্কুলার, হ্যাঁ আমি এটা স্বীকার করি, আর অনেক বেশি এটাকে হচ্ছে প্রচারণা উচিত, চালানো উচিত বা জানানো উচিত, যাতে আমরা আরো বেশি দায়িত্বশীল হতে পারি বিচারক এবং আইনজীবী। কারণ এই যে আমরা এতক্ষণ যে আলোচনাগুলো শুনলাম পূর্বের বক্তাগণ থেকে, যে মেডিয়েশন কখনো একক প্রসিডিওর না, এটা আমাদের আইনজীবীদেরকেও সচেতন হতে হবে, আমার বিচারকের ভূমিকাও অনেক স্ট্রং হতে হবে। এটা আমি স্বীকার করছি, আমাদের এটার বিষয়ে আরো অনেক বেশি সচেতন বিজ্ঞ বিচারক এবং আইনজীবীদের হওয়া উচিত। বাংলাদেশের যে আইনগুলোর কথা বলা হয়েছে, কোথায় কোথায় আমরা মেডিয়েশনটা আনি, আমি সংক্ষেপে শুধু আরেকবার রিপিটেশন করবো যে আইন কোড অফ সিভিল প্রসিডিউরের 89A, 89B, 89C এর কথা উঠে এসেছে, ডিটেইলস প্রসিডিউর এখানে পড়ে শোনানো হয়েছে। অর্থঋণ আদালত আইন 22 ধারা। এই প্রসঙ্গে আমি বলবো, আসলে আমি কক্সবাজারে যেহেতু এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, আমি জানি না জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ অর্থঋণ আদালত কি করে, বাট আমি 5 বছর বান্দরবনে অর্থঋণ আদালত করেছি এবং আমি সেখানে 22 ধারা অ্যাপ্লাই করে আমি আপোষের মামলা নিষ্পত্তি করেছি, এবং যিনি আমার হচ্ছে লার্নেড লয়ার ছিলেন ব্যাংকের, যে তারও আমি সহযোগিতা পেয়েছি, এবং ব্যাংকের ম্যানেজারদেরকে আমি সশরীরে ডেকে বসে আমি তার বেনিফিট পেয়েছি। এটা আমি জাস্ট হচ্ছে অভিজ্ঞতা শেয়ার করছি, যে আসলে হয়, চেষ্টা করলেও হয়, আপনাদের দিক থেকেও চেষ্টা থাকতে হবে, আমাদের দিক থেকেও চেষ্টা থাকতে হবে। ভিলেজ কোর্ট অ্যাক্টের কথা এসছে, সেটাও সেখানেও সুযোগ আছে আমাদের মেডিয়েশনের। সবচেয়ে ভালো মেডিয়েশনের আমি বলবো যে শব্দটা আমি বলবো সুইটেবল ফর এরিয়ার। প্রথমে একজন বিচারক এবং আইনজীবী আমাদের প্রথমে হচ্ছে আইডেন্টিফাই করতে হবে সব মামলায় কি আমি আসলে এরিয়ার করতে পারবো, মেডিয়েশন করতে পারবো। লার্নেড সিনিয়র অ্যাডভোকেট, আমি শ্রদ্ধা রেখে বলছি, আমাদের লার্নেড জাহাঙ্গীর সাহেব বলেছেন যে আসলে হত্যা মামলা, আমি বিচারক, হ্যাঁ আমরা অনেক কিছুই জানি বাংলাদেশের সোশিও লিগাল অ্যাসপেক্ট বা সামাজিক কনটেক্সট, কিন্তু আমি বিচারক কিংবা আমি আইনজীবী, যেহেতু আমি ইলিগাল কোনো কিছু, আমি অনৈতিক কোনো কিছুতে ইনভলভ হবো না। হ্যাঁ আদালত ওরা কি করবে সেটা আমার বিষয় না, তারা অন্য অনেক কিছুই করতে পারে, তারা গ্রাম্য সালিশ করতে পারে, বাট সেটাতে আমি ইনভলভ হবো না। আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আইনের গণ্ডির ভিতরে নৈতিকতার মানদণ্ড। মিডিয়েটরের একটা বড় মেডিয়েশন বা মেডিয়েটরের আরেকটা বড় ইয়ে
সে ম্যাটারনিটি লিভে গিয়েছে, জাস্ট গতকালই তার বাচ্চা হয়েছে, নাহলে সেই মিটিংয়ে থাকার জন্য প্রস্তুত ছিল, আমার সাথে তার সেভাবেই কথা হয়েছিল। সে আসলে যেভাবে কাজ করছে, আমি এখানকার প্রেক্ষাপট, যেহেতু আমি কক্সবাজারে আছি, আমি বিচারকদের চেয়ে বেশি, যেহেতু আমার আইনজীবী লার্নেডরা এখানে রয়েছেন, আমি তাদের উদ্দেশ্য করে বলবো যে আপনারা যারা বিশেষ করে ইয়াং আছেন, যারা কারো চেম্বারে আছেন বা যারা পার্সোনালি স্বাধীনভাবে প্র্যাকটিস করেন, মামলা যখন ফাইল হচ্ছে, এই পারিবারিক মামলার কথাই যদি বলি, যে লার্নেড যেটা বলেছেন এরিয়ার লিগ্যাল অফিসে পাঠিয়েছে মামলাটা দায়েরের আগে, আপনিও পাঠান। আজকের এই প্রোগ্রাম থেকে আমরা আরেকটু বেশি দায়িত্বশীল হই, আজকের এই প্রোগ্রাম থেকে আমরা আরেকটু বেশি সচেতন হই যে ঠিক আছে, আমরা সব মামলা পাঠাতে পারবো না, সব মামলা কখনোই আপোষ হবে না। আর এই মেডিয়েশন কখনোই হচ্ছে প্রচলিত বিচার ব্যবস্থার মানে আমি কি বলবো প্রতিদ্বন্দ্বী না, এটা পরিপূরক। কখনোই সব মামলা আপোষে শেষ হবে না, আবার কখনোই সব মামলা আমি বিচারে শেষ হবে না। আমাদেরকে দুটো প্রসিডিওরই পাশাপাশি চালাতে হবে। প্রচলিত বিচার ব্যবস্থা যেটা আমাদের কোর্ট লিগ্যাল সিস্টেম, সেটাও থাকবে। আর এই মামলা জটটা কমানোর জন্য, মানুষকে রিলিফ দেওয়ার জন্য, শুধু মামলা জট কমানো না, আমি একটা মানুষকে রিলিফ দেওয়ার যে বিচার দেওয়ার, ন্যায় বিচার দেওয়ার যে টার্গেট, সেটার জন্য মেডিয়েশনকে আমাদের প্রচেষ্টা চালাতে হবে। আমি যেটা বলবো যে ফ্যামিলি কোর্সে আমরা লিগ্যাল এড অফিসটাকে প্রাধান্য দিতে পারি মামলা ফাইলিং এর পূর্বে। যেহেতু আমাদের এখানে জাপানের মতো বা অন্য উন্নত দেশগুলোর মতো সেন্ট্রাল ফাইলিং সিস্টেম নাই, আমরা বুঝতে পারি না যে কোন মামলাগুলো আসলে সেন্ট্রাল ফাইলিং সিস্টেম থাকে, যেটা হয় বা যেটা করে যে মামলাগুলো একটা জায়গায় দায়ের হয়, তারপর সেখানে স্ক্রুটিনাইজ করা হয় যে এটা ফ্যামিলি ম্যাটার, ঠিক আছে, এটা তো মনে হয় আমার মামলা দায়ের করার পূর্বেই হচ্ছে আপোষ করা যাবে, ওটা ওই রিলেটেড একটা সেক্টর আছে, সেটা লিগ্যাল অফিসের মতোই, সেখানে তারা আপোষের চেষ্টা করবে। আপোষ যদি না হয়, সেটাকে আবার যে সংশ্লিষ্ট কোর্ট, যেটা পাওয়ারফুল ওই জুরিসডিকশনের কোর্ট, তার কাছে পাঠানো হবে। কিন্তু আমাদের যেহেতু সেই সিস্টেমটা নাই, সেন্ট্রাল ফাইলিং সিস্টেম নাই, যেটা আছে সেটার মধ্যে আমরা বিচারকরা ফাইল হয়ে গেলে কিছু করার না, কিন্তু লার্নেড লয়ারদের এখানে অনেক কিছু করার আছে। আমরা যে বলি সোশ্যাল ইঞ্জিনিয়ার, আপনারা লার্নেড লয়াররাই পারেন এই কাজটাকে হচ্ছে আমাদের চেয়ে বেশি এগিয়ে দিতে। যে মিডিয়েশনটা আপনারা প্রি ট্রায়াল যেটা বলছি, আপনার কাছে আসলো, আপনি আপনার যে ক্লায়েন্টকে তাকে একটা সুপরামর্শ দেন যে আগে লিগ্যাল অফিস হয়ে ঘুরে আসো, আপনারা নিজেরাও যদি পারেন গুড, সেটাও তাহলে একটা ভালো উদ্যোগ হবে। আরেকটা বিষয় এখানে আছে, কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের 345 সেকশনের কথা আসছে, সেটা হচ্ছে কম্পাউন্ডার অফেন্সের ক্ষেত্রে। যেহেতু আমাদের কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরে আইন করে কোথাও হচ্ছে মিডিয়েশনের সেকশন উল্লেখ করা হয়নি, হয়তো বা অদূর ভবিষ্যতে হবে। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আমি এর আগে অনেকগুলো মিডিয়েশন বা আমাদের যে ট্রেনিং হয়েছে সেখানেও প্রশ্ন উত্থাপিত হয়েছিল যে হয়তো বা অদূর ভবিষ্যতে হবে একটা কাঠামোর মধ্যে। তারপরেও এখন যে কম্পাউন্ডেবল সেকশনগুলো আছে সেগুলোর আলোকেও কিন্তু আমরা আইনজীবী এবং বিচারকগণ কিন্তু কাজ করতে পারি। যে সেকশনগুলোর অহেতু 323-এর একটা ছোট্ট সামান্য হয়তো বা হাতাহাতি মামলা, সেখানে কিন্তু চাইলে আমরা প্রি ট্রায়ালও করতে পারি বা পোস্ট ট্রায়ালও করতে পারি, যেভাবেই হোক না কেন এখানেও আমার মনে হয় যে বিজ্ঞ বিচারক এবং আইনজীবীদের ভূমিকা আছে। একটু ইংলিশে আমি বলছি না অপূর্বা প্যাটেল এবং তাদের পরিসংখ্যাটা জানার জন্য, যে the learned lawyers who regularly practice in my court all are informed that what effort I have done in mediation processes in my court. Almost family matters are disposed of through mediation, and cases of NIH, I give emphasis on this point. Cases of NIH must try to solve through mediation. আমি এখানে আরেকটু বলবো যে আমরা সিম্পল পার্টিশন সুট যেগুলো আছে দেওয়ানি মামলা সিভিল কেসেসের ক্ষেত্রে, সেক্ষেত্রেও আমরা মেডিয়েশনটাকে হচ্ছে গুরুত্ব দিতে পারি। সেগুলো আমরা চাইলে হচ্ছে আসলে যে আমাদের লার্নেড একটা উদাহরণ দিলেন, সেটা শুধু না, আমি এরকম আরো অনেকগুলো পার্টিশন মামলা বা আমি সিম্পল যেগুলো সুট সেগুলোতে আমি চেষ্টা করেছি যে মেডিয়েশনের মাধ্যমে কিভাবে এগুলোকে নিষ্পত্তি করা যায়। আমাদের লার্নেড লয়াররা একটা বলেছেন যে আসলে ফাইল চলে যাবে, কেস কমে যাবে। আসলে আমার কাছে মনে হয়, আমি 15 বছর হচ্ছে বিচারক হিসাবে এখন কাজ করছি, সহকারী জজ ছিলাম, তখনও আমি নিজের চেম্বারে মেডিয়েট করেছি, ফ্যামিলি ম্যাটার পার্টিশন সুট আমি মেডিয়েট করেছি, সিনিয়র মোস্ট লয়াররা আমাকে কোঅপারেট করেছেন। আমি বান্দরবান ছিলাম, সেখানেও আমি কোঅপারেশন পেয়েছি, আমি মেডিয়েট করেছি। আমি এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ হয়েও আমার সেই কাজটা থামাইনি। আমার কোর্টে যারা প্র্যাকটিস করেন সবাই জানেন যে আমি প্রত্যেকটা মামলা যেখানে বলেছি বারবার সুইটেবল ফর এরিয়া, যেখানে আমাকে মনে হয়েছে এই পয়েন্টটা লিটল, এটা কনফ্লিক্ট পয়েন্টটা খুব ইজিলি সলভ করা যাবে একটু সদিচ্ছা, পার্টিদের যে ইগোটা থাকে সেই ইগোটাকে যদি আমি কমাতে পারি, তাদের সাথে আমি যদি কথা বলতে পারি, আমার লার্নেড লয়াররা যদি একটু সদিচ্ছা থাকে যে তাদেরকে একটু কাউন্সিলিং করে, তাদেরকে মোটিভেট করে, আমি ওই জায়গাটাতে, যেহেতু আমাদের এখানে কেস বেশি, আমার
মামলায় নিজে বসা সম্ভব হয় না, আমি হাতে গোনা কয়েকটা মামলায় নিজে বসি আমার চেম্বারে, বাট আমি সব জায়গায় মোটিভেট করি, ওপেন কোর্টে তাদের সাথে আমি কথা বলি, লার্নের বিপক্ষের লয়ারের সাথে কথা বলি, বিপক্ষের সাথে কথা বলি, যে আপনারা এই জায়গায় এই ডিসপিউট এই কনসিকুয়েন্স আপনারা চেষ্টা করেন, আমি তাদেরকে সময় দিই। এবং আমার কোর্টে দেখা যায় অনেক সময় আমি এই ধরনের মামলাগুলোতে, দেওয়ানি মামলাগুলোতে বিশেষ করে রিকোয়েস্ট করি যে দরকার হলে 3-4টা আপনারা ডেট নিন, কখনো একটা ইগো, এত বছরের ইগো একদিনে শেষ হয় না, একটু এই জায়গায় আমাদেরকে ধৈর্যের পরিচয় দিতে হবে। হতাশ সব মামলায় যে এটা সফল হবে তা না, বাট আমরা তো চেষ্টা করতে পারি। সব মামলা আমার কোর্ট থেকে আমি এটাও জানি যে আমি যে মামলায় ইমিডিয়েট নিজে করবো সেটা যদি ব্যর্থ হয় আমাকে রিসিভার স্যারের মাধ্যমে অন্য করে দিয়ে দিতে হবে, অসুবিধা তো নাই, আমার একটা মামলা চলে গেল, ওই কোর্ট আরেকটা কোর্ট করবে, কিন্তু আমি যে চেষ্টাটা করলাম সেটা থেকে হয়তো এমনও হতে পারে আমার কোর্ট থেকে ওই কোর্টে চলে যাওয়ার পর তারা যখন আরো দুটা ডেট ঘুরে নিজেদের ব্যর্থতা বা নিজেদের সমস্যাগুলো বুঝবে, ওই কোর্টে গিয়ে হয়তো বা আবার এডিআরের জন্য বা মেডিয়েশনের জন্য তারা আগ্রহী হতে পারে। আমি খুব বেশি সময় নিব না, আমি এখানে হচ্ছে একটা জিনিস শুধু উল্লেখ করবো, সুপ্রিম কোর্টের যে নোটিফিকেশনের কথা বলা হয়েছে, সার্কুলারের কথা বলা হয়েছে, সেটা আমি চেষ্টা করবো হচ্ছে আমার কোর্টে ওপেনলি বা কোনোভাবে হচ্ছে সার্কুলেট করা যায় কিনা, কিন্তু লার্নের বলেছেন, আর জালাদুল স্যার তো এখানে আসেনি, স্যারও হয়তো বা এই বিষয়টাতে কোনোভাবে যদি সহযোগিতা করতে পারে সেটা তাদেরকে জানানোর জন্য করবেন। আর বিশেষ কিছু বলবো না, শুধু বলবো যে এখানে যারা লার্নেড ইয়াং লয়ার আছেন তাদেরকে বলবো যে মিডিয়েটর বলতে গেলে বা আপনি মিডিয়েশনের ক্ষেত্রে আপনাকে কিছু স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে, আপনাকে অনেক দায়িত্বশীল আচরণের পরিচয় দিতে হবে, এখানে পক্ষদের ইমোশনের বিষয় আছে, ইথিক্যাল স্ট্যান্ডার্ডের বিষয় আছে, সেই বিষয়গুলো আপনারা যারা সিনিয়র মোস্ট লয়ার আছেন তাদের কাছ থেকেই শিখতে হবে। তো আমি বলবো বাংলাদেশের যে বর্তমানে বিচার ব্যবস্থা, আমাদের যে মামলা জট, আমাদের যে বিচারক স্বল্পতা, আমাদের লজিস্টিক সাপোর্টের যে স্বল্পতা, এর মধ্যে থেকে আমরা আমাদের প্রোয়েক্টিভ ভূমিকা পালন করার চেষ্টা করছি। আপনাদের কাছ থেকেও আমরা চাইবো যে সেই প্রোয়েক্টিভ ভিসা যাতে হচ্ছে আমরা সবাই সম্মিলিতভাবে বঙ্গবন্ধু যেটা বলেছিলেন বিচার বিভাগ নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন যে সবার কাছে সবার দৌড়গোড়ায় যে ন্যায় বিচারটা পৌঁছে দিবেন, সবাই বিচারের জন্য আদালতের কাছে খুব সহজ কমতা থাকবে, সেটা আমরা নিশ্চিত করতে পারবো। আমি আবারও সকলকে ধন্যবাদ, গ্রেটিটিউড, থ্যাঙ্কস টু অল, আসসালামু আলাইকুম। মোহাম্মদ আশরাফুল কামাল, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, মাননীয় প্রধান অতিথি, মাননীয় সভাপতি, মাননীয় সিনিয়র জেলা জাজ, নারী শিশু ট্রাইব্যুনাল 2 এর মাননীয় জেলা জাজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ অন্যান্য বিচারকবৃন্দ, বারের সভাপতি এবং বিজ্ঞ সিনিয়রগণ এবং বাহির থেকে আগত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে মেডিয়েশন অবশ্যই কার্যকরী হয়, এর জন্য বেশ কিছু জিনিস দরকার। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যেটা আমি দেখেছি যে প্রথমত বিচারকের একটা খুব স্ট্রং ভূমিকা থাকতে হয়। আমি গত নভেম্বরে এখানে এসেছি, আমি যখন মামলাগুলো মেডিয়েশনে নিতে চাইলাম 11 গতে, বেশ কিছু মামলা যখন শেষ করে দিতে চাইলাম দুই পক্ষকে মিলিয়ে, দেখলাম যে আমাদের সিনিয়ররা একটু যে সামহাউ আমাকে কোঅর্ডিনেশন করছে না, যে স্যার আমাদের সব মামলা শেষ হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে, তাহলে কেমনে কি হবে। কিন্তু কিছুদিন যাওয়ার পরে তারা কিন্তু আমাকে মেনে নিয়েছে যে স্যার যেহেতু পজিটিভলি করছে, এবং যেটা হচ্ছে যে প্রচুর মামলা আসছে, এই যে মামলা শেষ হয়ে যাবে এটা কিন্তু কথা না, কারণ আগে একটা মামলা করলে 5-10 বছরের মধ্যে একটা মহিলা 3-4টা কোর্টে করতো, নারী শিশু কোর্টে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে, পারিবারিক কোর্টে। আর এখন সে যদি এখান থেকে এসে দ্রুত একটা মামলা বিচার পেয়ে যায়, তাহলে আমার কোর্টে অ্যাভেলেবল মামলা আসছে, বাদী চলে আসতেছে। আমি অনেক মামলা 1 মাস সময় পাই না, এর মধ্যেই চলে আসে যে স্যার আমাদের আপোষ হয়ে গেছে, 1 মাসের মধ্যে মামলা শেষ হয়ে যাচ্ছে, নতুন নতুন মামলা আসছে। তাহলে এই যে জিনিসটা যেটা আমি প্রথমে যেটা ফেস করেছি সেটা কিন্তু কাভার হয়ে গেছে। এবং আজকেও আমি সন্ধ্যার পর পর্যন্ত কোর্ট করেছি বেসিক্যালি মেডিয়েশনের জন্য। আজকে অন্তত আমার 30টা মামলায় মেডিয়েশনে দিয়েছিল, কমপক্ষে 30 লাখ টাকার উপরে আজকে টাকা দিয়েছে। এখন একটা পার্টি আছে 1.5 লক্ষ টাকা দিয়ে এসে বসে রয়েছে, আমাকে যাই শেষ করতে হবে। তারা বুঝেছে যে এই মামলাগুলো আমাকে শেষ করতে হবে, কাবিননামার যে টাকাটা আছে সেটা দিতেই হবে, আমি যত কোর্টেই ঘুরি না কেন। আমি এটা বোঝাতে পেরেছি যে আপনাদের 3টা মামলা চালানোর দরকার নেই, টাকাটা দিয়ে দেন, আমরা এখান থেকে এটাও শেষ করে দিচ্ছি, বাদীকে বলে দিচ্ছি আপনি বাকি 2টো মামলাও তুলে নিয়ে আসেন। তাহলে সে কিন্তু আসামি 3টা মামলা থেকে ছাড় পেয়ে যাচ্ছে, বাদীও 3টা মামলা থেকে চলে আসতেছে, যার জন্য এটা কিন্তু সম্ভব হচ্ছে। তাহলে আমি যেটা বলবো যে বিচারককে একটা স্ট্রং ভূমিকা নিতে হবে। একটা স্ট্রং ভূমিকা নেওয়ার পরে অবশ্যই সিনিয়ররা যদি বাকিটা
কাভার করে, হেল্প করে, তাহলে এটা মানে ক্লিক করবে, মানে একই গতিতে চলবে। এই গতিটা এবড়ো গতিতে চলবে না, তখন সুন্দরভাবে চলবে। এবং আমি গত সেপ্টেম্বর থেকে অক্টোবর থেকে এই সেপ্টেম্বর পর্যন্ত 1166টা মামলা এখানে শেষ করতে পেরেছি, এবং এর মধ্যে আমার মোর দেন 60% মামলা আছে ভেরিয়েশন করা। তো এই জন্য আমি বলবো যে আমরা অবশ্যই আরো সচেতন হব, এবং আমাদের যারা সিনিয়র আছে তাদেরও হতে হবে যে আমরা যে কথাগুলো বলি আমরা তো একটু করে ছেড়ে দিই। আমি বেশিরভাগ সময় দেখেছি আমি যখন দুই পক্ষকে সামনে ডেকে আনি তারা কিন্তু এগ্রি করে, কিন্তু যখনই আমাদের বিজ্ঞ আইনজীবীগণ বলে যে স্যার একটা ডেট দেন স্যার, আমরা স্যার বাইরে বসবো, এরপরে আর কিন্তু তাদের কাছ থেকে আমরা রেসপন্স পাই না। এজন্য আমি আর সময় দিই না, আমি বলি যে না, যত কিছু আমি ঠিক করে দেবো। এবং মেডিয়েশনে যেটা থাকে, যেটা যে এখানে বলা আছে যে একেবারেই কি হতে হবে, তাদেরকে কোনো চাপ দেওয়া যাবে না বা করা যাবে না, আমার মনে হয় যে না, এখানে এটা ঠিক না, এখানে কিছুটা ব্যাপার আছে, তাদেরকে বোঝাতে হবে। কোনো ক্ষেত্রে হয়তো কিছুটা চাপও দেওয়ার বিষয় থাকতে পারে, না হলে এটা পুরোপুরি হবে না, এখানে একটু ব্যাপার আছে, নাহলে 100% মেডিয়েশনের মানে মেডিয়েশনের যে পরিপূর্ণতা সেটা হবে না। এখন আমি যেহেতু নারী শিশু কোর্টে কাজ করি, এবং ক্রিমিনাল ক্ষেত্রে যেহেতু আমাদের বললো যে বেলেবল মানে আপটযোগ্য মামলার সংখ্যা খুবই কম, আর আমাদের তো আরো কম, আগে ছিলই না, এখন 2020 সালে 11 গকে জাস্ট মেডিয়েট করার সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু আমরা দেখি কি এই মামলাগুলো বেশিরভাগই, যেমন 7/30 মামলা যদি দেখি, ছেলে এবং মেয়ে দুজনে পালিয়ে চলে যায়, বেশিরভাগই আত্মীয়, চাচাতো ভাই, চাচাতো বোন, খালাতো ভাই, খালাতো বোন, এরা দুই পক্ষ খেপে গিয়ে তাদের সব আত্মীয়ের বিরুদ্ধে মামলা দেয়, এই 1 মাসের মধ্যে তাদের আবার মিলমিশ হয়ে যায়। আমরা মামলাগুলো নিলাম, পুলিশ চার্জশিট দিল, তাদেরকে দৌড়াইয়া দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত থেকে ধরে নিয়ে আসলো, কয়েকদিন পরে এসে বলে যে স্যার আমাদের তো আপোষ হয়ে গেছে, মামলাটা আমরা তুলে দিতে চাই। কিন্তু আমরা তো সেই মামলাগুলোকে আপোষ করে দিতে পারবো? আপোষ করে দিতে গেলে তাহলে এটা গেল আমার 7/30 ধারার ক্ষেত্রে। আমরা যদি 9-1 দেখি, তাহলে সেখানে কি হচ্ছে, অনেক ক্ষেত্রে ছেলে মেয়ের মধ্যে একটা সম্পর্ক অলরেডি বিদ্যমান থাকে, তারা দীর্ঘদিন যাবৎ সম্পর্ক করতেছে, হয়তো বাচ্চা চলে আসছে, তখন যখন সে বিয়ে করলো না বা অন্যদিকে মুভ করলো, তখন সেইগুলো উল্লেখ করে একটা 9-1 মামলা করে দিল। জাস্ট মামলাটা নেওয়ার পরে তদন্ত হইলো, এরপরেই কিন্তু তাদের মধ্যে আবার একটা কাবিননামা হইলো, এবার এসে আবার বলতে চাইলো যে স্যার আমাদের তো স্যার আপোষ হয়ে গেছে, আমাদের একটা সন্তান হয়েছে, স্যার আমরা তো এই মামলা চালাবো না। তাহলে আমাদের ক্ষেত্রে করণীয় কি? 9-1 মামলাগুলো তাহলে আমরা কিভাবে করবো এই বিষয়। আবার যদি আমি 11 পর কথা বলি, দেখা যাচ্ছে যে একজনের মেয়ে বা মারা গেল বা ভাই বোন মারা গেল, তারা দ্রুত এসে একটা মামলা করে দিল, সুইসাইডাল ইন নেচার থাকলেও তারা মামলা করে দেয় বিভিন্ন লোকজনের কথা। কয়েকদিনের মধ্যে হয়তো তার ভাইটাটা আছে, নাতি আছে, তাদের মুখের দিকে তাকায় আবার আপোষ করে ফেললো। এবার কোর্টের কাছে এসে বললো স্যার আমাদের তো কোনো আপত্তি নাই, তখন তো বুঝে করি নাই, এই করি নাই। এই যে মামলাগুলো আমরা পাচ্ছি, খুবই স্ট্রং মামলা, খুবই হিনাস অপরাধ বলি আমরা, কিন্তু আসলে এটার নেচার যদি আমরা খুঁজতে যাই, তাহলে কিন্তু এটার মধ্যে অতটা থাকে না। বেশিরভাগ মামলা ক্ষেত্রে কিছু মামলা আছে ধরে নিয়ে গেল, রাস্তা থেকে নিয়ে যে তাকে রেপ করলো, দলগতভাবে রেপ করলো, সেটা ভিন্ন কথা। কিন্তু এই যে বিভিন্ন ভাবে তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে বা এইটা যেটা হচ্ছে, এই মামলাগুলো যখন আমরা আপোষের ক্ষেত্রে যাব, তখন তাহলে এই ক্ষেত্রে তো আইনের একটা বিধানের মধ্যে কিছু না কিছু আনতে হবে, না হলে আসলে এত মামলা নারী শিশু আদালতে অ্যাভেলেবল মামলা হচ্ছে। আরেকটা জিনিস আমরা দেখতেছি যে বাদী এবং আসামি কয়েকদিন পরে এসেই বললেন যে আসামির সাথে আমার আপোষ হয়েছে, তার জামিনে অথবা খালাসে আমার আপত্তি নেই। হয়তো জামিনটা হয়ে গেল, এরপরে সেই বাদী আর কোনোদিন আসেন। আমার কোর্টে 10, 15, 20 বছরের মামলা আছে, বাদীকে যতই বলা হোক না কেন বলে না আমি আপোষ দিয়ে আসছি, আমি কেন কোর্টে যাব। কিন্তু কোর্ট কিন্তু এই মামলাগুলো ঘাড়ে নিয়ে করতেছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? এই জিনিসগুলো ভাবার দরকার আছে, কারণ না হলে হয় কি 9-1 মামলা সেম একই রকম ভাবে এইসব মামলাগুলো চলতেছে, দিনের পর দিন কেউ সাহস নিয়ে আগাচ্ছে না। 265 করে দিব, না জানি আমাকে কি করবে। আমি হয়তো অনেকটা সাহস নিয়ে কাজ করি, কিন্তু সব বিচারক এইভাবে সাহস নিয়ে কাজ করে না। আমি অনেকটা করে দিই না, 15 বছরে যদি বাদী না আসে আমি কেন মামলা রাখবো? আমি তাকে কয়েকবারই করি, টেলিফোন করি, মোবাইল নাম্বার কালেকশন করে টেলিফোন করি, না স্যার আমার আর যাবো না, আমি ওটা লিখে দিই যে বাদীর সাথে কথা হয়েছে, সে বলছে সে আসবে না, সে এত তারিখে আবেদন করে গেছে, তারা আপত্তি নেই, ওইগুলোই করে আমি 265 করে দিচ্ছি। কিন্তু সব আদালত কিন্তু এরকম করছে না। তাহলে আমরা যদি এইগুলোকে ইন্ট্রোডিউস করতে পারি, তাহলে মনে হয় যে আমাদের এই যে এটিআরটা এটা অনেক অনেক কি হবে। কারণ আবার এইগুলোর সাথে একাধিক মামলা জড়িত থাকে। ইভেন আমি এমনও দেখছি যে একজনের একটা মামলা সাক্ষী দিতে এসেছে দেখে আসামি আবার তার নামে মামলা দিয়ে দিয়েছে,
সাক্ষীর বিরুদ্ধে মামলা দিয়ে দিয়েছে। মানে একটা মামলার বিরুদ্ধে 4টা 5টা 6টা করে মামলা থাকে। তাহলে এইগুলো যদি আমরা আসলে এডিআর এর মাধ্যমে সম্পূর্ণ না করি, তাহলে আসলে এই যে 34 লাখ 40 50 1 কোটিতে চলে যাবে আমার মামলার সংখ্যা। এই জিনিসগুলো উপর থেকে ভাবা দরকার। আইনমন্ত্রী বিভিন্ন সময় বলছে কিন্তু কিছু করছে না, কিন্তু করতে তো হবে। না করলে তো শুধু শুধু মুখে বললে হবে না যে আমরা করে দিচ্ছি, এটা একটা ফ্রেমওয়ার্কে আসবে। কারণ আমরা তো আইনের বাইরে যেতে পারবো না। আমরা হয়তো অনেকটা লিখতেছি, আমি যেটা লিখি এরকম যে আমার সাথে তার সম্পর্ক ছিল, আমাদের বিয়েও করেছিলাম, কাবিন দেয়নি, আমি মামলা করেছি, পরে কাবিন দিয়েছে, আমার তার বিরুদ্ধে আর অভিযোগ নেই। এই ফর্মে হয়তো আমরা চাচ্ছি, কিন্তু সেটাও কতটুকু যুক্তিযুক্ত হচ্ছে। অথবা একটা ছেলে হয়েছে, সেই ছেলেটা এখন অবৈধ হয়ে যাচ্ছে, এখন কান্নাকাটি করতেছে দুই পক্ষ হয়েছে, আমাদের একটা ছেলে হয়েছে, সে তো যারা সন্তান হয়ে যাবে। তাহলে এইগুলো আমরা কোনো না কোনো ভাবে হয়তো করছি, কিন্তু সব আদালত কিন্তু করছে না। আমার আদালতেই দেখেছি আমি শত শত মামলা রেখে গেছে আগে যারা ছিল, হাতও দেয় নাই এইসব মামলা। এসব মামলায় তারা হাতও দেয় নাই যে 9-1 মামলা আমি করব না, 11 মামলা আমি করব না, আমি কোনো আপোষের সাক্ষী নিব না। আমরাও নিচ্ছি না, আপোষের কথা বলছি না, আমরা তো ঘুরিয়ে চলে যাচ্ছি, ওইভাবে চলে যাচ্ছি। তাহলে এই জিনিসগুলো যদি আমরা ওয়ে আউট না বের করতে পারি, তাহলে শুধু শুধু মিটিং করে মনে হয় খুব বেশি কার্যকরী করা যাবে না। আর আমাদের সিনিয়র যারা আইনজীবী আছেন তাদেরকে বলবো যে আপনারা আরেকটু হন। এই যে যেমন একটা কথা আসলো যে 89 এটা বাধ্যতামূলক করা এ বি বা সি, কিন্তু দেখা গেল যে ওই দিনই আপনারা একটা টাইম পিটিশন দিয়ে দিলেন, তাহলে কি হবে? বিচারক সব প্রস্তুতি নিয়ে বসে রইল, যে কোনো এক পক্ষ দিয়ে দিলেন টাইম পিটিশন, একেবারে কমন কথা। তাহলে 3 মাস 5 মাস আগে আমরা একটা ডেট দিই, সেই দিন কেন অসুস্থ থাকতে হবে? ডোনাল্ড ট্রাম্পের মামলা আমরা কি দেখলাম? যেদিন ডেট ছিল সেদিন সে কোর্টে গেছে, যেদিন কোর্টের ডেট আছে ওই দিন যাবে, ওই দিন তারা কোনো মামলা রাখবে না, কোনো কাজ রাখবে না। বিদেশে কোর্টের আদেশটা কি, মানে কোর্টের আদেশ মানে ধর্মের চেয়েও বেশি। কোর্ট আমাকে যেতে বলছে এই দিন আমার আর কোনো কাজ থাকবে না। আর আমরা দেখি যে 3 মাস 5 মাস পরে হলেও একটা ডেট আপনি এসে বলবেন কি স্যার আমি অসুস্থ, আমার মক্কেল অসুস্থ, তাহলে কিভাবে হবে? এই জিনিসগুলো যদি আপনারা দূর না করেন, আমি এখানে একটা সিভিল মামলা একটা প্রয়োজনে আমি একটু কনক্লুশন করেছিলাম টেনে এনে, ওই যে যেটা বলবো এরকম যে শত শত ডেট টাইপ পিটিশন চলে গেছে। আমাদের অফিসারদেরও নেগলিজেন্স ছিল, কারণ ওখানে 89 আছে, সরি অর্ডার 17 আছে, সেখানে বলা আছে কস্ট দিয়ে কয়বার দেওয়া যাবে, কস্ট ছাড়া কয়বার মঞ্জুর করা যাবে, সেগুলো তারাও তোয়াক্কা করে না, টাইম মঞ্জুর করে যাচ্ছে। আর আইনজীবীগণ খালি টাইম দিয়েই টাইমের আবেদন করে যাচ্ছে। তাহলে এগুলো যদি আমরা মক্কেলকে যদি ক্লিয়ার না করি যে তোমার দলিলটা নিয়ে আসো, কয়জন লাগে? বাদীর পক্ষে একজন, বাদী নিজের ডকুমেন্টস দিয়ে একটা সাক্ষী দিবে, আর একটা জাস্ট শুধু একটা দখলের সাক্ষী দিবে, বাদীর মামলা শেষ। বিবাদী তার ডকুমেন্টস দিবে আর একটা দখলের সাক্ষী দিবে। 4 জন লোকের সাক্ষী হলে একটা সিভিল মামলা শেষ করা সম্ভব। কেন সেটা 20 30 50 বছর আমরা ধরে রাখবো? কেন রাখবো বলেন? আপনাদের তো ওই যে ফাইল তো আপনাদের ঘাড়ে একবার করে তো আপনাদের গাড়ি তো ভেঙে যাবে, হঠাৎ করে পিছন থেকে দেখবেন যে নথির ভারে ওই ভেঙে পড়ছে, পরে আপনাদের গাড়ির মধ্যে পড়ে গেছে। এইগুলো যদি আমরা চিন্তা না করি যে এক মামলা থেকে আমি আমার জীবন পার করে দেবো, এটা আসলে একটু সম্ভব কোনোভাবে। আর বিচারক তো আসলে এত মামলা তার, সে তো ওইভাবে কিভাবে করবে? আপনারা যদি মেনশন করেন তাহলে হয়তো সম্ভব যে স্যার আমার এই মামলাটা আমি এইভাবে চাচ্ছি, স্যার ঠিক আছে, আমরা কিন্তু তখন অ্যাকোমোডেট করি। আর সবাই তো এত সময় দিবে না, সবাই তো চাকরি করে তার পরিবারের জন্য, এটা আমরা খুব শুনি যে কোয়ালিটি সময় পাস করার জন্য আমরা চাকরি করি, আমরা আমাদের জীবন দিয়ে ফেলবো না আপনাদের জন্য। যদিও কেউ কেউ দেয়, আমি দেই। আমি এত কাজ করেছি গত 5 বছরে যে রাত 8টা 9টা পর্যন্ত আমি সাক্ষী নিয়েছি। আমার সচিব মহোদয় আমাকে ফোন করেছে যে তুমি সন্ধ্যার পরে কোর্ট করো না, অন্যরা ফোন করে বলে যে কাজ বেশি করো, আমাকে বলছে তুমি সন্ধ্যার পরে আর কোর্ট করো না, এইভাবে আমাকে বলছে। তাহলে এর জন্য বললাম যে কাজ তো আমরা করতে চাই, কিন্তু আপনারা সেই পরিমাণ হেল্প করবেন। আমি বাগেরহাটে ছিলাম, অ্যাভেলেবেল হেল্প করছে আমাকে, রাত 9টার সময় তারা কাজ করছে, যতজন আসছে আমি কোনো সাক্ষীকে ফেরত দিইনি। তো এর জন্য বললাম যে আমরা তো কখনোই ফিরিয়ে দিই না, এখনো আমরা এখানে কোনো সাক্ষীকে কখনোই ফিরিয়ে দিই না। তাহলে আপনারা যদি সঠিকভাবে তারা হাজিরাটা দেন, স্পেশাল পিপি সাহেবরা যদি হাজিরা দিতে যে টাকা পয়সা না নেয় এবং সঠিকভাবে যদি হাজিরাগুলো দেয়, তাহলে এই জিনিসগুলো আমি অবশ্য আমার কোর্টের বাইরে আমি ওই মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি আমি, যে টাকা দিয়ে লাগে না, কেউ যদি টাকা দাবি করে আমাকে ফোন করে, স্যার আমার মোবাইল নাম্বার দেওয়া আছে। আমার বিভিন্ন রকম স্পেশাল তুমি কান্নাকাটি করে যে স্যার আমার প্রতিদিন 500 টাকা খরচ হয়, সেই টাকাও তো তুলতে পারি না, এরকম বলে। সরকারকে বলেন আপনাকে প্রতি মাসে 1 লাখ টাকা বেতন দিন না কেন, আপনি 500 টাকা বেতনে চাকরি করেন কেন? একটা শ্রমিকের বেতনও এখনো 500 টাকার বেশি, তারপরে এটার জন্য মারামারি কাটাকাটি করেন আপনারা, আপনারা এটা এটাকে খারাপ করছেন। তো আমরা আসলে বৈধভাবে কিছু খাইতে চাই না। আপনি পার্টিকে বলেন বৈধভাবে যে তুমি 20,000 টাকা দাও, তোমার মামলা দ্রুত শেষ করে দিব, 20
বার 20,000 টাকা নেওয়ার দরকার নাই। তো এইরকম কিছু জিনিস যদি আমরা আমাদের মধ্যে আনতে পারি, আমার মনে হয় যে এগুলো অনেক অনেক বেটার পারফরমেন্স হবে। দেশের মামলা জট কমে যাবে, মানুষজন মানে তিতিবিরক্ত হয়ে যায় যে বাবা আমাকে ছেড়ে দাও, নথিটা ফেলাই দাও, আমি আসবো না কোর্টে, এরকম বলে ওরা, আমি মামলাই চালাবো না। সেটাও পারে না একবার আইনজীবীর কাছে আসলে। এগুলো আমরা চাই যে আমরা উভয় পক্ষ, জাজ এবং যারা আপনারা আমাদের সামনে দিকে আছেন, তারাও এটাকে মাথায় দিবেন। সোশ্যাল ইঞ্জিনিয়ার আপনারা, সামাজিক দায়বদ্ধতা আছে, শুধু টাকার দিকে তাকালেই হবে না। টাকা এখন দিনে 200 টাকার বেশি খাওয়া যায় না, খাইলে ডায়াবেটিস হয়, নাহলে রক্তচাপ হয়, এটা হয়, ওইটা হয়। এত টাকাতে কি হবে? এই যে যারা এখন টাকা পয়সা কামাচ্ছি আমরা, এই যে 50 বছর বয়সের পরে, কি হবে এই টাকাতে? কিচ্ছু হবে না, একটা টাকাও আমি খাইতে পারবো না। তাই এই টাকা শুধু শুধু এইভাবে কামাই করে দরকার কি? এগুলো একটু চিন্তা করলে মনে হয় আমাদের বেটার পারফরমেন্স করা অনেক সহজ হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। চমৎকার একটা বক্তব্য শুনলাম আমাদের সিনিয়র বিচারক, একই সাথে আমাদের অনেকের অসম্ভব শ্রদ্ধাভাজন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি স্যার যে কথাগুলো বলেছেন বা যেগুলো করার চেষ্টা করছেন, অনেকগুলো হচ্ছে যে বাস্তবতা বিবর্জিত, এবং হচ্ছে যে আমরা কিভাবে বিচার বিভাগটাকে দেখছি এবং কিভাবে বিচার বিভাগটাকে আমরা দেখতে চাই, এই দুটো প্রশ্নের উপর হচ্ছে যে আমাদের পুরো সিস্টেম এবং আমাদের নীতি নৈতিকতা কিংবা যে ধ্যান ধারণাগুলো আমরা ধারণ করি, আমরা প্রয়োগ করার চেষ্টা করি, সেটার উপর নির্ভর করে। আমরা যখন এই যে আমাদের আজকে টপিক ছিল হচ্ছে যে মিডিয়েশন, আমরা এই যে টপিক যেটা আছে মিডিয়েশন, আমরা দেখতে পাচ্ছি যে আমরা যখন বলা শুরু করেছি আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনগুলো মিডিয়েশন সংক্রান্ত ছিল, আমাদের এমপিতে বক্তব্যগুলো মিডিয়েশন সংক্রান্ত ছিল, কিন্তু এরপর যখন আমরা ইন্ডিভিজুয়ালি বলা শুরু করেছি, ব্যক্তিকেন্দ্রিক বলা শুরু করেছি, তখন আমরা এমন কতগুলো বিষয় নিয়ে আসছি যেটা আমাদের আজকে টপিক্সের সাথে সম্পূর্ণভাবে যায় কিনা আমি সন্দিগ্ধ। আমাদের টপিক ছিল মেডিয়েশন। মেডিয়েশনটা আসলে কি, এটা মানে এটা কোথেকে উদ্ভব হয়েছে বা কিভাবে সেটা আমরা আমাদের আইনগত যে লিগ্যাল প্রসিডিওর এবং হচ্ছে যে প্র্যাকটিস, এটা কিভাবে এখানে সেখানে ইম্প্যাক্ট করবে অথবা হচ্ছে যে আমরা কিভাবে সেটাকে প্রয়োগ করব, এই বিষয়টা হচ্ছে যে আমাদের আজকের কর্মশালার বিষয়। আমি প্রথমে একটু করে এটা আমাদের দুজন যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্ট করেছেন, ওনারা খুব চমৎকারভাবে এটা ধারণা এবং এটা প্র্যাকটিস, এটার করণীয়গুলো কিংবা হচ্ছে যে বর্জনীয়গুলো সম্বন্ধে বলেছেন। তো ব্যক্তিগতভাবে আমরা এটা আপনাদের জানা উচিত, বিচারকদেরকে যখন জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং ইনস্টিটিউটে প্রশিক্ষণ দেওয়া হয়, তখন প্রত্যেকটা ট্রেনিংয়ে প্রাসঙ্গিকভাবে হচ্ছে যে এই মেডিয়েশন অথবা হচ্ছে যে আর্বিট্রেশন এই ধরনের বিষয়গুলো থাকে। আমরা যারা লয়ার স্টুডেন্ট, আমরা যারা আইন প্রয়োগ করি এবং হচ্ছে যে আইন সম্বন্ধে আমরা পড়ালেখা করেছি, আমরা জানি যে এটা অল্টারনেটিভ যে ডিসপিউট রেজুলেশন, সেটার একটা অংশ হচ্ছে যে মেডিয়েশন, কিন্তু এর আরো দুটো অংশ আছে, যেটা প্রিলিমিনারি যে পর্যায়টা সেটা হচ্ছে যে নেগোসিয়েশন, এরপর হচ্ছে যে মেডিয়েশন, এরপর হচ্ছে যে আর্বিট্রেশন। মেডিয়েশন এবং আর্বিট্রেশন কিংবা হচ্ছে যে নেগোসিয়েশন, এই তিনটা বেসিক যে ডিফারেন্স, যেটা পার্থক্য যেটা হলো, নেগোসিয়েশনটা হচ্ছে যে দুটো পক্ষের মধ্যে যখন কোনো বিরোধ উদ্ভব হয় তখন ওই পক্ষ দুটো নিজেরা কথা বলে, তারা নিজেরা কথা বলে যদি কোনো সমাধানে পৌঁছতে পারে তাহলে হচ্ছে তার তৃতীয় পক্ষের কোনো প্রয়োজন হয় না। যখন তারা নিজেরা কথা বলে কোনো সমাধানে পৌঁছাতে পারে না, উপনীত হতে পারে না, তখন হচ্ছে যে তৃতীয় একজন পক্ষের প্রয়োজন হয়, তখনই হচ্ছে যে মেডিয়েটর যিনি উনি আসেন। আর্বিট্রেশন যে প্রসিডিউরটা, সেটা আমরা জানি আর্বিট্রেশন আমাদের আলাদা সম্পূর্ণ, এবং এটা হচ্ছে যে আন্তর্জাতিক হতে পারে, এটা লোকাল হতে পারে, এমনকি আর্বিট্রেটর যিনি আছেন এটা সাধারণত হচ্ছে যে 3 জন দ্বারা গঠিত হয়। একজন হচ্ছে যে সেটার প্রধান থাকেন, পার্টি যেটা নমিনেট করার পরে, যেটা প্রথম হচ্ছে যে উভয় পক্ষ হচ্ছে যে 2 জনকে নমিনেট করে, এরপর হচ্ছে যে ওই 2 জন মিলে হচ্ছে যে তৃতীয় আরেকজনকে নমিনেট করেন, যিনি আর্বিট্রেটর প্রধান আর্বিট্রেটর হিসেবে কাজ করেন, এবং এটা হচ্ছে যে পার্টির উপর বাইন্ডিং। ওখানে লিগ্যাল প্রসিডিউর আছে, ওখানে কি করা যাবে না, এমন ধরনের বিষয় আছে, যেটা সম্পূর্ণ হচ্ছে যে আইনগতভাবে একটা কাঠামো। এবং আর্বিট্রেশন যখন এরকম কোনো সালিসি রোয়েদাতনামা যখন হয়, তখন সেটার বিরুদ্ধে কোন পয়েন্টে যেতে পারে, অ্যাপিলেট কোর্টে যেতে পারে বা সুনির্দিষ্ট কোর্টে, সেটা হচ্ছে যে আইনগতভাবে নির্ধারণ করা। সুতরাং আমরা যখন মেডিয়েশনের কথা বলবো, আমরা অবশ্যই হচ্ছে যে নেগোসিয়েশন এবং আর্বিট্রেশনের যে বেসিক ডিফারেন্স যেগুলো আছে, আমরা অবশ্যই সেটা মনে রাখবো। আমরা আমাদের লিগ্যাল সিস্টেমের দিকে যদি তাকাই, আমরা হচ্ছে যে ওভারবার্ডেন উইথ কেসেস, ওভারবার্ডেন উইথ ফ্যাক্টস এন্ড লস,
এটা নিয়ে যখন আমরা কাজ করতে গিয়েছি, আমরা তখনই প্রথাগত হচ্ছে যে অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন যেটা আছে সেটা নিয়ে আমরা কথা বলেছি এবং আমরা কাজ করার চেষ্টা করেছি। আমাদের আইনে এটা একসময় ছিল না, কিন্তু হচ্ছে যে কোড অফ সিভিল প্রসিডিউর যেটা আমরা যে অবস্থায় দেখছি সেটাতে 89 যোগ করা হয়েছে বি এবং হচ্ছে যে সি বা এই যে প্রভিশন যেগুলো আছে যোগ করা হয়েছে। কিন্তু আমরা এখনো হচ্ছে যে আমাদের যে সিস্টেমের দিকে যদি আমরা তাকাই, আমরা সেখানে বিষয়ের সাথে দেখতে পাবো আমাদের আইনগুলো হচ্ছে যে বইতে আছে, those are exists in the books only but not in the practice, not in the court. কি হয় সেখানে আসলে যখন হচ্ছে যে আমরা বিভিন্ন পর্যায়গুলো পার হয়ে আসি, সমনজারি থেকে শুরু করে পার্টি হাজির হলো, লিখিত বর্ণনা দাবি করলো, এরপর থেকে আসলে কি হয় এই এ বা এই যে ইয়েগুলো পদ্ধতিগুলো সেটা হচ্ছে শুধুমাত্র কাগজে কলমে থাকে। কাগজে কলমে একটা, দুটো, তিনটে তারিখ যায়, এরপর হচ্ছে যে মামলা পরবর্তী স্টেজে আসে। আইনজীবী হিসেবে যদি আমরা বলি, আমি প্রথমে বিচারকের দায়বদ্ধতা বলি। বিচারক যখন বিচার করেন তখন এটা আমি নিজেও কখনো করিনি, কারণ এই এর জন্য যে মামলাগুলো আছে সেগুলো আমার সামনেই আসে না, ওগুলো হচ্ছে যে টানা স্বাক্ষর হয়ে চলে যায়। কেন চলে যায়? কারণ হচ্ছে যে আমি যে পরিমাণ কাজ করি কিংবা যে পরিমাণ কাজ আমাকে করতে হয়, আমাকে আহত এই যে মামলার যে অত্যন্ত যে গুরুত্বপূর্ণ পর্যায়টা সেটা নিয়ে বসার কোনো সুযোগ আছে? এটা হচ্ছে যে প্রথম। আবার আমরা যদি বিপরীত দিক থেকে দেখি, এই পর্যায়টাকে যদি আমি সময় দিতে পারতাম, এই পর্যায়টাতে যদি আমি কথা বলতে পারতাম, তাহলে হচ্ছে যে অন্য যে বিষয়গুলো নিয়ে আমি বর্তমানে ব্যস্ত, এই মামলার যে ট্রায়াল দেওয়া অথবা হচ্ছে যে সাক্ষী করা অথবা হচ্ছে যে রায় দেওয়া, তাহলে হচ্ছে যে হয়তো এই একটা মামলা থেকে আমরা বেঁচে যেতাম। কিন্তু এটা যদি বিচারকের দায়বদ্ধতা হয়ে থাকে, তাহলে আইনজীবীর দিক থেকে আমরা যদি কখনো চিন্তা করি, আমরা যে উভয় পক্ষ মামলা থাকে লিখিত বর্ণনা এবং হচ্ছে যে আপনার যে প্লেন্ট এবং রিটেন স্টেটমেন্ট দেওয়ার পরে কখনো কি কোনো আইনজীবী আদালতকে বলেন, মেনশন করেন যে স্যার আমরা বসতে চাই, আমরা এই অনুযায়ী যে তদবিরের জন্য থাকে অথবা হচ্ছে যে পদক্ষেপের জন্য থাকে, এটাকে আমরা কখনো কেউ করি? আমরা করি না। অথচ আমরা যদি করতাম তাহলে হচ্ছে যে কোর্টগুলো হয়তো আরেকটু সচল হতো। একজন বিচারকের কাছে আসলে কতটুকু মামলা থাকা উচিত? যদি বিচারকের দৃষ্টিভঙ্গি থেকে দেখেন, আমার কাছে আপনি যদি সর্বোচ্চ 500 থেকে 600 মামলা দেন, আমি ঠিক আপনাকে এই মামলাটা আমার কাছে আসা 3 থেকে 4 মাসের মধ্যে আমি আপনাকে ডিসপোজ করে দেব। 3 থেকে 4 মাস, স্যার 3 থেকে 4 মাস। কিন্তু আপনি যদি আমাকে 6000 মামলা দেন, আমি আপনাকে বলতে পারবো না যে কখন এই মামলাটা নিষ্পত্তি হবে। কেন হচ্ছে এটা? আমি কিছুদিন আগে ভারত থেকে আসলাম, ভারতের পাঞ্জাব এবং হচ্ছে যে আপনার ভোপাল, এই দুটো প্রদেশের জাজ কোর্ট দেখার সৌভাগ্য আমার হয়েছে। অবস্থা আমাদের থেকে খুবই ভালো যে সেটা বলবো না। পাঞ্জাব এবং হরিয়ানার যে ডিস্ট্রিক্ট অ্যাসিস্ট্যান্ট জাজ কোর্ট সেটা চমৎকার বিল্ডিং, আমাদের নতুন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টগুলোর মতো। কিন্তু পাঞ্জাবের যে কোর্টের অবস্থা সেটা হচ্ছে যে আমাদের যে ম্যাজিস্ট্রেট কোর্ট এটার থেকেও খারাপ অবস্থা। আমাদের যে এজলাস আছে ওই এজলাসগুলো সাইজ হচ্ছে যে ওইটার অর্ধেক, ওখানে একজন এডিশনাল ডিস্ট্রিক্ট বসে আছে, অর্থাৎ এই রুমটার অর্ধেকটার মধ্যে একজন এডিশনাল ডিস্ট্রিক্ট বিচার করছে। পাঞ্জাবের এবং অপরিষ্কার পানির দিক থেকে শুরু করে ময়লা থেকে শুরু করে পুরো কোর্ট হচ্ছে যে আসলে মনে হবে যে আমি আসলে বাংলাদেশে আছি এবং বাংলাদেশের কোনো একটা প্রোগ্রামে ভিজিটে গিয়েছি। কিন্তু আপনি পাঞ্জাব এবং হরিয়ানার কোর্ট যখন আমি গিয়েছি সেখানে আমি অবাক হয়ে গেছি, একদম পরিষ্কার ঝকঝকে তকতকে। ওখানে মেডিয়েশনের জন্য শিশুদের জন্য আলাদা রুম আছে, তারপরে আলাদা বাচ্চাদের রাখার জন্য রুম আছে, ওখানে ডিস্ট্রিক্ট সেশন জাজ কোর্ট থেকে শুরু করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট, চমৎকার কনফারেন্স। ওটা দেখে আমরা মুগ্ধ হয়েছি। এখন আমরা যে এই যে ভারতের যে মামলার সংখ্যা বা আমাদের দেশে যে মামলার সংখ্যা সেটা কম না, সংখ্যাটা একই, কিংবা হচ্ছে যে ভারতের মামলার সংখ্যাটা আরো বেশি, কিন্তু আমরা একটা জায়গায় পিছিয়ে আছি। আমাদের পুরো বাংলাদেশে যে আমরা 30 লক্ষ মামলার কথা বলছি, ওখানে আপনার যে বিচারকের সংখ্যা, অবস্থান আদালতে আসলে বিচারকের সংখ্যা কত? মাত্র 2000, মাত্র 2000। এবং আমাদের মহামান্য হাইকোর্ট ডিভিশন হচ্ছে যে 100 জনের মতো, অ্যাপিলেট ডিভিশনে সম্ভবত 8 জন বা 9 জনের মতো আছে। কিন্তু আমরা যেটা অবাক হয়েছি, ভোপাল কিংবা হচ্ছে যে পাঞ্জাব, ওখানে যে স্টেট জুডিশিয়ারি ওরা নিয়োগ করে, ওদের জুডিশিয়াল সার্ভিস কমিশন, স্টেট জুডিশিয়াল সার্ভিস কমিশন প্রত্যেকটা প্রদেশের আলাদা, তাদের রিক্রুটমেন্ট প্রসেস আলাদা, তাদের হচ্ছে যে নিয়োগ থেকে শুরু করে শর্তগুলো থেকে শুরু করে সবই আলাদা। ইন্টার স্টেট হচ্ছে যে ট্রান্সফার হয়, কিন্তু হচ্ছে যে বেতন কাঠামো চমৎকার, ওখানে কাজের পরিবেশও চমৎকার। কিন্তু এই পরিমাণ বিচারক তারা, আমরা পুরো বাংলাদেশে যে পরিমাণ বিচারক আছে, একটা স্টেটেই হচ্ছে যে তাদের ওই পরিমাণ বিচারক আছে। স্টেট একটা স্টেট, আমাদের যে 2000 ওটা শুধুমাত্র পাঞ্জাব এবং হরিয়ানাতেই আছে। তাহলে আমরা যখন এই যে অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন কিংবা হচ্ছে যে এই ধরনের যে পদ্ধতিগুলো ছাড়া আমাদের আসলে কোনো উপায় নেই। কেন উপায় নেই? কারণ হচ্ছে যে প্রত্যেকটা মামলা আমরা যদি সিভিল মামলা আমরা যদি কোর্ট পর্যন্ত আসতে দিই,
এবং প্রত্যেকটা মামলা যদি সিভিল কোর্টকে ডিসপোজ করতে হয় তাহলে যারা পরিসংখ্যানবিদ তারা বলেন যে এক্সিস্টিং যে মামলা আছে এগুলো শেষ করতে হচ্ছে যে আমাদের 20 থেকে 30 বছর লাগবে। আমি ধরে নিচ্ছি আগামী রবিবার থেকে কোনো মামলা ফাইলিং হবে না। আমি যদি ধরে নিই আগামী রবিবার থেকে কোনো মামলা ফাইলিং হবে না, এক্সিস্টিং যে মামলাগুলো আছে যে 30-40টা মামলার কথা বলছি আমি, এক্সিস্টিং বিচার ব্যবস্থা এবং এক্সিস্টিং বিচারককে দিয়ে এটা 20 থেকে 30 বছর লাগবে এই মামলাগুলো ডিসপোজ করার জন্য। এটা আমাদের তথ্য না, এটা হচ্ছে আইন কমিশনের তথ্য স্বয়ং। যখন ওনারা বলছেন যে বিচারকের সংখ্যা 4000 হওয়া উচিত অথবা 5000 হওয়া উচিত অথবা 7-8000 হওয়া উচিত, তাহলে আমরা যখন আমাদের সিস্টেমটাকে রিডিফাইন করতে যাব, আমরা যখন পরিশুদ্ধতার দিকে যাব, আমাদের বিকল্প কি ব্যবস্থা আছে আমরা সেটার দিকে তাকাবো। এর প্রথম ধাপ হচ্ছে আমাদের লিগ্যাল এইড অফিস। লিগ্যাল এইড অফিস যে কোনো বিষয়ে আপোষ মীমাংসার জন্য এটা করতে পারে। এটা শুধুমাত্র যে হচ্ছে যে জনগণকে লিগ্যাল এইড বা যারা মানে এটা প্রাপ্যতা আছে ওনাদেরকে যে লিগ্যাল এইড সরবরাহ করে বা আইনগত যে সরকারের যে সুবিধা আছে সেটাতে ব্যাপারটা এরকম না। লিগ্যাল এইড ওটা আপোষেরও পক্ষ, আপোষেরও অংশ। খেলালি সাহেবের এই কথাটা আমাকে ভালো লেগেছে। তিনি কিন্তু ওই মামলাটা 5000 টাকা ফি দিয়ে করে দিতেন, এখনো ক্লায়েন্ট থেকে ফি পেতেন এবং এখনো ওই মামলাটা এটা হচ্ছে যে শুনানির জন্যই রেডি হতো না এবং এখনো হচ্ছে যে ওই ক্লায়েন্ট আসতো এবং ওনাকে নিয়মিত ফি দিত। কিন্তু উনি নিজে থেকে মনে করেছেন যে এটা হয়তো হয়ে যাওয়া উচিত এবং লিগ্যাল এইড অফিসে পাঠিয়েছেন এবং সেটা সমাধান হয়েছে। এই দৃষ্টিভঙ্গি থেকে আমরা যখন আমাদের আইনের দিকে তাকাবো, যেমন একজন বললেন হচ্ছে আমাদের এখানে যে লিস্ট অনুযায়ী 89 ওগুলো অনুযায়ী যে লিস্ট থাকার কথা বিচারক কিংবা আইনজীবীদের ফরমাট চার্জ অথবা হচ্ছে যে অ্যাডভোকেটদেরকে নিয়ে মেডিয়েটর হিসেবে সেই লিস্টটাই হচ্ছে যে নাই, তাহলে হচ্ছে যে সিভিল কোর্টগুলো আসলে কার কাছে মামলা করে। আমি এটা দেখেছি, এটা চট্টগ্রামে আছে, এটা ফেনীতে আছে, কিন্তু কার্যকর না। কিন্তু বিচারক যদি মনে করেন যে এই মামলাটা আমি আপোষের জন্য পাঠাবো অথবা হচ্ছে যে এটা আপোষের মীমাংসা হওয়া উচিত, এটা কিন্তু ম্যান্ডেটরি ভাবেই হওয়া উচিত প্রত্যেকটা মামলায়। আমরা একটা পর্যায়ে চিন্তা করেছিলাম যে আমরা প্রত্যেকটা মামলা লিগ্যাল এইড অফিসে পাঠিয়ে দেবো, কিন্তু আমরা যদি চিন্তা করি একটা জেলায় যে পরিমাণ সিভিল মামলা আছে আমরা যদি প্রত্যেকটা মামলা লিগ্যাল এইডে পাঠাই তাহলে ওই যে সচল যে অফিসটা সেটাই হচ্ছে যে অকার্যকর হয়ে যাবে, অর্থাৎ ওই পদ্ধতিটাও সঠিক না। সুতরাং এখানে বিচারক হিসেবে আমরা যে মানে করণীয় যেটা আছে অথবা আপনাদেরও যে করণীয় সেটা অনেক বেশি হচ্ছে যে এটা মূল্যবহন করে এবং অনেক বেশি সময় নিয়ে কাজ করা উচিত আমাদের। আমরা যদি আসলে বিরোধগুলো নিষ্পত্তি করতে চাই, এটা হচ্ছে যে সিভিল ডিসপিউট। আমরা ব্যাংকের কথা বলেছি, অন্যান্য প্রতিষ্ঠানের কথা বলেছি, কিন্তু আমরা জানি যে আমরা যে কথাগুলো বলছি এগুলো হচ্ছে যে প্র্যাকটিক্যালি যখন আমরা এটা ইম্পোজ করতে যাব সেটার ইমপ্যাক্ট অথবা হচ্ছে যে সেটার পদ্ধতি এটি খুবই হচ্ছে যে অপ্রতুল। আমরা আসলে সেটা করতে পারি কিনা একটা থেকে হয়তো করতে পারি, কিন্তু এই সংখ্যাটা যদি 90টা হতো, 50টা হতো, 60টা হতো, 70টা হতো, তাহলে হচ্ছে যে সফলভাবে হতো। আমি অস্ট্রেলিয়া গিয়েছি, ওখানে দেখেছি একজন ওখানকার সুপ্রিম কোর্টের যারা বিচারক ওনার কাছে মাত্র হচ্ছে যে 200 কি 300 মামলা। এটা চিন্তা করা যায়, ম্যাজিস্ট্রেট কোর্ট হচ্ছে যে 600 থেকে 700 মামলা। সেই জায়গায় আমি যখন বলছি যে আমার কোর্টে 6000 মামলা পেন্ডিং আছে, ওরা চক্ষু গোল গোল করে আমার দিকে তাকিয়ে আছে যে তুমি বিচার কিভাবে করো, বিচার কিভাবে করো। অন্যান্য বিশ্বের অন্যান্য দেশগুলো কি করছে? বিশ্বের অন্যান্য দেশগুলো হচ্ছে যে প্রি বার্গেনিং থেকে শুরু করে ক্রিমিনাল মামলায় হচ্ছে প্রি বার্গেনিং এবং সিভিল মামলায় হচ্ছে যে অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন। আপনি ইংল্যান্ডের দিকে তাকান অথবা ইউএসএ অথবা হচ্ছে যে কানাডা অথবা হচ্ছে যে নিউজিল্যান্ড, ওদের কোর্টে ওখানে মামলা নেই কেন? কারণ হচ্ছে যে ওরা এই যে সিস্টেমটা যেটা ডেভেলপ করেছে ওদের ওখানে ম্যাক্সিমাম মামলা কোর্টেই যায় না। ওদের সলিসিটর অথবা হচ্ছে ওদের আইনজীবী যে আছে সে আমাকে ওখানে সার্টিফাই করা লাগে যে এই মামলায় মেরিট আছে। মেরিট ব্যতীত যদি হচ্ছে যে কোনো মামলা ফাইল করে তাহলে হচ্ছে যে সেটা দায়ভার বহন করতে হয় কস্ট সহ। আমাদের আইনে কস্ট আছে, আমরা কস্ট কখনোই দিই না, কস্ট বিষয়ে কোনো আদেশ দেওয়া হলো না। ক্রিমিনাল মামলার কথা আমরা বলছি, ক্রিমিনাল মামলায় আমাদের সিআরপিসিতে 345(6) আছে। আমি যখন এখানে এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ হিসেবে কাজ করেছিলাম, তো এখানে যে আমাদের শ্রদ্ধেয় বিজ্ঞ আইনজীবী জাহাঙ্গীর সাহেব বলেছেন কিছু কিছু অপরাধ আছে যেগুলো হচ্ছে যে রাষ্ট্রের বিরুদ্ধে হয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের যে হোল জুডিশিয়াল সিস্টেম সেটা হচ্ছে যে রিফর্মেটিভ টু সাম এক্সটেন্ট। ক্রিমিনাল যে জাস্টিস ডেলিভারি সিস্টেম আছে সেটা রিফর্মেটিভ টু সাম এক্সটেন্ট। এই যে উত্তরটা মানে টু ব্রড এক্সটেন্ট, এই উত্তরটা হচ্ছে যে প্রফেশন আইন যতটুকু কভার করে, ভারতও ঠিক তাই, পাকিস্তানও ঠিক তাই, শ্রীলঙ্কাতেও ঠিক তাই। এই সাবকন্টিনেন্টে বা এই যে মহাদেশে আমরা যদি বিবেচনা করি, প্রফেশন আইন যতটুকু কভার করবে, যতটুকু বলবে যে এই অপরাধের ক্ষেত্রে প্রফেশন কার্যকর হবে, ঠিক ততটুকু হচ্ছে যে আমাদের জুডিশিয়াল সিস্টেম রিফর্মেটিভ। আমি প্রফেশন দিতে পারবো, আমি অ্যাডভোকেট করতে পারবো, আমি হচ্ছে যে ওনাকে অন্য যে কোনো কথা যেটা আছে সেটা করতে পারবো। যেমন বিজিবি আইনে হচ্ছে যে প্যারোল দেওয়া যায় ওদের আইনের ওদের সিস্টেম অনুযায়ী, প্যারোল আমাদের সিস্টেমে ইন্ট্রোডিউস হয়নি। এটা হচ্ছে যে আমাদের সিস্টেমের বিশাল ফ্ল।
প্যারোল এবং হচ্ছে যে প্রবেশন আছে, কিন্তু এখন বিচারকদের অধিক সংখ্যক এটা প্রয়োগ করার কারণে এটা এখন প্রচলিত, কিন্তু প্যারোলটা হচ্ছে যে একদমই অপ্রচলিত অথচ এটা হচ্ছে যে আইনের ম্যান্ডেটরি কন্ডিশন থাকা উচিত ছিল। আমরা সেটা করতে পারি। আমরা প্রফেশনাল যতটুকু কভার করে ঠিক ততটুকু হচ্ছে যে আমাদের জুডিশিয়াল সিস্টেম রিফর্মেটিভ, সেখানে আমি রিফর্মেশন সংক্রান্ত যে কোনো প্রিন্সিপাল আমি অ্যাপ্লাই করতে পারি, যে কোনো রাস্তা আমরা পছন্দ করতে পারি। কিন্তু যদি প্রফেশন আইন যে ক্ষেত্রে অপ্রযোজ্য, ঠিক ওই জায়গা থেকে হচ্ছে যে আমাদের পুরো জুডিশিয়াল সিস্টেম হচ্ছে যে রেট্রিবিউটিভ। রাষ্ট্র এটা আইন করেছে, রাষ্ট্রই বলছে যে এখানে প্রতিশোধমূলক অথবা হচ্ছে যে ওর যেখানে প্রফেশন কার্যকর হবে না সেখানে হচ্ছে যে ওর অন্য কোনো বিষয় এটা প্রয়োগ করার সুযোগ নেই। এই জন্যই হচ্ছে যে 302 ধারার মামলা অথবা এই টাইপের যে মামলাগুলো আছে সেখানে ইচ্ছে করলে হচ্ছে যে বিচারক অনেক কিছু করতে পারেন না। হ্যাঁ, পক্ষদের মধ্যে অনেক কিছু হয়ে থাকে সামাজিক বাস্তবতার কারণে, কিন্তু যেখানে একজন মানুষ জীবন হারিয়েছে সেখানে অবশ্যই একজন বিচারকের উচিত হলো হচ্ছে যে যে দোষী সাব্যস্ত যে ব্যক্তি যদি অপরাধ যদি প্রমাণিত হয় অপরাধীকে শাস্তি দেওয়া, এবং যদি কেউ নির্দোষ ব্যক্তি থাকে তাহলে হচ্ছে যে তাকে খালাস দেওয়া। আমরা জিকু স্যারের কথা শুনলাম যে অনেক সময় হচ্ছে যে আপনার জিকু স্যার দুটো বিষয়কে এক করে ফেলেছেন। একটা হচ্ছে যে আপনার যে ক্রিমিনাল মামলা বিচার করার সময় প্রেশার করা, বিচারক কখনো হচ্ছে যে প্রেশার করতে পারে না। বিচারক এটা মেডিয়েশনের মূল কথাই হচ্ছে যে বিচারক উভয় পক্ষের সাথে কথা বলবে। আমরা যে মেডিয়েশনের যে প্রসিডিউর এটা আসলে কি, বিচারক হচ্ছে যে প্রথমে একটা পক্ষের বক্তব্য শুনবে, যিনি অভিযোগ করেছেন উনার, এরপর হচ্ছে যে উনি যিনি যার বিরুদ্ধে অভিযোগ ডিফেন্ডেন্ট যিনি উনার বক্তব্য শুনবেন, এরপর হচ্ছে যে আবার বাদী পক্ষের বক্তব্য শুনবেন, অথবা হচ্ছে আবার ডিফেন্ডেন্ট পক্ষের বক্তব্য শুনবেন। উভয় পক্ষের বক্তব্য থেকে ওদের মধ্যে যে বিরোধীয় যে ছোট্ট বিষয়টা সেটা নির্ধারণ করার পরে এরপর হচ্ছে যে ওই পক্ষ থেকে শুনবেন হচ্ছে যে আপনি এটা কিভাবে সমাধান করতে চান। এক পক্ষ একটা প্রস্তাব দিবে যে এটা আমি 1000 টাকায় সমাধান করতে চাই, আরেক পক্ষ বলবে হচ্ছে যে না এটা আমি 1000 টাকায় না আমি হচ্ছে যে 500 টাকায় সমাধান করবো। প্রথম পক্ষ বলতে পারে যে না 500 টাকা হবে না আমি 700 টাকায় সমাধান করবো। যদি দ্বিতীয় পক্ষ অ্যাডমিট করে তখন হচ্ছে যে একটা চুক্তিনামা হয়। মেডিয়েটর যে এ কখনো হচ্ছে যে দুই পক্ষকে প্রেস করতে পারে না যে তোমাদেরকে আপোষ করতে হবে, তোমাদেরকে বাধ্য করতে হবে, তোমাদেরকে আপোষ করতে হবে, এ কখনো পারে না, এটা উচিত না। আমি আমার বিজ্ঞ ম্যাজিস্ট্রেটদেরকে বলেছি আমাদের আইনে যে অপরাধগুলো হচ্ছে যে আপোষযোগ্য, যেমন 406 কিসে থেকে অপরাধ হয় আপনারা জানেন, এই যে যৌতুকের আইনের মামলা কিসে থেকে অপরাধ হয় আমরা জানেন, অনেকগুলো ফরম ওখানে খালি থাকে, কেউ আপোষ করবে কি করবে না ইটস ওনলি লাইসেন্স দ্যাট পারসন দ্যাট পার্টি। আমি কখনোই একজন হাজবেন্ডকে একজন স্বামীকে সে তার স্ত্রীর সাথে আপোষ করছে না এই জন্য আমি কারাগারে দিয়ে দিতে পারি না, কারাগারে রেখে আমি তাকে আপোষ করানো এটা হচ্ছে আমার বেআইনি, সম্পূর্ণ ক্ষমতার অপব্যবহার, সম্পূর্ণ ভুল। আমি আজকে আদালতে বলেছি যে সকল আইনজীবী আদালতে উপস্থিত হয়ে বক্তব্য দেন যে স্যার আমি আদালত পার্টির সাথে আপোষ করব এবং আপোষের শর্তে হচ্ছে যে জামিন নেন এবং বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আপোষের শর্তে জামিন দেন, এই সম্পূর্ণ বিষয়টাই হচ্ছে যে ভুল ধারণা। বিচারক বলবেন দুটো পক্ষের সাথে কথা বলবেন, ওয়াইফের সাথে কথা বলবেন, হাজবেন্ডের সাথে কথা বলবেন, যদি সংসারটা টিকানো যায় বাচ্চাদের দিকে যে সংসারটা টিকানোর চেষ্টা করবেন, না হলে হচ্ছে উভয় পক্ষকে যদি তাদের পাওনা দানা দিতে চায় দিয়ে দিতে বলবেন। কিন্তু হাজবেন্ডকে জেলে নিয়ে আপোষ করানো যৌতুকের মামলায় সেটা ট্রাইব্যুনালে হোক সেটা হচ্ছে যে ম্যাজিস্ট্রেট কোর্টে হোক এটা সম্পূর্ণ ভুল। বিচারকের ম্যাজিস্ট্রেটের উচিত যিনি ফৌজদারি ক্ষমতা প্রয়োগ করছেন উনার উচিত হচ্ছে যে অবশ্যই অপরাধের বিচার করে দেওয়া। আমার কোর্টে আমি এই অতিরিক্ত জেলা জজ হিসেবে থাকা অবস্থায় যে জিনিসগুলো অচিন্তনীয় ছিল এমন অপরাধের বিচার আমি করেছি এবং হচ্ছে যে সেগুলো অনেকগুলো মীমাংসা করে দিয়েছি। আমি শুধু একটা ঘটনা বলি, একজন দোকানদার তার প্রতিবেশীর সাথে সমস্যা, প্রতিবেশী হচ্ছে যে টাকা, প্রতিবেশীর সাথে ঝগড়া হয়েছে সম্পত্তি নিয়ে, সে বন্দুক নিয়ে আসে এবং গুলি করে পায়ে যে হাঁটু সহ ভেঙে দিয়েছে। দোকানদার যে নিরীহ ব্যক্তি সে 10 জনের বিরুদ্ধে মামলা করেছে এবং তারা হচ্ছে যে সবাই টাকা শ্রেণী, তাদের বিরুদ্ধে 5-6টা করে মামলা আছে। এখন আপনি বলেন এই অপরাধটা এখানে যে ওর হাড় সহ ভেঙে গিয়েছে এবং সে প্রায় 3 থেকে 4 মাসের মতো চিকিৎসাধীন ছিল, ঢাকা পঙ্গু হাসপাতাল পর্যন্ত ঘুরে আসে। এখন আমি যদি বিচার করি অবশ্যই বিচার করি, কিন্তু এটা তো আপোষযোগ্য সেটা আমিও জানি, সেটা যারা বিজ্ঞ আইনজীবী যারা বিচার এটা কোর্টে প্রার্থনা করেন তারাও জানে, কিন্তু এটা তো আমি কথা বলেছি কারণ হচ্ছে যে উভয় পক্ষের যে অবস্থা ভিকটিমটা বেঁচে আছে এবং সে হচ্ছে যে কিছুটা পঙ্গু হয়ে গিয়েছে, এটা কিন্তু আপোষযোগ্য অপরাধ। আরেকটা মামলা পেয়েছি এটা হাত কেটে ফেলছে কিন্তু ভিকটিমটা বেঁচে আছে, যদি প্রাণ যায় সেটা আপোষযোগ্য। যতক্ষণ প্রাণ আছে আমরা কোর্ট হিসেবে তখন চোখ খুলে দেখতে পারি উভয় পক্ষকে, কিন্তু যখন প্রাণ চলে যায় তখন এটা কোর্টেরও হচ্ছে যে চোখ খুলে কোনো হচ্ছে দেখার থাকে। এমন অনেকগুলো মামলা এখানে আপোষ হয়েছে, এমনকি আমার কোর্টে সম্ভবত সর্বোচ্চ হচ্ছে যে কত 6,40,000 টাকা একটা মামলা আপোষ করে দিয়েছিলাম উভয় পক্ষকে। প্রত্যেকটা হচ্ছে যে আপোষযোগ্য অপরাধ। কিন্তু কেন করেছি আমি
কেন করেছে হচ্ছে যে উভয় পক্ষ যখন বলছে, উভয় পক্ষের অবস্থা যখন আমি দেখছি, উভয় পক্ষের যে মানে ভবিষ্যতে কোনো অফেন্স হবে না এটা যখন আমি বুঝতে পারছি, তখন হচ্ছে যে আমি এটা বলছি। আমি নিজে আবার কিছু কিছু অফেন্সের ক্ষেত্রে কোনো কথাই বলছি না। সুতরাং একজন বিচারক কখন কথা বলবেন, কখন কথা বলবেন না, এটা হচ্ছে যে মামলার ফ্যাক্টস, মামলার সার্কামস্ট্যান্স এবং হচ্ছে যে সম্পূর্ণ হচ্ছে যে অভিযুক্তের উপর নির্ভর করে। আমি নিজে থেকে কাউকে আপোষ করতে বাধ্য করাইতে পারি না। একইভাবে আইনজীবীও আমাকে বলতে পারেন না যে আমি আপোষ করাই দেবো, আপোষের শর্তে আমাকে জামিন দেবে। দুটোই ভুল। আমরা যখন মেডিয়েশন অথবা মেডিয়েটর হিসেবে কথা বলবো অথবা কাজ করার চেষ্টা করব, আমরা অবশ্যই হচ্ছে যে বিরোধের প্রকৃতি এবং হচ্ছে যে আসলে কি করলে উভয় পক্ষের মধ্যে হচ্ছে যে এটা চুক্তিনামার মাধ্যমে হচ্ছে যে একটা বিষয় সমাধান করা যায়, আমরা সেটা করবো। কিন্তু আমরা কখনোই আইনগতভাবে আপোষ হতে পারে না এমন কোনো বিষয়ে, যেমন আপোষের কথা বলবো না, ঠিক সেটা প্রয়োগ করা কিংবা হচ্ছে যে এটা আদালতে এক সুনির্দিষ্ট কাঠামোর মধ্যে নিয়ে আসার চেষ্টা করাটা সম্ভবত ভুল। ঠিক ওই একই বিষয়টাতে আমাদের সিস্টেম কতটুকু রিফর্মেটিভ এবং আমাদের সিস্টেম ঠিক কোন জায়গা থেকে হচ্ছে যে রেট্রিবিউটিভ। ধন্যবাদ সবাইকে, আমি অনেকক্ষণ সময় নিয়ে নিলাম। আসসালামু আলাইকুম। Honorable the Chair, District and Session Judge of Oxford River, of this workshop on mediation organized by Bangladesh International Mediation Society. Honorable Justice Mohammed Ashraful Kamal, Bangladesh Supreme Court, Learned Chief Judicial Magistrate, my fellow colleagues, learned President of the local bar, the Jewish person, PhD fellow, and all other participants, dignified. Assalamu alaikum, good evening. Sorry to say, I have nothing to say because a lot of concept, a lot of discussion, a lot of words have been said, and the experience delighted, useful has been expressed here. So I will try my level best to address my speech. First of all, from my experimental point of view, I would like to say, আমি বর্তমানে এখানে কক্সবাজারে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক হিসেবে আছি। তার আগে I had been opportunity to work as a judge of Orthorin Adalat, Chattogram, and about 3.5 years I did work as a PO of that particular court, and I think that experience was tremendous for me, and I think that experience is still gearing up to go ahead. কারণ এখানে দুটি সেকশনের কথা উঠে আসছে, একটা হচ্ছে কি যে ভায়াবল সিভিল লিটিগেশনের যে 9A এর কথা বলা হয়েছে, এবং আরেকটি সেকশন এসছে সেটা হচ্ছে কি সেকশন 22 অফ অর্থঋণ আইন। আর আমাদের যে নারী শিশু দমন আইনে এটা আপনার আছে, সেটা হচ্ছে কি আপনার section most probably especially 19 of the Nari Shishu Nirjatan Daman Ain, because almost all the cases which is trial by Nari Shishu Nirjatan Tribunal, those are not compounded. Okay, only one section that has been made compoundable, that is section 11. Anyhow,
say about, first of all, the matters relating to অর্থঋণ আইন। সেখানে বাইধারাতে বলা হয়েছে যে আপনার কম্প্রোমাইজ বা মেডিয়েশন করার একটা সুযোগ রাখা হয়েছে। In almost all cases, আমি মনে করি যে ওখানে 100 এর মধ্যে আপনার 5% আপনার কেসে আপনার কি হতো না, মেডিয়েশন হতো, কম্প্রোমাইজ হতো না। তো এখন যদি আমি বলি যে ওখানে প্লেন্টিভ ব্যাংক না উইলিং না, কেমন যারা আছে বড়োয়ার আছে, ডিফল্টার আছে, ডিফল্টার সাইড বা ডিপেন্ডেন্ট সাইড, তারা বলে যে আপনার প্লেন্টিভ পক্ষ এটা করতে আগ্রহী নয়। আবার অনুরূপভাবে ব্যাংক এসে বলে যে স্যার এখানে যারা ডিফল্টার আছে, ডিপেন্ডেন্ট আছে, তারা উইলিং। অর্থাৎ সেখানে আপনার একটা ব্লেম গেম, আই এম উইলিং বাট নট দ্য আদার সাইড। এভাবে করে আপনার এই অর্থঋণ মামলা, ম্যাক্সিমাম মামলা আপনার মেডিয়েশন হতো না। স্বাভাবিকভাবে মেডিয়েশন না হলে সেটা হচ্ছে কি আপনার ট্রায়াল। Where there is no compromise, no mediation, there is trial. আপনার অনুরূপভাবে এখানে 89 এতে যেটা আছে, যেটা আমরা দেখেছি যে সিভিল কোর্টে কাজ করার সময় আমরা যেটা দেখেছি, সেটা হচ্ছে কি শুধুমাত্র যে ফ্যামিলি কোর্টের যে মামলাগুলো, যেখানে আপনার ডাওয়ার মেইনটেনেন্স ক্লেম করা হয়, শুধুমাত্র ডাওয়ার মেইনটেনেন্স ক্লেম করা হয়, সেই মামলাগুলোতে আপনার হতো, আপনার কি বলে যে কম্প্রোমাইজ হতো, মেডিয়েশনটা সাকসেসফুল হতো। কিন্তু in all the cases, in almost all the cases, I would say if I statistics, 95% of the cases which were sent for compromise after filing of written statement, mediation did fail. What's the reason? The reason has been clarified here, has been demonstrated here by the learned advocates, especially from the side of the criminal, Mr. Jahangir, senior advocate. He has given the clear picture why the criminal case are not successful. One reason is the legal provision. The legal provision is not so strong in CRPC or the criminal case special law, because provision for compromise has not been inserted in criminal case as is done in civil law, that is 89A. তো স্যার কিন্তু এখানে আমাদের সামনে আসছে, আমরা এই সুযোগ পেয়েছি এবং স্যারের একটা ট্রিমেন্ডাস একটা আছে, কন্ট্রিবিউশন আছে এক্ষেত্রে, মেডিয়েশনের ক্ষেত্রে। আমরা স্যারের মাধ্যমে আমাদের কর্তৃপক্ষের কাছে আবেদন থাকবে সিপিসিতে, অর্থাৎ যেখানে আমরা বাইবেল অফ সিভিল লিটিগেশন বা সিভিল কেস বলছি সিপিসিতে, অনুরূপভাবে আমরা সিআরপিসি কে বলছি যে এটা বাইবেল অফ ক্রিমিনাল কেসেস অর ক্রিমিনাল প্রসিজার। তো এই সিআরপিসিতেও যেন 89 এ যেভাবে আপনার ইনসার্ট করা হয়েছে, সিআরপিসিতেও যেন এরকম একটা বিধান রাখা হয়, যেন আপনার আমরা যারা এই মামলার সাথে আমরা জড়িত, অর্থাৎ লার্নেড লয়ার্স এবং আমরা যারা বিচারক আছি, তাহলে আমরা এই যে ক্রিমিনাল কেসগুলো আপনার অলমোস্ট অল কেসেস উইল বি ডিসপোজড থ্রু মেডিয়েশন। যদিও আমাদের দেশের সিস্টেম আমরা বলি যে অ্যাডভান্সারিয়াল লিগ্যাল সিস্টেম, different from inquisitive legal system, but there is no bar in our system, in our adversarial legal system, to adopt, to absorb and to import the good provision from the inquisitive legal system, or inquisitive legal system may claim some provision to adopt from the adversarial legal system. Inquisitive legal system এর অন্যতম একটা ভালো দিক হচ্ছে কি আপনার মেডিয়েশন।
যেটা এখানে আসছে আলোচনায় আসছে, একটা হচ্ছে কি ম্যারেজ, তারপরে রিকনসিলিয়েশন, আরবিট্রেশন, এই যে বিধানগুলো যদি আমরা ইফেক্টিভ করতে চাই, আমি বলবো যে অবশ্যই আমাদেরকে যেভাবে সিভিল মামলায় ইনসার্ট করা হয়েছে, এখানে লার্নেড অ্যাডভোকেট মিস্টার কামরুল ইসলাম এবং মিস্টার হেলালি, দে আর অলসো টু ব্রাইট লার্নেড লয়ার্স অফ দিস বার। ওনারা যে কথাগুলো বলেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি, এবং ওনারা বাস্তব ফিল্ডে যা হচ্ছে সেগুলি তুলে ধরেছে। এখানে যদি আমরা যতই আমরা এত সুন্দর, এই যে স্যার এই যে সকাল থেকে আপনার আমাদের কোর্টে গেছেন স্যার, আপনার আবার বাড়ে গেছেন, আবার এখানে আসছেন, এই যে পরিশ্রম, আর যে আপনারাও যারা এখানে এই এতক্ষণ পর্যন্ত আপনার র্যাপ্ট অ্যাটেনশন দিয়ে আপনারা যারা আছেন বা আমরা যারা এই যে সময়টা পার করছি, এই যে সময়টা আমরা এখানে ইনভেস্ট করলাম, whether it will be fruitful or not, it will depend upon the change of our mentality. এটা আমাদের মন মানসিকতা চেঞ্জের উপর নির্ভর করে। যে এই যে যেমন এখানে একটা এসি আছে, এসিতে একটা ফিল্টার, যে টায়ার কামস থ্রু ফিল্টার, আমরা যে পানি খাই ইট কামস থ্রু এ ফিল্টার, এটা ডিপ টিউবওয়েল হোক অথবা ঘরের মধ্যে আমরা যে ফিল্টার মেশিন বসাই সেখানেও আপনার এই ফিল্টারের মাধ্যমে আসে। কিন্তু whether there any mechanism of filtration of cases, both civil and criminal, in our court system, whether there is any system of filtration, the answer is no. There is no any filtration system in our jurisprudence, in our legal structure. Why? The very absolute independence, I will say, I repeat, that the absolute independence is enjoyed by the plaintiff or the complainant or the informant. Whenever I wish to file a case, I have the right. There is no any legal power. আমার স্বাধীনতা, আমার অ্যাবসলিউট স্বাধীনতা আছে একটা মামলা করে দেওয়ার, এটা সিভিল মামলা হোক অথবা ক্রিমিনাল মামলা হতে হবে। এই অ্যাবসলিউট স্বাধীনতা যতদিন পর্যন্ত আপনার থাকবে ততদিন পর্যন্ত মামলা হওয়ার প্রবাহ, যে ফ্লাক্স, এটা কোনোদিন বন্ধ হবে না এবং ব্যাকলগ আপনার বন্ধ হবে। এই যে আমার এখানে পূর্ববর্তী যারা বলে গেছেন, এই যে বাইরের দেশে যে আপনার এত মামলা কম কেন, there is effective mechanism of filtration. One of the best maxim we know, prevention is better than cure. Prevention is better than cure. We only cry for the cure. We only say about the cure. We only give medicine for the cure. But where the preventive medicine? Where is the preventive mechanism? Where there is no any system of preventing the false cases, false allegation, false এই মেকানিজম, আমি মনে করি যে এটাও আমরা আজকের দিনে আমাদের প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের অনারেবল জাস্টিস স্যার আছেন, স্যারের মাধ্যমে আমরা কর্তৃপক্ষের কাছে পৌঁছাতে চাই যে স্ট্রং মেকানিজম অফ ফিল্ট্রেশন কিভাবে আমাদের জুরিসপ্রুডেন্সে বা আমাদের লিগ্যাল সিস্টেমে ইনসার্ট করা যায়, ওই বিষয়টা চিন্তা করার সময় এসে গেছে। কারণ এই ফিল্টার মেশিন যতদিন বসানো যাবে না ততদিন পর্যন্ত আপনার এই মামলার প্রবাহ রোধ করা যাবে না। কেন আমরা এখানে এই যে লার্নেড এক্সপেরিয়েন্স লয়ার যারা আছে তাদেরকে কাজে লাগাইতে পারে না। আপনার যে যারা রিটায়ার করে, এটা আপনার জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ থেকে হোক, এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ থেকে হোক অথবা ডিস্ট্রিক্ট জাজ থেকে হোক, ডিস্ট্রিক্ট জাজ এখানে বাংলাদেশে এখন আমি মনে করি যে আপনার অনেক ডিস্ট্রিক্ট জাজ, রিটায়ার্ড ডিস্ট্রিক্ট জাজ পাওয়া যাবে। কারণ 59 ইয়ার্সে আপনার আমরা যারা জাজ তারা আপনার কি করি, রিটায়ার করি ডিস্ট্রিক্ট লেভেল থেকে। তো এরপরে আপনার এই যে আপনার 10 বছর 20 বছর আপনার বেঁচে থাকে, ওনারা কি করে? I would like to say about it. এই যে আপনার রিটায়ার্ড ডিস্ট্রিক্ট জাজ যারা, তারা আপনার
জাজ বৃন্দ আপনার রিটায়ারমেন্টে যায়, তাদেরকে যেহেতু আপনার একটা ফিল্টার মেশিন আপনার একটা লিগ্যাল স্ট্রাকচার দেওয়া যায় যে এই জাজ সাহেবরা কি করবে, ওনারা একটা মেডিয়েশন সেন্টার চালাবে অথবা আরবিট্রেশন সেন্টার চালাবে অথবা রিকনসিলিয়েশন সেন্টার চালাবে, এবং এর মাধ্যমে এই ধরনের একটা প্রতিষ্ঠানের মাধ্যমে কি আপনার কোর্টে মামলা আসতে হবে। Until or unless there is no filtration, there is no certificate given by the concerned mediation center, there no case will be allowed. এই ধরনের মেকানিজম যদি আমরা সেট করতে পারি, আমি মনে করি যে আমাদের যে ব্যাকলগ এখন তৈরি হয়েছে এই ব্যাকলগ গুলো তৈরি হবে, অর্থাৎ মামলা বিনীত মেডিয়েশন বিফোর ফাইলিং কেস, মেডিয়েশন বিফোর ফাইলিং। এখানে আপনার এই যে লার্ন অ্যাডভোকেট কি বলেছে, হেলালি সাহেব বলেছে যে মামলা যখন হয়ে যায় তখন বলে যে আর কি মেডিয়েশনে আপনার থাকে না, গুরুত্ব থাকে না। যে মামলা যখন করেছি, অর্থাৎ ওই যে নাচতে না জানলে, অর্থাৎ আমি যখন ফাইট করা শুরু করেছি আমি পিছনে থাকবো কেন, আমি ফাইট করব যতক্ষণ না আমি কি মরি বা বাঁচি। তো বিফোর ফাইলিং অফ দ্য কেস যদি আপনার মেডিয়েশনটা যদি আপনার করা যায়, একসেপ্ট করা যায় আমাদের লিগ্যাল সিস্টেমে, আমি মনে করি যে বাংলাদেশে এখন যে মামলার ফাইলিং হার তার অর্ধেকের চেয়ে বেশি কমে যাবে। এখন আসেন যে আফটার ফাইলিং অফ দ্য কেস কি হবে। আফটার ফাইলিং অফ দ্য কেস এখানে এই যে লিগ্যাল এইড যে অফিস আপনার, আমি তো বাংলাদেশ সরকারকে স্পেশালি ধন্যবাদ দিই যে এই যে লিগ্যাল এইড যে আইনটা করা হয়েছে সেটা কি, এই লিগ্যাল এইড অফিস শুধু আপনার poor and the helpless people থেকে সাহায্য করছে না, they are not only helping the poor litigant public but also they are helping a lot to a great extent for reducing the backlog of the cases through mediation or through ADR, alternative dispute resolution system. তাহলে আপনার এরকম এই যে লিগ্যাল অফিস, এখানে প্রত্যেক জেলার মধ্যে একজন করে কর্মকর্তা আছে, কেন আমরা ওখানে 4 জন কর্মকর্তা দিই, ডিস্ট্রিক্ট জাজ থেকে শুরু করে স্টেট জাজ পর্যন্ত থাকবে। ওখানে টাইম ফ্রেম যদি থাকে যে স্টেট জাজের কাছে তাকে 30 দিন, এরপর উনি ব্যর্থ হলে সিনিয়র স্টেটের কাছে 30 দিন, এরপর উনি ব্যর্থ হলে 30 দিন, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ। এভাবে যদি আপনার এই মেকানিজমটা যদি এখানে চালু করা যায়, আমি মনে করি যে আফটার ফাইলিং অফ দ্য কেস অর্থাৎ পেন্ডিং যে মামলাগুলো আছে সেখানেও আপনার কি অনেক মামলা ইস্যু হতে হবে। তাহলে এইগুলো যদি আমরা করতে পারি, আমি মনে করি যে এই ধরনের ওয়ার্কশপ, এই ধরনের সভা, এই ধরনের সিম্পোজিয়াম, এই ধরনের সময় পেয়ে তাহলে ফ্রুটফুল হবে, আমাদের জন্য উপকার বয়ে আসবে, আমাদের জন্য বেনিফিশিয়াল হবে। আদারওয়াইজ অল দ্য অ্যাটেম্প উইল টার্ন ইনটু ফিয়াস্কো, উইল বি অফ নো ফ্রুটস। সম্মানিত উপস্থিতি, আর বেশি কথা বাড়াচ্ছি না, এখানে আমাদের সম্মানিত জেলা জজ মহোদয় আছেন, এখানে আমাদের মাননীয় সুপ্রিম কোর্টের বিচারপতি মহোদয় আছেন, আমরা ওনাদের কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনবো। কথা হচ্ছে কি, আমাদেরকে কি দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে যে আমরা কি শান্তি চাই, তাও শান্তি, আমরা কি কম্প্রোমাইজ চাই, তা শত্রুতা চাই। যদি আমরা কম্প্রোমাইজ চাই, যদি আমরা শান্তি চাই, তাহলে আমাদেরকে আওয়াজ তুলতে হবে mediation in all levels, mediation before filing case, mediation after filing case. ধন্যবাদ সবাই। মেডিয়েশন বিষয়ক কর্মশালার সম্মানিত সভাপতি, আজকের এই অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, মাননীয় বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামাল, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আজকের এই অনুষ্ঠানে বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বিজ্ঞ নারী নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারকবৃন্দ, বিজ্ঞ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বিজ্ঞ আইনজীবীবৃন্দ সহ উপস্থিত সভাপতি, আমার সালাম নবীল, আসসালামু আলাইকুম। মেডিয়েশন বিষয়ক কর্মশালার রাত গভীর হচ্ছে, আমরা সবার বক্তব্য শুনেছি। আজকের এই অনুষ্ঠানে
প্রধান অতিথির মূল্যবান সময়টুকু আমরা শুনব। এরপরও আমি বিশেষ করে স্বল্প একটি কথার মধ্যেই সীমাবদ্ধ থাকব যে মিডিয়েশন বিষয়ক কর্মশালার যে বিচার নিষ্পত্তিতে আপোষ মীমাংসা বা অন্যান্য এই বিষয়গুলোর প্রথম এবং প্রধান সোপান হল আইনজীবীদের ভূমিকা। আইনজীবী সমাজ, বিজ্ঞ আইনজীবীবৃন্দ, বিচারকদের যেমন সহায়তা, যে এই মিডিয়েশন বিষয়ক কর্মশালায় আমাদের দৃষ্টিভঙ্গি রাখতে হবে যে আমরা এবং যারা এই বিচারাঙ্গনে আছি প্রতিদিন বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বৃন্দ সহ সমস্ত আদালতে আমাদের দৃষ্টি, এবং আমরা দেখি যে যৌথ নির্যাতনের মামলা বলেন, নারী শিশু দমন ট্রাইব্যুনালের 11 গড় মামলা বলেন, এনআইএক্টের মামলা বলেন, সমস্ত মামলাগুলো যেগুলো মিডিয়েশন বা যেগুলো নিষ্পত্তি অতি দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে ভূমিকা সবারই দৃষ্টিভঙ্গিটা সবসময় ভালো দেখি। এক্ষেত্রে যদি আমি মনে করি যে আমাদের বিচারকদের সহায়তার জন্য আইনজীবী বৃন্দ যদি অনায়াসে দ্রুত গতিতে এটা নিষ্পত্তির জন্য একটু আন্তরিক হয়, এই মিডিয়েশন বিষয়ক কর্মশালা যে আমাদের মূল উদ্দেশ্যটাই হয়তো সার্থক হবে। কারণ গ্রামের সহজ সরল হয়তো বাদী বিবাদী দুই পক্ষকে যদি আমরা বোঝাতে সক্ষম হই যে দ্রুত গতিতে আপনাদের উপকার কি হবেন, এই জিনিসটুকু যদি আমরা উপস্থাপন করতে পারি, তাহলে আইনজীবীদের যে দায়বদ্ধতা সেটাই থেকেই পরিত্রাণ পাওয়া যাবে। আর একটা জিনিস, অপরাধের বিচার হোক সবার দৃষ্টিভঙ্গি থাকে, কারণ অপরাধের বিচার যদি এই পৃথিবীতে হয় পরকালেও মুক্তি পাওয়া যাবে। সেই জন্য মাঝে মধ্যে অপরাধের বিচারের ক্ষেত্রে যে বিচার প্রাপ্তি সে যদি নির্দ্বিধায় ক্ষমা করে দেয়, সেটাও আমাদের মাঝে মধ্যে মাথায় বিবেকে নেওয়াটাও অনেকটা সময় উত্তম বলে মনে করি। আমি আজকে সবার দীর্ঘ কামনা করে বিদায় নিলাম। সবাই শিক্ষার্থীদের পরিশ্রমের পর এখন এই ক্লান্ত এখন ক্ষুধার্ত মানুষের সামনে বক্তব্য দেওয়া আমার মনে হয়। আর সবাই আমি খুব খুশি যে আমি আজকে অনেক কিছু শিখেছি। অনেক শেষের বক্তা হিসেবে একটা সুবিধা হলো সবকিছু আলোচনা হয়ে গেছে। আমার খুব কমই ভালো লাগে, এটা একটা সুবিধা। রিপস কর্তৃক আয়োজিত আজকের এই কর্মশালা সম্মানিত সভাপতি সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহিনুদ্দিন, নুরে আলম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, জনাব আবু হান্নান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, জনাব আব্দুল্লাহ মামুন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ম্যাডাম নিশাত সুলতানা, অতিরিক্ত জেলা দায়রা জজ কক্সবাজার, জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট সভাপতি জেলা আইন সমিতি, জনাব মোহাম্মদ তারেক, বিজ্ঞ অ্যাডভোকেট, জনাব মোহাম্মদ জাহাঙ্গীর, জনাব মোহাম্মদ কামরুল হাসান, বিজ্ঞ অ্যাডভোকেট, এবং জনাব আনসারুদ্দিন কাজী। আপনাদের প্রত্যেকের বক্তব্য আমি খুব মনোযোগ দিয়ে শুনেছি। আজকে আমি মনে করি আমার আজকে এই ওয়ার্কশপ থেকে আমি সবচেয়ে বেশি শিখেছি। কারণ আমরা যখন হাইকোর্টে মাঠ পর্যায়ে না আসলে অনেক কিছু জানা যায় না। আপনাদের অনেক অভিজ্ঞতা, আপনাদের চিন্তা, আপনাদের জজ এবং বিচারকের যে নানান প্রতিকূলতা আছে, আপনাদের যে
অভিজ্ঞতার আলোকে মধ্যস্থতা তথা মিডিয়েশনের যে চিন্তা এবং এই ব্যাপারে আপনাদের যে আগ্রহ সেটা প্রমাণ করে যে এখন পর্যন্ত সারাদিন কষ্টের মধ্যে আপনারা বসে শুনছেন, একান্ত ভালোবাসা এবং এর প্রতি আপনাদের ইয়ে থাকার কারণে এবং সর্বোপরি বিএমসির যে অন্যতম প্রাণপুরুষ সিনিয়র অ্যাডভোকেট এস.এম. গোস্বামী সাহেবের একমাত্র যিনি বাংলাদেশে এই মধ্যস্থতাকে সারা বাংলাদেশ ব্যাপী আমাদেরকে বিভিন্ন জেলায় নিয়ে যায়, ছড়িয়ে দিচ্ছে। এই উদ্যোগ, ওনার উদ্যোগকে বিশেষ করে ওনার একক প্রচেষ্টা বলা যায় এই মধ্যস্থতার ব্যাপারে সবাইকে সচেতন করছেন। আমরা শুধু এই এস.এম. গোস্বামী সাহেবকে সরকারের মাধ্যমে কেন মধ্যস্থতা দরকার, কেন আমাদের এই প্রচলিত বিচার ব্যবস্থা যেটা আমরা এখন চলছে এটা হবে না অসুখে, সেটা জবাব আব্দুল্লাহ মাহমুদ বলেছেন যে আমরা অনেক কথা আমি প্রায় অনেক জায়গায় বলেছি যে আমরা যদি আজকে থেকে মামলা বন্ধ রাখি আমাদের যে এক্সিস্টিং মামলা হাইকোর্ট জজ বিভিন্ন জায়গায় মানুষের মামলা হবে না, মামলা তো হবে, মানুষের বিরোধ থাকবে না, এখন এটা বিকল্পটা আমাদের রিসেন্ট যে একটা জরিপ আসছে প্রায় আমরা 18 কোটি লোক, প্রায় 18 কোটি, এই 18 কোটি লোকের আপনার প্রায় বলা যায় 1 কোটি পরিবার। আপনারা শুধু একটু ভাবুন যে 1 কোটি পরিবারের এমন কোন পরিবার নাই এখন যার যেসব পরিবারে বিরোধ নাই, ভাই ভাই, স্বামী স্ত্রীতে, বোনে ভাই, পাড়ায় পাড়ায় প্রতিবেশীর সাথে বিরোধের কোনো অন্তহীন বিরোধ। কারণ আমাদের আমরা এখন ভোগবাদী সমাজে চলে এসেছি, সেখানে আমাদের সবাইকে সেই প্রাপ্তির অদম্য স্পৃহা থেকে আমরা অন্যকে যেভাবে পারি ঠকানোর জন্য বিভিন্ন রকম কৌশল অবলম্বন করি এবং তার বেশিটাই হলো মামলামূলক। যদি 1 কোটি শুধু পারিবারিক মামলায় যদি আমি ধরি, যদি আমরা এখন কোর্টে নিয়ে আসি এবং সবাই যদি কোর্টে আসার অধিকার আছে, প্রত্যেকটা মানুষের অধিকার আছে কোর্টে আসে এবং সে আসবে, তাহলে আপনাদের অবস্থা কি হবে? বিচারক কেউ আর বাসায় যাওয়া লাগবে, ফুল টাইম এখানে থাকতে হবে, এটা চলবে। এই জন্যই আমাদের বিকল্প ব্যবস্থা আমরা অন্বেষণ করি, অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশনকে আমরা খুঁজে বাইর করি। তার অন্যতম কতগুলো আছে আরবিট্রেশন, মিডিয়েশন, রিকনসিলিয়েশন, এগুলো অনেক আমরা উদ্ভাবন করি। কারণ আমরা আর পারছি না যে আমাদের যে বিচার ব্যবহার ফেল করছে, এটা তার সম্ভব হচ্ছে না মানুষের বিচার নিষ্পত্তি করা। এখন এই মধ্যস্থতার সবচেয়ে আমার দৃষ্টিতে সবচেয়ে বেশি কার্যকর, কারণ আরবিট্রেশনে দেখা যাচ্ছে যে আমার অভিজ্ঞতায় সেটাও প্রায় 3 বছর 4 বছর লেগে যাচ্ছে। আরবিট্রেশন এখন আর কাজ করে এবং অনেক খরচ, বিশেষ করে বিভিন্ন ইন্টারন্যাশনাল আরবিট্রেশনের জন্য আপনার চিফ জাস্টিসদেরকে নিয়োগ দিচ্ছে, বিভিন্ন ডিস্ট্রিক্ট জাজের এখানে হচ্ছে, এখানে অনেক টাকা ফি দাবি করছে, দেখা যাচ্ছে 50 লাখ টাকার জন্য 20 লাখ টাকা তার কস্ট হয়ে যাচ্ছে, ওটা ইফেক্টিভ হচ্ছে। কিন্তু মেডিয়েশনটা একটা এত ইফেক্টিভ একটা জিনিস যেটাতে খুবই অল্প খরচ যেটা সম্ভব করা যায়। এখন এটার জন্য আমাদের মেডিয়েটর লাগে, প্রত্যেক আইনজীবী যদি মেডিয়েটরের ভূমিকায় অবতীর্ণ, আমাদের প্রচুর যে কোনো শুধু আইনজীবীরাই মেডিয়েটর হতে পারে তা না, একজন শিক্ষক মেডিয়েটর হতে পারে, একজন পুলিশ অফিসার মেডিয়েটর হতে পারে, একজন ইউনিয়ন পরিষদের মেম্বার মেডিয়েটর হতে পারে, যে কোনো লেভেল, একজন মসজিদে ইমাম মেডিয়েটর হতে পারে, যে কোনো লোক মেডিয়েটর হতে পারে। তাহলে আমাদের কাছে প্রচুর মেডিয়েটর মানে প্রচুর জাজ তৈরি করতে পারে কি থ্রু ট্রেনিং। এই গোস্বামী সাহেব উনি যে প্রচেষ্টা নিচ্ছে, আমরা সরকারিভাবেও আমরা অনেক প্রচেষ্টা নিতে পারি। তাহলে কি হবে, এই মেডিয়েটরের মাধ্যমে
আমাদের প্রত্যেক জেলায় আমরা যদি মিডিয়েটর সেন্টার, মিডিয়েটর কাউন্সিল এবং মিডিয়েটর নিয়োগ করতে পারি, আমাদের আইনজীবীদের কাজের কোনো শেষ থাকবে না। এখন আইনজীবীরা মনে করে যে আমি কোথায় কাজ পাবো, এক কেস অনেকদিন থেকে আমি ঘুরাই নিচ্ছি, যেমন তারিখে তারিখে একটা হাজিরা দিতে পারলে আমি আইনজীবী ছিলাম, আমি জানি। সুতরাং আমরা সেই পদ্ধতিতে না যে আমি যদি বেশি বেশি ডিসপিউট রেজলিউশন করে দিতে পারি আমার মাধ্যমে, যেটা আমাদের একজন অ্যাডভোকেট উনি প্রি তো মনে হয় যে আপনি যে আমার খুবই ভালো লাগছে আপনার যে ইনভেন্ট করছেন, এই যে আপনি যে একটা নতুন পদ্ধতি চিন্তা করছেন, আমি এত আশ্চর্য হয়েছে, আমি খুবই গর্বিত যে আপনার মতো একজন এইরকম সবাই যদি চিন্তা করে তাহলে আমাদের নতুন নতুন পদ্ধতি করে আমরা মানুষের ডিসপিউট রেজলিউশনটা দিতে পারি। কারণ এখন কি হচ্ছে, এখন মানুষ কিন্তু জমি জমার মামলা আর উকিল সাহেবের কাছে আসে না, র্যাবের কাছে যায়, পুলিশের কাছে যায়, এলাকার বড় এমপি সাহেবের কাছে যায়। এটা কি এমপি সাহেবের কাজ? এটা কি র্যাবের কাজ? কেন যাচ্ছে? যাচ্ছে যে আপনার এই ব্যবস্থা সে দেখতেছে হবে না, আপনি এখানে আসলে 10 বছর 20 বছর লাগবে, অনেক ফি যাবে, আমি আপনাকে তার শর্টকাট মানে কুইনেন দিলে ডাক ওষুধ ছাড়িবে, কিন্তু কুইনেন ছাড়িবে পেশা। এখন সে শর্টকাট মেথড খুঁজতেছে, সে যাচ্ছে র্যাবের কাছে, সে যাচ্ছে পুলিশের কাছে, সে যাচ্ছে পাড়ার মাস্টারের কাছে, ইভেন সে বিভিন্ন দলের বড় কমিটির কাছেও যাচ্ছে যে ভাই আমার এটা সমাধান করে দেন। এই যে কারণটা, মানুষের এই কারণটা একটু আমরা তৈরি করছি, আমাদের এই বিচার ব্যবস্থাটাকে আমরা সেরকম মানুষের কাছে পৌঁছে দিতে পারছি। এখন আমরা আরেকটা জিনিস বলছি, আমরা উন্নত দেশের সবাই স্বপ্ন দিই, প্রতিদিনই সবাই আমরা বলি উন্নত দেশ হবে। তো উন্নত দেশে তো কোথাও যেমন সুইজারল্যান্ডের একজন ওসিকে জিজ্ঞাসা করলো, ভাই আপনি কি করেন? বলতে আমি ফুল গাছ লাগাই। কেন? আমার তো কাজ নাই, কোনো মানুষ মামলা করে না, মানুষ কেউ কাউকে মারে না, সে এখন ফুল গাছ লাগায়। এখন ইউরোপের জেলখানাগুলো এখন রেস্টুরেন্ট ভাড়া দিচ্ছে। কেন? ওই এত বড় বিশাল বিশাল জেলখানা, এর মেইনটেনেন্স করতে অনেক কষ্ট। তো এখন এগুলো কি করবে? কারণ জেলখানায় কোনো লোক নেই, সরকার টাকা দিচ্ছে, তাকে কি করবে? এগুলো রেস্টুরেন্ট যে ভাড়া দিচ্ছে, মেইনটেনেন্সটা তো। আর আমরা কি করতেছি? আরো কত মামলা মোকদ্দমা সৃষ্টি করে সারা দেশকে একটা জেলখানাও মানে ফেলার চেষ্টা করতেছি, সারা দেশে একটা মামলা মোকদ্দমার ব্যবস্থা করে দিতে পারতেছি। এটা হবে না, আমাদের একটা ভাবতে হবে, সবাই আইনজীবী বিচারক আমরা সবাই একটা জায়গায় ভাবতে হবে যে আমরা কি দেশ চাই, এবং সেই দেশটা যাওয়ার জন্য প্রত্যেকের কাজ করতে হবে। একটা নেশন ওভারনাইট তৈরি হয় না, এবং পৃথিবীর এমন কোন জাতি এখনো জন্মই হয় নাই অন্য দেশে এসে তাকে তৈরি করে দিয়ে গেছে, অন্য দেশে এসে তার লিগাল সিস্টেম করে দিয়ে তাকে উন্নত করে দিয়েছে। যতক্ষণ পর্যন্ত ওই দেশের শ্রেষ্ঠ সন্তানরা তাদের জীবনের মূল্যবান সময়টা ব্যয় করবে সে দেশকে ভালোবেসে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের জায়গার জন্য কাজ না করা। আমরা যারা আইনজীবী, আমরা যারা বিচারক, আমরা আমাদের এই জায়গাটাকে নিয়ে কাজ করতে পারি। কিভাবে আমাদের অহর্নিশ আমরা ভাববো যে এখান থেকে আমরা বলি না হাউ টু গেট রিড অফ দিস সিচুয়েশন, এর থেকে উত্তরণের উপায় কি? উপায় অবশ্যই আছে, সারা বিশ্ব অনেক করেছে, তাদের থেকে আমরা তাদের গবেষণা করি, আমরা সেখানে আরে পারস্পরিক সম্মান বোধ আমাদের মধ্যে একটা বিশাল ব্যাপার হয়ে গেছে। কেউ কাউকে আমরা সম্মান করি না, কেউ কাউকে আমরা মানি না, আমরা সবাই সবকিছু বুঝে যাই। জ্ঞানীর একটা ডেফিনেশন আছে যে এটা জানে, জ্ঞানী কাকে বলে? যে এটা জানে সে যে জানে না। আর নির্জ্ঞানী বা নির্বোধ থাকে বলে যেটাই জানে না সে যে জানে না। এখন আমাদের ওই জায়গাটায় আসতে হবে যে আমরা কতটুকু জানি, আমাদের জানার ব্যাপারটা আমাদেরকে বিস্তৃতি করতে হবে, পড়াশোনার বিকল্প নাই। আমি প্রায় কোথায় দেখি যে আমরা বিভিন্ন কোর্টে আমি অনেক জায়গায় দেখেছি, আমার হাইকোর্টে সব জায়গায় দেখেছি যে একটা মামলা আসতেছে, সে মামলার কি সেকশন নিয়ে সে মামলার কোনো বই নেই, পল্টনের বক্তব্য উকিল সাহেবরা আমরা দিয়ে যাচ্ছে।
কোথায় করি, কোথায় সেকশন কোথায়, ধারা কোথায়, ওই বইটা কই, ডিসিশনটা কোথায়, বাকিটা জজ সাহেব বুঝে নেন। আবার জজ সাহেবও শুনতেছেন, আমি বলি ভাই কি শুনতেছেন? তো শুনতেছি তো। আমি বলি বইটা কোথায়? যে পার্টিকুলার সেকশন যে আর্গুমেন্ট করতেছে তার সেই সেকশনের উপর তার ইয়ে করে ইনপুট যদি ভালো না হয় তার থেকে আপনারাও নিতে হবে। আপনারা যখন নিতে হবে সবাই দায়িত্ব। আমি আইনজীবী ছিলাম, আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতেছি আমি 50% মামলা রিডিউস করছি। ভাবতে পারবেন আপনি? এবং আমি যে খুব বড় ছিল তা আমি একদম আপনাদের মতো দিনানি দিন খেয়েছি অনেকের মতো। ইভেন এমনও দিনে গেছে, আমি একটু উদাহরণ দিই যে আমি নর্মালি আমি ক্রিমিনাল মামলা করতাম না, আমি কোম্পানি এগুলো করতাম। তো দুই একটা ক্রিমিনাল কেস মানে না বাড়তি করতাম আর কি, হয়তো পরিচিত লোক একজনকে আমি জামিন করেছি। জামিন করানোর পরে কিছুদিন পরে তার অনেকদিন পরে আসলে একদিন তার বাবা, ছেলেটার বাবা আসলো দৌড়ে পড়ে ঠিক ঈদের আগে, কোরবানির ঈদের আগে। কোরবানিতে উকিল সাহেবের কি দরকার? ঈদের কোরবানি করবো, কিন্তু তার কোরবানির ব্যাপার স্যাপার আছে না, তখন তো খরচ বেশি, বাসা ভাড়াও আছে, আবার কোরবানির খরচ। তা আমাকে আইসে বললো, স্যার আপনাকে আমার এই মামলাটা স্টে করতে হবে। আইসে কোনো কথা নেই, স্টে করতে হবে। কেন? আপনি যত টাকা চান আমি স্টে করতে অত বুঝি না। আমাকে বলেন না সমস্যাটা কি? বলে সমস্যা হলো এক ডিস্ট্রিক্ট আসছে আমাদের এলাকায়, এত খারাপ, খালি ফাঁসি দিয়ে দেয়। এখন আমার ছেলে তো ফাঁসি হয়ে যাবে, আমাকে রক্ষা করেন, কোনো রকম স্টেজে একটা করাই দিতে পারেন, এরপরে ডিস্ট্রিক্ট চেঞ্জ হয়ে গেলে তারপর অসুবিধা অবস্থা বুঝছে। এখন আমার সামনে টাকার দরকার, আমার বাসা ভাড়া দরকার, আমার কোরবানি গরু কিনা হয়নি তখন। এখন উনি বলতেছে তত টাকা টাকা, আমি তো জানি এটা 1 মিনিটে ডিসমিস, আমি তো জানি এটা কোর্টে নিলে 1 মিনিটে ডিসমিস। কেন এটা কোর্ট দিবে না? জাজমেন্টের সময় সাবস্ক্রিপশন স্টে করা যায় না, এটা এজ এ লয়ার আমি জানি, সবাই জানে। এই ইথিক্যাল না কোনোভাবে নেই। আমি এবার টাকা নিয়ে তার মামলা করে রিজেক্ট করলাম, কিন্তু আমাকে ফাইট করতে হবে, সেটাও আমার ইথিক্যাল। আমি ওকে বিদায় দিলাম, আমি বললাম যে কোনো সমস্যা নেই, তুমি চলে যাও, 10 টা জনে ফাঁসি দিয়ে দেখ হাইকোর্ট আসছে, তখন দেখা যাবে। এই যে আমি যে ফেরত দিলাম না, কঠিন কাজ। বিশেষ করে আমাদের মতো আইনজীবীরা যারা আমরা দিনারি দিন পাই, সেই জায়গাটাই বুঝতে হবে। কারণ আমরা কিছু নলেজ অপশন আমরা বলি এটা আর 10 টা ব্যবসা না, এই ব্যবস্থা যেহেতু না, আমাদের আইনজীবীদেরকে সেই কাজ করতে হবে। আপনারা সবাই একজন এক একটা বাংলাদেশের বড় মানে আমি বলছি যে শুধু লিডার, এরা বর্ন লিডার। আপনার নেট শুধু এখানে টাকার জন্যই এখানে ব্যবসা করেন। আপনারা যদি মামলাকে রেস্টেইন করেন, আপনার এইসব মামলা যদি শুধু আমার একটা কোনো কিছু না, সিনিয়রে বলছে মামলা চলবে না, আর আমি তো দরকার চলে, সিনিয়রে বলছে মামলা চলবে না, আর আমি তো 10 বছর চালাই দিলাম। কারণ সিনিয়রের কাছে গেছিল, জানেন তো গল্পটা, সিনিয়র বলছে মামলা চলবে না, তারপরে বললো যে সে মামলা চালাই দিল, 10 বছর পরে তো মামলা ডিসমিস করে। কিভাবে কি হলো? সিনিয়র তো প্রথম দিনে ডিসমিস করছে, আমি তো 10 বছর চালাই দিলাম। এখানে আমাদের বিশাল একটা কাজ, যে আমরা যদি মামলা কম আনতে পারি কোর্টে ট্র্যাক করে, সেটা আইনজীবীরা বিশাল একটা ভূমিকা পালন করতে পারবে, নিজেদেরকে স্টেট করে যে আমি এই মামলা নেব না, এই মামলা চলে না, চলে যাবে। এবং মজার ব্যাপার কি, ওই কেসে সে আসামি ধরা হয়ে গেছে। আমি বললাম যে এবার আমার কাছে কিছুই করা লাগে না, এমনি খারাপ আসামি সিরিয়াস সে ভালো করে, সে ভয় পাইছে যে খারাপ, যে তার জন্য উনি খারাপ, কিন্তু আসলে প্রলোভের জন্য সে খারাপ না। আমাদের মেডিয়েটর লাগবে, মানুষ আইনজীবীদের একটা বিরাট কাজ আছে, জজদের কাজ এখানে খুবই কম। কেন? জজদের হাত পাশে বিদেশে কতগুলো সেকশন দিয়ে তাকে। আমি আজকে এই ওয়ার্কশপ থেকে আমি আমাদের সদস্য সরকারের কাছে নিবেদন করব, দ্রুত মেডিয়েশন আইনটা বাংলাদেশে তৈরি করা। আমি বিএমসির মাধ্যমে বাংলাদেশ সরকারকে আমি আহ্বান জানাবো, দ্রুত ইন্ডিয়া মেডিয়েশন অ্যাক্ট 2023 করে ফেলছে, তারা অনেকগুলো কমিটি করে, আমাদের একটু কমিটি হয়নি,
তো অ্যাটলিস্ট গত 3 দেশের মতো উনি একটা মেডিটেশন সেন্টার করছে, অন্তত এটা আমরা ধরে নিলাম প্রাথমিক এক পদক্ষেপ। তো সেখানে আমাদেরকে ফাইন করছে, সারা পৃথিবীতে আইন হয়ে গেছে। আইনগুলোর যে স্কেলের যে বিভিন্ন ইয়েতে লগুলো আছে এগুলো অনেকের বুঝতে সুবিধা। উকিল সাহেব বলে যে আমরা যা আছে জানি না, সার্কুলার হাইকোর্টের সার্কুলার দিয়ে রাখছে কিন্তু অনেক আগে। কিন্তু কথা হলো যে হাইকোর্ট যে ওয়েবসাইটে যে সার্কুলার বাইর করার মতো কয়জন আমাদের সেই বুদ্ধি আছে। তো এগুলো এটা তো কোনো জাজ সাহেবের কাজ না কোন সার্কুলার কোথায় আছে। ইট ইজ দ্য ডিউটি অফ দ্য লয়ার টু ফাইন্ড আউট দ্য ল। এটা কিন্তু কোনো জাজ সাহেবের আপনার দায়িত্ব না যে ওনাকে সার্কুলার দিয়ে দেওয়া। এটা হলো যে লয়ারের ফার্স্ট ফরমোস্ট ডিউটি ফাইন্ড দ্য ল, এবং তাকে সারাক্ষণই জানতে হবে, প্রতিদিন আপডেট জানতে হবে কখন কোন আইনটা বেরোচ্ছে এবং কোন ডিসিশন হচ্ছে। এই জন্য এই ডিসিশনগুলো এগুলো পড়ার জন্য, এবং লয়াররাই সেটা উপস্থাপন করবে যে আপনি এখানে করতে পারেন, জজ স্যার আপনার এই আইনের এখানে সুযোগ দিচ্ছে, তখন জজ স্যার দেখবে ইয়েস স্যার আমি তো করবো। তো এটা বেশি কাজ, এখানেও বেশি কাজ হলো আইনজীবীদের। তবে সব কিছুর উপরে আসলে আমাদের যেটা করতে হবে, আমাদের হোল যে এই লিগাল সিস্টেমটাকে একটা ফুল লঞ্চে করে প্রচন্ড করে রিফর্ম করতে হবে। কারণ যে আমাদের এই ব্রিটিশ আমলের ভাবা যায় না, আসলে দুঃখ লাগে যে ব্রিটিশ আমলের এখনো একটা 1880 সালের 72 সালের 90 সালের আইন দিয়ে আমরা চলতেছি, এবং সে একদম আমি বলবো একজনও আমরা আইনের এই থেকে শেষ পর্যন্ত করি। সিভিল সিবিসি লাস্টের ওই যে লেখাগুলা, বিভিন্ন অর্ডারগুলা, বিভিন্ন সার্কুলারগুলো কতজন আমরা করতে পারি, আমিও হয়তো সবগুলো পারি, দোষের কিছু না, এবং সেগুলোকে বাংলায় করা, আপডেট করা। আপনি একটা জিনিস বলা হয় কি, মাস পিপলকে ইলিটারেট রেখে ডেমোক্রেসি ইজ দ্য ড্রিম। আপনি যে অন্ধ সে তো জানে না সামনে কি খালা না ধন্দ না সামনে যে একটা কাটা, জানে না। অন্ধের কাছে সব রাস্তা একই রকম। এখন একজন যে না জানে লেখাপড়া, তার কাছে অন্ধ আর না পড়ালেখা না জানানো একই। আইনের যে যে সমস্যা, আইনটা যদি মানুষ যদি না বোঝে। আমি যখন বাংলায় রায় দিচ্ছি 2016 সালে, 2013 আমি 10 সালে যাওয়া ছিল, 2016 সাল পর্যন্ত যেদিন থেকে আমি বাংলায় রায় লেখা শুরু করলাম, সেদিন থেকে আমি বুঝলাম প্রথম হলো আসলে আমি কত বুঝলাম আগে যখন বাংলায় ট্রান্সলেট করলাম মিনিং গুলো পাল্টে। যারা ইংরেজি রায় দেয় বর্তমান বিশ্বে এই জিনিসটা ওই যে এক একটা পরিবেশে এক এক ইংরেজিটা সাবটল, ইংরেজিতে সাবটল নেই, এক একটা স্টেজে একটা মিনিং করে। আপনি যদি বিরোধীদের সাথে ইংরেজিতে আইন নিয়ে যান, আপনি বলে বুঝতে পারবেন না, ওরা বলছে এটা 1000টা ব্যাখ্যা আপনাকে দিয়ে দিচ্ছেন। আর আপনি ব্রিটিশদের তো দেখে নাই না, বলেন যে দেখি তো খুশি কথা রঙ বলো তো, হ্যাঁ সে আপনাকে দিয়ে দেবে, পারবে খুশি কথা রঙ বুঝতে। তাহলে মোমেন্ট আমি আমার দেশের মানুষের, যে আমার দেশের সাধারণ মানুষ সে বাংলাই জানে না, সে বাংলা পড়াই জানে না, তাকে আমি এমন এক ভাষায়, আপনাকে যদি আমি চাইনিজ ভাষায় একটা রাজনীতি দিয়ে বলি এখন পড়ি তুমি আপনি কানবেন এবং কানবেন। ঠিক একই রকম যে আমি যদি একটা মানুষকে সাধারণ ভাষায় যদি আমি রায়টা দিই, তার ভাষায় তার সে যে ভাষা বুঝে, আমাদের 0.01% লোক ইংরেজি জানে। এবং আমি হাইকোর্টে প্রতিনিধি দেখি যারা আমার একেবারে বিদেশ থেকে লেখাপড়া আছে, তাদের পিটিশন আমি অর্ধেকে পাই। আমি দেখে খুব রেয়ারেস্ট অফিসারে আমি কোনো 10% কেস পাই যে পিটিশনটা আমি ইন অর্ডার আমি মনে করে হাত দেওয়া যায়, এবং সেখান থেকে শিখতে পারি। আমি তার উপর ডিপেন্ড করতে পারি, যাদের দেখতে বলতো তার কথাগুলো তো আমি লিখবো, সে যে ফ্যাক্টটা বলতেছে। আমি বিশেষ করে ক্রিমিনাল এন্ড সিভিল কেসে আমি কোনো পিটিশন করি করলে আমার লাইফ ডেঞ্জার। আমি অরিজিনাল ওই যে এফআইআরটা একটা, কারণ ও এফআইআর আছে একটা, দেখা যাচ্ছে পিটিশন লিখে রাখা এফআইআর জাজমেন্ট যে আপনি হয়তো 10 এর একটা রায় দিয়েছেন, সে আরেকটা মানে ইন্টিগ্রেশন দিয়ে বলছেন, ডিপেন্ড করা যায়। তো এইভাবে আমাদের এটাও সকল সমস্যা আমাদের আননেসেসারি এগুলা তৈরি হওয়ার একটা বড় কারণ।
যেটা হলো দেশ প্রেম যদি থাকে, আমরা যদি আসলে মিট করি আমরা আমাদের দেশটাকে ভালো পাবো। এবং আমরা যদি মেন করি যে আমরা এখানে এই যে অল্প কিছু লোক যদি আজকে একটু চিন্তা করি, এখান থেকে হয়তো একটা আজকে কক্সবাজার থেকে একটা স্বপ্ন আমরা নিয়ে যেতে পারবো একদিন একটা সুন্দর বাংলা। সেদিনের অপেক্ষায় সবাইকে ধন্যবাদ। বিজয়ের মাসের প্রারম্ভে বাংলাদেশ ইন্টারন্যাশনাল মিডিয়েশন সোসাইটি BIMS কর্তৃক আয়োজিত কক্সবাজার জেলা জজ বারের আইনজীবীদের নিয়ে মিডিয়েশন বিষয়ক কর্মশালায় উপস্থিত মাননীয় প্রধান অতিথি জনাব আশরাফুল কামাল, মাননীয় বিচারপতি, হাইকোর্ট বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ঢাকা, সম্মানিত বিশেষ অতিথি, সম্মানিত বিচারকবৃন্দ, BIMS এর সম্মানিত চেয়ারম্যান অ্যাডভোকেট SN গোস্বামী, বিজ্ঞ আইনজীবী বৃন্দ, উপস্থিত ডক্টর অপূর্বা প্যাটেল, ইসরাক হুসনাই, জনাব SN গোস্বামী, বারের সম্মানিত প্রেসিডেন্ট, মিডিয়া নেতৃত্ববৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাধীনতার 52 বছরে আজ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, সকল বীর মুক্তিযুদ্ধ ও শহীদদের আত্মদান, সকল বীরাঙ্গনার আত্মত্যাগ। সেই সাথে গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি 1975 সালের 15ই আগস্ট মাসে শহীদ জননী শেখ মুজিবুর মুজিব ও বঙ্গবন্ধু পরিবারবর্গের সকল শহীদদের। প্রথমে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি BIMS এর আয়োজক বৃন্দকে এমন একটি কর্মশালা আয়োজনের জন্য, এবং আমি কৃতজ্ঞতা জানাচ্ছি পত্র কর্মশালায় আমাকে সভাপতি হিসেবে বক্তব্য প্রদানের সুযোগ দানের জন্য। মাননীয় প্রধান অতিথি জনাব আশরাফুল কামাল, মাননীয় বিচারপতি, হাইকোর্ট বিভাগ, সুপ্রিম কোর্ট ঢাকা স্যারের মূল্যবান সময় ব্যয় করে আজকের কর্মশালায় উপস্থিত হয়েছেন, তার জন্য স্যারের প্রতি আমি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন বাংলাদেশ ও বাংলাদেশের আজকের স্বাধীন বিচার বিভাগ বর্তমানে প্রায় 18 কোটি মানুষের 30 লক্ষ মামলার বারে ভারাক্রান্ত, যাদের বিচার করার দায়িত্ব মাত্র 1700 বিচারকের। প্রচলিত বিচার ব্যবস্থায় দীর্ঘসূত্রী প্রক্রিয়া দ্রুত বিচার প্রাপ্তিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। মামলা জট কমানো ও দ্রুত ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রচলিত বিচার প্রক্রিয়ায় বিকল্প হলো বিকল্প বিরোধী শক্তি বা এরিয়া। এই বিষয়ে আজকের কর্মশালায় আপনারা উপস্থিত আলোচকবৃন্দ বিশদ আলোচনা করেছেন। আমি আমার বিচারিক কর্মজীবনের কিছু অভিজ্ঞতা শেয়ার করা ছাড়াও আপনাদের এই আজকের আলোচনার মাধ্যমে যা উঠে এসছে তার সার সংক্ষেপে একটু বলবো, কারণ রাত অনেক হয়েছে। সেই সকাল 5টা 5:30 ফজরের নামাজ পড়ে আপনারা যারা লোকালি এখানে আইনজীবী বৃন্দ আছেন তারা তাদের প্র্যাকটিসের উদ্দেশ্যে শুরু করছেন। আমাদের অফিসাররা সকালে অফিসের উদ্দেশ্যে যাত্রা শুরু করছেন। আমাদের বিচারপতি মহোদয় সকাল 7টায় বাসা থেকে নিশ্চয় 5টা 5:30 রওনা দিয়েছেন। সেই কন্টিনিউ যাত্রা এখনো চলমান। আপনাদের ধৈর্য সহকারে আমার বক্তব্য যে শুনতেছেন সেজন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার বিচারিক অভিজ্ঞতা, ক্ষুদ্র অভিজ্ঞতায়
বিশেষ করে যেহেতু আপনারা আলোচনা করেছেন, আমাদের বিচারক বন্ধুরা আলোচনা করেছেন, যেটা একটু শেয়ার করতেছি। আমি 1999 সালে সহকারী জজ হিসেবে সুনামগঞ্জে যোগদান করি। 2001 সালে কুমিল্লায় যোগদান করার পরে এরিয়ার প্রসঙ্গে সেই সময় আমাদের বিচারপতি মোস্তফা কামাল স্যারের নেতৃত্বে বিচারপতি আনোয়ার হক স্যার একটা কমিটি কাজ করতেন। আমাদেরকে কুমিল্লা বারের মধ্যে প্রশিক্ষণ করে হয়েছিল এরিয়ারের। মনে করে এই বিষয়ে আমাদেরকে এই ধারণাগুলো দেওয়া হয়েছিল। তখন আমাদেরকে পরীক্ষামূলকভাবে কিছু কোর্ট, পারিবারিক আদালত, সারা দেশের 8টা জেলায় পারিবারিক আদালতকে টার্গেট করে এটা চালু করা হয়েছিল। আমি পারিবারিক আদালত কুমিল্লায় কোর্টের দায়িত্বপ্রাপ্ত হই। সেখানে কাজ করতে গিয়ে এরিয়ার উপর বা এই ধরনের আলাপ আলোচনার জন্য মামলা নিষ্পত্তি করতে গিয়ে সর্বোচ্চ সংখ্যক মামলা নিষ্পত্তি করা সম্ভব হয়েছে এবং সম্ভবত 1 থেকে 1.5 কোটি টাকা নগদ আদায় করে দেওয়া সম্ভব হয়েছিল। পরবর্তী ধারাবাহিকতায় আমার বলতে হয় ঢাকায় গিয়ে একইভাবে আমাকে অতিরিক্ত সিনিয়র সহকারী জজ আদালতে দায়িত্ব দিলেও আমাকে একইভাবে মেডিয়েটর হিসেবে পারিবারিক আদালত ঢাকার দায়িত্ব প্রদান করা হয়। পূর্ববর্তী অভিজ্ঞতা নিয়ে এখানে কাজ করবো। তো সেখানে কাজ করতে গিয়ে প্রায় 2-2.5 কোটি টাকার অধিক সংখ্যক মামলা 1 বছরের মধ্যে আদায় করা হয়েছিল এবং মামলা নিষ্পত্তির হার সর্বোচ্চ সংখ্যক ছিল। তো আমার সাথে আমার সহকর্মীরা দুষ্টামি করে বলতো, তুমি এত বেশি মামলা নিষ্পত্তি করতেছো, বেশিরভাগ মামলায় দাম্পত্য জীবনে আপনার তাদের তালাকের মাধ্যমে পরিসমাপ্তি করতেছে, তুমি তো ভবিষ্যতে বিয়ে করতে পারবে না। আসলে আমার বিবাহটা একটু বিলম্ব হয়েছে। যাই হোক, আমাদের উদ্দেশ্য হচ্ছে মামলা নিষ্পত্তি করা, পাবলিকদের মধ্যে, বিরোধী পক্ষদের মধ্যে দ্রুততর সময়ে দ্রুত তাদের বিরুদ্ধে নিষ্পত্তি করা। আক্ষরিক করতে আমাদের আইনের এই প্রয়োগগুলো, এরিয়ার প্রয়োগগুলো অনেক আগে থেকে ছিল। সিপিসি সম্ভবত সেকশন 23 সেখানে আপনার আবাস নিষ্পত্তি করার বিষয়ে বা আপনারা যেগুলো মীমাংসা করে নিয়ে আসেন করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ রয়েছে। অর্থাৎ যখন থেকে সিপিসি শুরু তখন থেকেই আপনার আলোচনার মাধ্যমে আউট অফ কোর্ট মামলা নিষ্পত্তির সুযোগ ছিল। আমরা সেটার ব্যবহারটা সঠিকভাবে করি নাই। মামলা বেশি হওয়ার কারণে, মামলা জটের কারণে এখন এটা আমাদের উপলব্ধি করতে হচ্ছে, না আমাদের বিকল্প চিন্তা করতে হবে কিভাবে দ্রুত মামলা নিষ্পত্তি করা যায়। আমাদের বিভিন্ন আইনে এই বিষয়ে বিভিন্ন সেকশনগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে, যেমন সিপিসির 89A, 89B, 89C, পারিবারিক আদালতের আপনার প্রি ট্রায়াল, পোস্ট ট্রায়াল পর্যায়ে, আরবিট্রেশন অ্যাক্টে আপনার আরবিট্রেশন করা বা মেডিয়েটর নিয়োগের মাধ্যমে, আরবিট্রেটর নিয়োগের মাধ্যমে নিষ্পত্তি করা। একইভাবে অর্থহীন আদালতে আছে সিআরপিসি 345 আপনার আপসযুক্ত মামলাগুলো নিষ্পত্তি করার বিধানগুলো দেওয়া আছে। এগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে আমরা ছোট মামলাগুলো এবং দ্রুত সময় মামলাগুলো নিষ্পত্তি করা, বিরোধী বিষয়গুলো দ্রুত শেষ করা। আমরা যদি প্রত্যেকে যার যার অবস্থান থেকে আন্তরিক হই, এগুলো আমরা দ্রুত নিষ্পত্তি করতে পারবো। এই প্রসঙ্গে আমি আমাদের 3 আইনজীবী 3 ধরনের বক্তব্য, যেমন জাহাঙ্গীর সাহেব বলছেন আমরা 345 এগুলো করতে পারি, অন্যান্য বড় বড় অফেন্সগুলোতে একটু লক্ষ্য করার জন্য। আমি বলবো হিনিয়াস অফেন্সের ক্ষেত্রে এটা রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ, সমাজের বিরুদ্ধে অপরাধ, সেগুলো আমাদের সতর্ক থাকতে হবে। সেগুলো আমরা সহজভাবে নিয়ে যদি আমরা আপনাদের বাইরে আউট অফ কোর্ট সেটেলমেন্ট করে চলে আসি, নিষ্পত্তি করে ফেলি, সেটার একটা প্রভাব পড়ে। যদিও তারা দুই পক্ষ তার লাভবান হচ্ছে, কিন্তু সমাজে একটা ক্ষতিকর দিকটা থেকে যায়। এগুলো আমাদের চিন্তায় রাখতে হবে। আমাদের কামরুল সাহেব বলছেন প্রথমত সার্কুলার বিষয়ে, সার্কুলার স্যার রিপ্লাই দিয়েছেন। তো সার্কুলার আপনার আমার এখানে আছে, মনে হয় আমি সার্কুলার একটা কপি আপনার আইনজীবী সমিতিতে পাঠিয়ে দেবো। আর আমার আব্দুল রহমান বলছিলেন আমাদের লয়ার প্যানেল আপনার গত বছর সুপ্রিম কোর্টের নির্দেশে হালনাগাদ করেছি, সেই হিসাবে আমার কক্সবাজারের একটা লয়ার প্যানেল আছে। কারণ আপনাদের সুপ্রিম কোর্ট থেকে চিঠি দিয়ে হালনাগাদ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। আমি খাগড়াছড়ি থাকা অবস্থায় হালনাগাদ করেছি, নিশ্চয়ই আমার এখানে কক্সবাজার জেলা দশজন হালনাগাদ করেছেন। আমি এটার বিষয়ে প্রয়োজন আরো কেউ যদি প্যানেল আসতে চান, এটা আমি হালনাগাদ করে নেব আপনাদের পরামর্শ নিয়ে। আর বিশেষ করে আমাদের 89A, B, C যেগুলো আমরা ফলো করি না বলে আমাদের কামরুল সাহেব বলছেন, আমরা করার সর্বোচ্চ চেষ্টা করি।
আমাদের এটা আমি আমাদের অফিসারদেরকে মানে দায়িত্ব নিয়ে বলতেছি, তারা যখন এই পর্যায়ে আসে তখন একটা দিন রাখেন। আপনাদের প্রথম দায়িত্ব হচ্ছে স্যার আমরা একটু মিডিয়েশনের চেষ্টা করে থাকি, আর আমাদের অফিসাররা যে ব্যক্তিগত করার চেষ্টা করে না, কারণ বেশিরভাগ ক্ষেত্রে ফেল হলে সে মামলা সে করতে পারে না, তার কাছে রাখতে পারে না, না রাখার কারণে মামলাগুলো ফেরত দিতে হবে, অন্য করে চলে যাবে, অন্য করে চলে যাবে সেটা বড় কথা নয়। এজন্য প্রতিটা মামলা যদি সে হাত দেয়, প্রতিটা মামলা ব্যর্থ হওয়ার সম্ভাবনা থাকে বেশি। তারপর তাদের আপনার চেষ্টা থাকে, এবং যদি আপনারা কোর্টকে বলেন এটা লিগ্যাল অফিসারকে দেন, আমরা লিগ্যাল অফিসার কাছে দেওয়ার অনুরোধ করবো, বা আপনারা যদি বলেন স্যার আমরা আইনজীবী সম্মুখে দেন, আমরা দেবো। আপনার আইনজীবীরা এগিয়ে আসতে হবে, এই ক্ষেত্রে আপনাদের সহায়ক ভূমিকা রাখতে হবে। এমনি সাধারণ ধারণাগতভাবে আমাদের সিপিসির যে সিস্টেমটা আছে, মামলা দায়ের থেকে শুরু করে মামলা নিষ্পত্তি পর্যন্ত যদি যেই সময়সীমা দেওয়া আছে, অর্থাৎ মামলা দায়ের, নোটিশ ইস্যু, নোটিশ ফেরত, জবাবদাহি, পরবর্তী ইনভেস্টিগেশন, পরবর্তী থাকি সিপিসি, বা আপনার মামলার শুরু, সাক্ষী গ্রহণ শুরু, সাক্ষী গ্রহণ শেষ, আর্গুমেন্ট হিয়ারিং, সবগুলো যদি আমরা ধারাবাহিকভাবে নির্দিষ্ট ফ্রেম টাইমের মধ্যেও করি, মিনিমাম ন্যূনতম সময় 1 বছর সময় লাগবে মামলাগুলো নিষ্পত্তি করতে গেলে। আর যে হারে আমাদের মামলা জট আছে, আমাদের আব্দুল্লাহ মাহমুদ যে রেফারেন্সটা দিয়েছেন, সেই রেফারেন্স হিসেবে আমি বলবো আমরা একটা মামলা যদি আমাদের প্রত্যেক কোর্টে 3000 থেকে 4000 এর উপরে মামলা, যারা আমাদের এই স্টেজ থেকে শুরু করে আমার ডিস্ট্রিক্ট সার্ভিস পর্যন্ত, আমার প্রতিটা এডিশন একটা করছে এডিশন ডিস্ট্রিক্ট সার্ভিস কত বছর থেকে 4টা অতিরিক্ত কোর্ট পেয়েছে। প্রতিটা কোর্টে আপনি কম করে 4000 এর উপরে মামলা স্যার এডিশন ডিস্ট্রিক্ট সার্ভিস আর এসএস দলের কোর্টে 5000 থেকে 7000 মামলা। এই ধরনের মামলাগুলো আমরা টাইম দিয়েই থাকি স্যার। আমাদের হাইকোর্টের একটা নির্দেশনা আছে, আমরা 4টার অতিরিক্ত মামলা পিএস পর্যায়ে রাখতে পারবো না, 4টার অতিরিক্ত মামলা এফএস পর্যায়ে রাখতে পারবো না। যদি এই নিয়মটাও মেনে চলে আমরা একটা মামলা থেকে আরেকটা মামলা পরবর্তী তারিখ করতে আমাদের কম করে 14 মাস পর্যন্ত করে চলে যাবে। আমরা বছর 2টা বা 3টা বেশি মামলা তারিখ দিতে পারি না। সেক্ষেত্রে একটা ডেট যদি সময় পিটিশন দেওয়া হয়, পরবর্তী তারিখ সেটা আবার সময় পিটিশন চলে যায়। এমনি আইনে বলছে প্রতিপক্ষকে 6টা দিন সময় দেওয়ার সুযোগ আছে। সেই মামলাগুলো করতে গেলে নর্মাল ধারাবাহিক প্রক্রিয়া আমরা 3 থেকে 6 বছরের মধ্যে নিষ্পত্তি করার কোনো সুযোগ নেই। এটা সাধারণ প্রক্রিয়া। আমি স্যার আপনার মাধ্যমে আমাদের সরকার এবং মাননীয় প্রধান বিচারপতির মন্ত্রীর কাছে অনুরোধ জানাবো, অনতিবিলম্বে আমাদের বিচারকের সংখ্যা বাড়ানো, অন্তর্ভুক্ত দ্বিগুণ বিচারকের সংখ্যা যারা করতে পারে। আমাদের আলোচনায় আসছে আমাদের হেলথ সাহেব বলছেন আমাদের জান্নাতুল সার্টিফিকেট একটা মামলা রেফার করছেন, আমি ধন্যবাদ দিই। একইভাবে আপনাদের একটা 69 সনের মামলায় যে নিষ্পত্তি করছে তাকেও ধন্যবাদ দিই। একই সাথে আমি আজকে একটা উদাহরণ দিচ্ছি, আপনারা আইনজীবীরা আজকে আমার কোর্টে একটা আপিল মামলা করছেন 62 সনের একটা ডিগ্রি, প্রিলিমিনারি ডিগ্রি স্যাটাসাইজের মামলা করে আপিল আসছেন যে আপনার স্যার আমি জানতাম না। 62 সনের একটা ডিগ্রি নিয়ে যদি আজকে মামলায় আসে 52 বছর পরে 52 বছর কন্টিনিউশন আছে, তাহলে আপনাদের দায়িত্বটা কি? আপনারা সেই ডিগ্রিকে বাড়ি গিয়ে বোঝানো উচিত ছিল তুমি এই মামলাটা করো না। এখানকার আপনার রেল লাইনের কারণে আপনার সরকার অতিরিক্ত টাকা দিচ্ছেন, আমরা সম্পত্তিতে খতিয়ান নাম নাই বা আছে জানি না, মেরিট আমি যাচ্ছি না। অর্থাৎ এটার উদ্দেশ্যটা হচ্ছে যে ওই টাকার ঠেকানো। 52 সনের একটা মামলা প্রিলিমিনারি ডিগ্রি মামলায় আজকে এসে বলবো যে 52 বছর 62 সনের ডিগ্রি প্রিলিমিনারি ডিগ্রি স্যার আমি একটা আপিল চাচ্ছি, আপিলটা অ্যাডমিট করাবো। আমি অধিগত শুনে জন্য রাখছি আগে জানুয়ারিতে। তাছাড়া একটা রেফারেন্স উদাহরণ দিচ্ছি, আপনাদের কোনো দায়িত্ব করতেছিলেন যে বিষয়ে আপনাদের বলতেছিলেন যে আপনারা এটা আমাদের রেসিপ্রোকাল বিষয়, আপনারা দায়িত্ব নেবেন সমাজের। আমাদের স্যারের উদাহরণ দিচ্ছেন, কোনো একটা মামলায় সিনিয়র বলছে যে এটা ডিসমিস হবে, মামলাটা চলবে না, নৈতিকতার দিক থেকে মামলা নেয় নাই। জুনিয়র বললো যে আমি 10 বছর চালানো, ঠিকই 10 বছর চালিয়েছেন, কিন্তু পর্টামেন্ট দিল। এই 10 বছর আমাদের মামলা ভারাক্রান্ত, এই ধরনের মামলা হাজার হাজার মামলা আছে যেগুলো মামলাগুলো মেরিটলেস। এই বিষয়গুলো আপনাদের চিন্তা করতে হবে, ভাবনা করতে হবে। আজকের এই বিএমসির আয়োজন উদ্যোগটা আমার সাথে সরাসরি যোগাযোগ হয় নাই, এসএন মুশাফি আমাদের রিশাদ সুলতানের মাধ্যমে যোগাযোগ করছেন। প্রথমে আমি উৎসাহিত করছিলাম, বলছিলাম তারা আমাদের কিছু দিবে কিনা, আমাদের অফিসাররা যাবে সকাল সন্ধ্যা কাজ করবে, সন্ধ্যায় আবার একটা ওয়ার্কশপ যাবে, আমাদের অনালিয়াম কিছু দিবে কিনা। বলেন না, আইনজীবীদেরকে মনে হয় কিছু অনালিয়াম দিতে পারে স্যার, আমাদেরকে পেটে ভাত দিবে। পেটে ভাত দেওয়ার জন্য আমাদের এখানে গিয়ে এই সন্ধ্যা থেকে বসে থাকার কোনো প্রয়োজন নেই। আমার স্যার আসবেন শুনে বললাম
আমরা এটা দ্বারা অনেক আমি বললেই যেটা সত্য, আমি সাথে আমার কথা হয় নাই, উনি আমাকে একটা মেসেজ করছিল, আমি করতে পারি নাই, আমাকে হিসাব সূত্র বলছে স্যার আপনাকে একটা মেসেজ করছেন, কথা বলতে চান। এরপর আর আপনার সাথে কথা হয় না, আপনি ফোন ব্যাক করেন না, আমি দিইনি, কিন্তু আমরা প্রোগ্রামটা করছি। আপনাকে ধন্যবাদ জানাই। এই ধরনের একটা প্রোগ্রাম ঢাকা থেকে কক্সবাজার নিয়ে আসছেন, কক্সবাজারবাসীদের জন্য, কক্সবাজারবাসী আইনজীবীদের জন্য। আমরা উপকৃত হয়েছি, আমরা কষ্ট করে আসছেন। বিমস এই আয়োজনটা করছে কক্সবাজার এসে, কক্সবাজারের দূর করে আপনারা নিয়ে আসছেন। মিডিয়েশন কেন, কি কারণে প্রয়োজন, এদের বিষয়ে আমাদের যেই দুই বক্তা খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। মিডিয়েশন প্রয়োজন কেন, মিডিয়েশন কি, কিভাবে করবো, কিভাবে করলে এদের উপকারভোগীরা কারা হবেন, উপকৃত কারা হবেন। আমি ধন্যবাদ জানাই। এই ধরনের প্রোগ্রাম আপনারা আরো আয়োজন করবেন, আপনাদের এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে আমাদের দেশব্যাপী ছড়াই পড়বে। শুরু হয়েছে অনেক আগে থেকে, আপনারা আমার স্যার বলছেন আপনারা একক উদ্যোগে অনুষ্ঠানের জায়গা উদ্যোগে এটা দেশব্যাপী করতেছেন। আমরা আশা করবো আরো বিভিন্ন জায়গায় আয়োজন হবে, তখন আমাদেরকে দাওয়াত করে নিয়ে যাবেন, আমরা দাওয়াত করছি। আমাদের আপনাদের দাওয়াত দেন, আমরা আপনাদের শুনবো, আমাদের অভিজ্ঞতা বিনিময় করবো। আমাদের বাংলাদেশ সংবিধানের 27 অনুচ্ছেদ অনুসারে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। কিন্তু বাংলাদেশের বর্তমান মামলার জট প্রচলিত বিচার ব্যবস্থার ইতিবাচক ভাবে কখনো কমানো সম্ভব নয়। মামলা জট নিরসনে মিডিয়েশন বা মধ্যস্থতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 89A 89B 89C ধারা, অর্থ আদালত আইন 2003 22 ধারা, দ্য ফ্যামিলি কোড অর্ডিন্যান্স 1985, ভিলেজ কোড অ্যাক্ট 2006, আর্বিট্রেশন অ্যাক্ট 2001, লিগ্যাল এইড অ্যাক্ট 2015, কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 345 ধারা, বাংলাদেশ শ্রম আইন 2006 2010 ধারা, এর ক্ষেত্রে সময়ে মধ্যস্থতা সংক্রান্ত বিধানাবলী অন্তর্ভুক্ত করা হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ ঢাকা বিগত 5/8/2021 খ্রিস্টাব্দ তারিখ সার্কুলার নম্বর 4 এর মাধ্যমে অধস্তন দেওয়ানি আদালত সময় কর্তৃক দ্য সিভিল কোড অফ সিভিল প্রসিডিওর 1908 89A 89C ধারা এবং অর্থ আদালত আইন 2003 22 ধারা সহ সংশ্লিষ্ট অন্যান্য আইনের বর্ণিত মধ্যস্থতা সংক্রান্ত বিধানাবলী প্রতিপালনার্থে অনুসরণীয় নির্দেশিকা প্রদান করা হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের জুডিশিয়াল রিফর্মস কমিটির সুপারিশের প্রেক্ষিতে মাননীয় প্রধান বিচারপতি শাহনগর নির্দেশ ক্রমে 21 মার্চ 2020 খ্রিস্টাব্দ তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের যে নম্বর সার্কুলার মাধ্যমে পরিপূর্ণিত ক্ষেত্র সময়ে আবশ্যিকভাবে মধ্যস্থতার বিধানাবলী প্রতিপালনের নির্দেশনা প্রদান করা হয়। মধ্যস্থতার প্রক্রিয়াটি অনানুষ্ঠানিক হওয়ায় প্রচলিত বিচার ব্যবস্থার মতো কালক্ষেপণ হয় না। মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি হওয়া স্বাভাবিক সময়ের সাথে অনেক কম সময়ের মধ্যে নিষ্পত্তি হয়, পক্ষগণের সময় ও অর্থের সাশ্রয় হয়। প্রচলিত বিচার ব্যবস্থায় কোনো মামলা নিষ্পত্তি হলে বিচার আদালতের রায়ের বিরুদ্ধে আপিল ডিভিশন হয়, এরপর সর্বোচ্চ আদালতের আপিল বিভাগে যায়। এভাবে মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রিত হতে পারে, কিন্তু মধ্যস্থতার মাধ্যমে মামলা নিষ্পত্তি হলে মধ্যস্থতা আপোষের বিরুদ্ধে কোনো আপিল বা ডিভিশন লক্ষণীয় নয়, ফলে বিরোধ নিষ্পত্তি দ্রুত ও স্থায়ী সমাধান হয়, পক্ষগণের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক অটুট থাকে। বর্তমানে লিগ্যাল এইড অফিসও মধ্যস্থতার একটি চমৎকার কেন্দ্র হিসেবে কাজ করছে। বিজ্ঞ আইনজীবীগণ লিগ্যাল এইড অফিসের মাধ্যমে মধ্যস্থতার কার্যক্রমকে বেগবান করতে পারেন, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। মামলা পূর্ববর্তী বা মামলার পরবর্তী যে কোনো পর্যায়ে পক্ষগণের মধ্যে বিরোধ মধ্যস্থতা করতে বিচারকের পাশাপাশি আইনজীবীগণকে আরও অধিক মনোযোগী, দক্ষ ও সংবেদনশীল হতে হবে। মিডিয়েশনকে আইনি কাঠামোর মধ্যে আনয়ন করার প্রচলিত বিচার ব্যবস্থাকে উৎসাহিত করা নয়। মিডিয়েশনকে আইনি কাঠামোর মধ্যে আনয়ন করা মানে প্রচলিত বিচার ব্যবস্থাকে উৎসাহিত বা নিরুৎসাহিত করা নয়। মিডিয়েশন প্রচলিত বিচার ব্যবস্থার পরিপূরক হিসাবে কাজ করতে পারে। মিডিয়েশনের মাধ্যমে দ্রুত বিচার প্রাপ্তি, সময় ও অর্থের সাশ্রয়ে বিচার বিভাগের প্রতি জনগণের রাস্তা
বৃদ্ধি পাবে। বঙ্গবন্ধু সোনার বাংলা বাস্তবায়নে স্বাধীন বিচার বিভাগের সকলের খবর প্রায় ন্যায় বিচার প্রাপ্তির ক্ষেত্রে মেডিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মেডিয়েশন বা মধ্যস্থতায় আইনজীবী এবং বিচারকগণের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বিচারকদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বিভিন্ন সময় প্রশিক্ষণ আয়োজন করা হয়। সাধারণত আইনজীবীগণের এই ধরনের প্রশিক্ষণ আয়োজন খুব কমই হয়। বিএমসিকে ধন্যবাদ জানাচ্ছি গুরুত্বপূর্ণ সময় উপযোগী বিষয়ে আইনজীবীগণের উদ্দেশ্যে এমন একটি কর্মশালা আয়োজনের জন্য। মধ্যস্থতা বিষয়ে আইনজীবীগণকে উদ্বুদ্ধ করা ও দক্ষতা অর্জনের দ্বারা আরও এ ধরনের কর্মশালা আয়োজন করার জন্য বার কাউন্সিল এই বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মাননীয় প্রধান অতিথি, আপনি কষ্ট করে আমাদের এখানে এসেছেন, আপনাকে সহ আয়োজকবৃন্দ এবং বিজ্ঞ আইনজীবীগণ যারা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এবং আমার সহকর্মীবৃন্দ সকলকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি।